হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কি কেউ বলবেন আমাকে প্লিজ? দয়া করে কেউ একজন? একটু চ্যাটে বলেন যে আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে পা আ আপনারা যদি শুনতে পারেন তাহলে আমাকে বলুন প্লিজ দয়া করে। ওকে, গ্রেট। হুম, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু টেস্টিং করছি। দেখছি যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, তাই না? হুম, গ্রেট। তো আমরা এই লাইভ প্রোগ্রামটা একটু আমাদের বাকি যারা আছে তাদের সবাইকে বলি, আপনারা যারা এখানে আছেন প্লিজ দয়া করে শেয়ার করেন। এই লাইভ ক্লাসটা অন্যদের জন্য খুব উপকারী হবে আমি মনে করছি। কারণ এটা খুবই একটা স্পেশাল লাইভ যেটা আপনাদের জন্য খুবই এসেনশিয়াল। ওকে? আ একটু যারা আছেন তারা প্লিজ দয়া করে এই স্পেশাল লাইভটা আপনারা প্লিজ দয়া করে অন্যদের সাথে একটু কি করেন সবাই শেয়ার করেন। শেয়ার করলে বেশ ভালো হবে। তাতে অন্যরাও উপকৃত হলো। কারণ এই লাইভ সেশনটা সবার জন্যই আমরা দিচ্ছি। এটা আমার একটা স্পেশাল ক্লাস যেটা আপনারা এখানে টাকা দিয়ে ভর্তি হলে পাবেন সেটা আমি আপনাদের ফ্রি করে দিচ্ছি। অনেকগুলা ক্লাসের মধ্যে এটা একটা ক্লাস আরকি। যাতে আপনাদের ভাল লাগে সেজন্য যাতে আপনারা বেটার কিছু শিখতে পারেন সেজন্য আমি দিচ্ছি আপনাদের এটা, হ্যাঁ? তো আমাদের এখানে যারা আছেন তারা প্লিজ দয়া করে একটু শেয়ার করেন। অন্যদের সাথে শেয়ার করুন। এটা আপনার জন্য বিশেষ লাভবান হবে এবং আপনি এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, দেখবেন। আ হুম, ওকে আমাদের মেম্বার্সরা আ জয়েন হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সবাই মোটামুটি জয়েন হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওকে গ্রেট, গ্রেট। হ্যাঁ, দ্যাটস গ্রেট। আমরা এগুলা দিয়ে দিলাম। তো দেখি আমাদের কারা ফলো করতেছেন এখানে। I hope আ হুম, ওকে আমি যদি একটু কমেন্টস গুলো একটু দেখে রাখি তাহলে এখান থেকে দেখতে পারবো আমরা কে? আ আমাদেরকে রুনা আক্তার সালাম করছেন। ওয়ালাইকুম আসসালাম। আ তারপর মিস্টার মুমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারিন তাসনিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে বলেন তো? ক্লিয়ারলি কি শোনা যাচ্ছে সবকিছু এভরিথিং? হুম, এভরিথিং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি? আসসালামু আলাইকুম স্যার, বিদ্যুৎ নেই এই যদি রেকর্ড রাখা হয় তাহলে দেখতে পারতাম। গতকালের জ্বরের পর আর বিদ্যুৎ আসেনি। রাবিব আশফাক। ওকে মিস্টার আমি জানি যে প্রচুর ক্ষতির সম্মুখীন হইছে চারদিকে প্রচুর ক্ষতির সম্মুখীন হইছেন আপনাদের। তো ইনশাআল্লাহ এটা রেকর্ড থাকবে, কোনো অসুবিধা নেই। আপনাদের রেকর্ড দিয়ে দিব। আর স্পেশালি এটা তো Facebook এ থাকবেই। সো আপনি এখান থেকেও দেখে নিবেন। আর যতটুকু পারা যায় এই ক্লাসে থাকাকালীন সময়ে আপনারা দেখে নেন। কারণ এগুলো পরবর্তীতে রেকর্ড অনেকে দেখে না। হাফিজা আক্তার বলছে, "অল ক্লিয়ার স্যার।" ওকে, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ। বাকিরা সবাই একটু জয়েন হয়ে যান আমাদের আজকের স্পেশাল ক্লাসে যেটা খুবই ইম্পোর্টেন্ট সবার জন্য। হুম। ওকে, সো আমরা শুরু করে দিব এক্ষুনি আমাদের আজকের স্পেশাল ক্লাবসটা সবার সাথেই। তো I hope দেখেন তো আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু যদি বলেন? হুম, এই যে আমি। আমাকে কি দেখা যাচ্ছে ভালো করে? ওকে, ওকে I hope সবাই খুব ভালো আছেন, তাই না? হ্যাঁ, আমি যে এই ভিডিওটা রেকর্ড করছি আজকে হচ্ছে ২১ রমজান। ঠিক আছে? সবাই মোটামুটি বিজি ঈদের মার্কেট-টার্কেট নিয়ে। আর আমরা বেসিক ক্লাস নিয়ে, অনলাইন ক্লাস নিয়ে। আমিও খুব বিজি। আমাকে অফলাইনেও ক্লাস নিতে হয় ২ থেকে ৩ টা। আর রাত্রে আইসা একটা স্পোকেন, একটা উম IELTS। তবে IELTS পড়ানো অত্যন্ত একটু কষ্টের ব্যাপার লাগে আপনার কাছে। স্পোকেন থেকে অনেকটাই কঠিন লাগে IELTS ক্লাসটা। আহমেদ শাহজাহান বলছেন যে, "কেমন আছেন স্যার?" আলহামদুলিল্লাহ, I'm pretty well মিস্টার আহমেদ শাহজাহান। আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন, তাই না?
ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের অসংখ্য মেম্বার্স অলরেডি আ Facebook এবং YouTube থেকে 140 ওয়াও! দ্যাটস গ্রেট। তো বৈশাখী থেকে উনারা আমাদের দেখতে পাচ্ছেন। সো থ্যাংক ইউ। এখন দেখা যাচ্ছে স্যার। ওকে, দ্যাটস গ্রেট মিস্টার জুয়েল রানা ঋষি। আ আপনারা আমার সাথে যে জিনিস মানে বুঝতে পারবেন না, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে দেবেন। ঠিক আছে? কমেন্ট বক্সে আজকের কাজটা হচ্ছে এতদিন আপনারা চ্যাট বক্সে বলতেন। যেহেতু আমরা জুম ক্লাসে ছিলাম। তো আজকের ক্লাসটা যেহেতু আমি সরাসরি পাবলিক লাইভে আছি, তো সেজন্য আপনারা Facebook এর কমেন্টে অথবা আ YouTube এর কমেন্ট বক্সে আপনারা বলে দিবেন যেকোনো জিনিস। তাহলে আমি শুনতে পারবো খুব তাড়াতাড়ি এবং আনসার দিতে পারবো। এই যে দেখেন তারিন বলছে আমাকে, "জি স্যার।" এই যে আমি তারিনকে এখানে পাশাপাশি দেখাতেও পাচ্ছি এবং তার কমেন্টটাও সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে? তো যেকোনো জিনিস না বুঝলে এভাবে আমাকে বলে দিবেন। তো আসুন আমরা শুরু করে দেই। আসসালামু আলাইকুম প্রিয় সবাই। সবাইকে আমার একটা স্পেশাল রিডিং ক্লাসে স্বাগতম। রিডিং নিয়ে অসংখ্য ডিফিকাল্টি আমরা ফেস করি। বিশেষ করে বাংলাদেশী ছাত্রীরা। তার প্রধান কিছু রিজন আছে। তার মধ্যে অন্যতম একটা রিজন হচ্ছে রিডিং আমরা প্র্যাকটিস করি কম। রিডিং আমরা পড়ি কম। আপনাকে যদি আমি বলি লাস্ট কোনদিন আপনি কি বাংলা নিউজপেপার রিডিং পড়ছেন? তখন আপনি হা হয়ে তাকিয়ে থাকবেন। আপনি বলবেন, "আমি তো বাংলা নিউজপেপার কিনিই নাই।" আর ইংলিশ তো পরের কথা। ঠিক আছে না? তো দেখা যাচ্ছে যে আমি IELTS পড়ার জন্য আমি রিডিং করি বা রিডিং পড়ি। তো এই কম সময়ের ভিতরে আমার রিডিং স্কিলটা হতে একটু লেট হয়। কারণ এখানে vocabulary র খেলা আছে। এখানে synonym নিয়ে খেলা আছে। এখানে অ্যান্টোনিম বুঝতে হবে। এখানে মেইন আইডিয়া কি সেই জিনিসটা হৃদয় দিয়ে গিয়ে সঙ্গম করতে হবে। ঠিক আছে? তো আপনি সবসময় টিপস নিয়ে বিজি থাকলেন। সবসময় YouTube এ বসে ভিডিও দেখলেন। দেখেন, সারাদিন দেখেন, সারারাত দেখেন, কোন লাভ হবে না যদি আপনি ইংলিশ পড়ে না বুঝতে পারেন। তো আমি আসলে সেইভাবেই আমার অনলাইন ক্লাস প্ল্যান আর অফলাইন ক্লাস প্ল্যান প্রত্যেকটা ক্লাসে আমি তাদেরকে বলি। অনেক সুন্দর টিপ আমি দিয়ে থাকবো। আপনারা দেখেন আমার যদি কোনো একটা ক্লাস নেন অনেক সুন্দর টিপস। কিন্তু আপনি যদি ইংলিশ পড়ে না বুঝতে পারেন তাহলে কোনো টিপসে কি কোনো কাজ হবে? বলেন আমাকে? কোনো কাজ হবে না, কখনো না। এটা আমার ২০১০ সাল থেকে আমি IELTS করে আসছি। এখন হচ্ছে ২০২৪ সাল। এই ১৪ বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি কথাটা। ওকে? তাহলে আমাদের যেভাবে আমরা শিখবো ঠিক ওইভাবে বেশি প্র্যাকটিস করব। কেমব্রিজ বই আছে, বাজারে অনেক বই আছে। প্লাস আপনি যদি লাইব্রেরিতে যান অনেক IELTS এর বইগুলা পাবেন। তো আপনি সুন্দর একটা নিয়ম জেনে ওই অনুযায়ী আপনি কাজ করে যান। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আপনার IELTS রিডিং এর প্র্যাকটিসটা বাড়বে। প্লাস IELTS রিডিং সম্বন্ধে যে আপনার যে ভয়-ভীতিগুলো আছে সেগুলা কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। তাহলে আমরা শুরু করছি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? এরকমভাবে আমি প্রত্যেকটা ক্লাসেই আমাদের স্টুডেন্টদের আমরা শিখাই। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করছি দেখেন যে কোন ক্লাসটা অ্যাকচুয়ালি তো আমরা একটা ফুল টেস্ট কেমনে দিব? একটা ফুল টেস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এবং আমি আপনাদের সলিউশন করে দেব এবং আমি নিজে কিভাবে করি সেই জিনিসটাও দেখায় দিব। ইভেন আপনারা বাসায় এইভাবেই করবেন। এইভাবেই আপনারা মক টেস্ট দিবেন। এইভাবেই আপনারা মেইন পরীক্ষায় দিবেন। যখন বাসায় প্র্যাকটিস করবেন এই নিয়ম অনুযায়ী আপনারা দিবেন। তাহলে দেখুন যে কোন ধরনের কোন যে ডিফিকাল্টি আছে সেই জিনিসটা আপনারা কখনো ফেস করবেন না ইনশাআল্লাহ। তাহলে আসুন যে আমরা জানি যে আমাদের IELTS এর রিডিং এর কতটা জিনিস আছে। IELTS রিডিং এর বলতে পারেন যে অনেকগুলা মানি আমাদের টাইপস গুলা আছে। তো সেখান থেকে আমি ১ম এ আপনাদের ইন অর্ডার টাইপ গুলা নিয়ে আলোচনা করব। ইন অর্ডার মানেটা কি অ্যাকচুয়ালি? বলেন তো কেউ ইন অর্ডার মানেটা কি? ইন অর্ডার মানে আপনি কি বুঝেন? আচ্ছা, ইন অর্ডার মানেটা কি বুঝেন? ইয়েস আ হ্যাঁ, ওকে। ইন অর্ডার মানেটা হচ্ছে গিয়ে মানে একটা যদি প্রশ্ন খুঁজে পান প্যাসেজে গিয়ে, তারপর থেকে বাকিগুলোর আনসার কি আসে? এরকমভাবে চলে আসে। সেটার নাম হচ্ছে গিয়ে কি? ইন অর্ডার। তো এখানে লক্ষ্য করো ইন অর্ডার টাইপ গুলা কি? ট্রু, ফলস, নট গিভেন, ইয়েস, নো, নট গিভেন। এগুলা 99% ইন অর্ডার আসে। ফিল ইন দ্য গ্যাপস মোস্টলি অল টাইপস। যেমন কিছু একটা টাইপস আছে সামারি কমপ্লিশন। তো সামারি কমপ্লিশন, তারপর হচ্ছে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন, ওকে? আরেকটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ বক্স। ফিল ইন দ্য গ্যাপস উইথ বক্স এবং এই সামারি কমপ্লিশন এই ২ টা টাইপ। আমি যত কেমব্রিজ বই আছে সবগুলো আমি প্র্যাকটিস করছি। তারপর অনলাইন থেকে অসংখ্য প্র্যাকটিস করছি। আমি অনেক পেইড কোর্স প্র্যাকটিস করছি। তো পেইড কোর্স করে প্র্যাকটিস করে আমি দেখছি সামারি কমপ্লিশন এবং ওই যে
fill in the gaps with box. বক্সের ভিতরে আরকি ওয়ার্ডগুলা থাকে। এখান থেকে চুজ করতে হয়। আজকে আমি করাবো, আপনাদের দেখাবো। ওই ২ টা জিনিস একটু কোনো সময় আউট অফ অর্ডার এ চলে আসে। তবে আউট অফ অর্ডার এ যদিও চলে আসে, আপনি বিচলিত হবেন না। তারা আপনাকে এমন একটা নাউন দিবে অথবা ইয়ার দিবে যে যাতে আপনি লোকেট করতে পারেন। এই লোকেট করলেই আপনি বাকিগুলা তারপর থেকে আপনি আনসার পেয়ে যাবেন। ওকে? তারপর হচ্ছে মাল্টিপল চয়েস, তারপর হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চন, তারপর হচ্ছে গিয়ে কি সেন্টেন্স এন্ডিং। তো তারপরে দেখি যে আমরা আউট অফ অর্ডার গুলা কোনগুলা আছে। আউট অফ অর্ডার গুলা দেখেন যে এখানে আছে লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ কনটেইনস, ম্যাচ ফিচার্স, ম্যাচ ইনফরমেশন আর মাল্টিপল লিস্ট সামটাইমস। সামটাইমস ইন অর্ডার আসে, আবার সামটাইমস আউট অফ অর্ডারে আসে। তো এখানে কিছু প্রশ্ন আছে খুবই চ্যালেঞ্জিং টাইপের। যেমন এই যে মাল্টিপল লিস্ট, এটা চ্যালেঞ্জিং টাইপের। আর প্যারাগ্রাফ কনটেইনস এটাও চ্যালেঞ্জিং টাইপের। মানে এটা অনেক সময় আপনাকে একটু বেশি পড়তে হয় বা খুঁজাখুঁজি বেশি করতে হয় সেজন্য আরকি, হ্যাঁ? ওকে, যাই হোক ডিয়ার অল স্টুডেন্টস, এখন আমি আপনাদের কিছু টিপস দিব যে ইন অর্ডার গুলো আসলে কেমনে কখন করবেন প্যাসেজের, আর আউট অফ অর্ডার গুলো আসলে আমরা কিভাবে করব সেই জিনিসটা। দেখো এখানে ২ টা ইম্পোর্টেন্ট টিপ দিছি। আমরা ১ম এ ইন অর্ডার। দেখো এখানে কি বলছি আমরা, এরকম সব কয়টি টাইপ পেলে আগে এখানে হয়ে গেছে আগে। প্রশ্ন বুঝে ২ থেকে ৩ টা আমরা কি নিব? কিওয়ার্ডস নিব। কিওয়ার্ডস নিয়ে তারপর প্যাসেজ হতে উত্তর বের করতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ বাকিগুলার উত্তর কি করব আমরা? বের করব। যেমন ইন অর্ডার, যেমন ১ম ফার্স্ট পেজে এসে আসলো ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস। তো আমরা আগে ট্রু ফলস নট গিভেন গুলা শেষ করব স্টেপ বাই স্টেপ। তারপর আমরা ধরব কোনটা? ফিল ইন দ্য গ্যাপস গুলা। এভাবে আমরা শেষ করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আউট অফ অর্ডার গুলা দেখেন যে এরকম, এখানে ইম্পোর্টেন্ট টিপটা আমি কি বলছি? এরকম সবকটি টাইপ পেলে অথবা যেকোনো একটি টাইপ পেলে, সবকটি টাইপ প্লাস অথবা যেকোনো একটি টাইপ পেলে আগে ইন অর্ডার টাইপ গুলা করে নিতে হবে। পরবর্তীতে ওই প্যাসেজের সবার শেষে এই টাইপগুলা করে নিবেন। ফলে আমাদের মেমোরি হতে অনেক সঠিক উত্তর আমরা কি করতে পারবো? দিতে পারবো। ওকে, বুঝতে পারছেন? তার মানি ধরেন এখানে ট্রু ফলস নট গিভেন আসছে, আর মাল্টিপল চয়েস আসছে একটা রিডিং প্যাসেজে, আর একটা লিস্ট অফ হেডিংস আসছে। তো আপনি কি করবেন? আগে ট্রু ফলস এবং মাল্টিপল চয়েস করে নিবেন। তারপর ওই লাস্টের যে ধরেন ফার্স্টটা আসলো, ফার্স্টটার জন্য ৮ মিনিট আপনি সময় নিলেন। এই ৮ মিনিটে আপনি কোনটা করবেন? ওই রিডিং প্যারাগ্রাফের লিস্ট, ওই রিডিং প্যাসেজের লিস্ট অফ হেডিংসটা আপনারা করবেন। ওকে, ক্লিয়ার হইছেন? এটি হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট টেকনিক। এই নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ আপনারা করবেন। আমি আমার প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টদেরকে এভাবেই শিখাই। তো যাতে তাদের স্কিলটা খুব কম সময়ে বাড়ে, যাতে রিডিং নিয়ে তাদের কোনো কি না থাকে, ডিফিকাল্টি ফেস না থাকে। ওকে? তাহলে আসুন এখন আমরা চলে যাব আমাদের মেইন জায়গায়। যেখানে গিয়ে আমরা দেখব যে কমপ্লিটলি আপনাদের এখন আমি দেখাবো যে কমপ্লিটলি কেমনে আমরা ওয়েট হুম। এখন আমরা প্র্যাকটিক্যালি এগুলা দেখব। এই যে আগে আপনারা যে জিনিসগুলা দেখছেন, সেই জিনিসগুলা সেগুলো হচ্ছে গিয়ে এখন আমরা একটা কমপ্লিট টেস্ট দিব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। সো এই কমপ্লিট টেস্ট আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। অনলাইন স্টুডেন্ট যারা আজকে আমাদের এখানে পাবলিকলি জয়েন হইছেন তাদেরকে আমি ওই ইয়েটাও দিয়ে দিব, রিডিং প্যাসেজটাও দিয়ে দিব। আর বাকিরা আপনারা এখানে স্ক্রিনে দেখেন যে কিভাবে আমি আনসার করি, কিভাবে আনসার বের করতে হয় সঠিক সময়ে খুব ইজিলি ভাবে। তো কোন নিয়মে করতে হয় সেইটাও আপনাদের জন্য খুবই জরুরি। তাহলে আসেন আমি আপনাদের দেখাই। ওয়েট a মিনিট, আমাকে একটু সময় দিতে হবে। উম ওকে, ওকে। সো আমার কাছে ওইটা হয়তো হ্যাঁ, ওপেন করা নাই। আমি একটু ওপেন করতে হবে। একটু আমাকে সময় দেন। হুম, ওকে। তাহলে ওকে, হুম, একটু সময় দিতে হবে। সো আমি ওই ফাইলটা আপনাদের জন্য একটু সবাইকে একটু দেখাই। যে ফাইল থেকে আমরা প্র্যাকটিস করব সেই ফাইলটা। আ ওকে, হ্যাঁ, চলে আসছে। ওকে। I hope আপনারা সবাই আ এই প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছেন। ওয়েট আমি নিয়ে আসি সবার জন্য। দেখেন এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন। ওয়েট। উম হুম, এইটা নিয়ে আসি। ইয়েস, দেখতে দেখতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ, প্রশ্নটা সবাই I hope দেখতে পাচ্ছেন।
ওকে, গ্রেট। সো দেখুন যে আমরা এইখানে রিডিং প্যাসেজ 1 আছে। একটা ফুল রিডিং টেস্ট আমরা দিব। কেমনে দিতে চাচ্ছি সেই জিনিসটা একটা একটু দেখেন আপনারা সবাই। রেডি? ওকে। সো এটা রিডিং প্যাসেজ 1। তো পরীক্ষার হলে গিয়ে আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে এইটা আগে গিয়েই আপনারা ফুল পড়বেন না। এই যে আছে রিডিং প্যাসেজটা আপনারা ফুল পড়বেন না প্লিজ। এটা করবেন না কখনো। কারণ অযথা আপনার ৫ থেকে ৭ মিনিট সময় চলে যাবে। অনেক লম্বা দেখতে পাচ্ছেন না? আগে গিয়ে দেখবেন যে কোন টাইপ গুলা আসছে। তো কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 8 পর্যন্ত দেখেন যে এখানে ইয়েস, নো, নট গিভেন আসছে ১ থেকে ৮ পর্যন্ত। ওকে, তারপরে কোন টাইপ গুলো আসছে? এটা হচ্ছে কমপ্লিট দ্যা সামারি। এটা সামারি কমপ্লিশন। দেখেন যে এখানে কত ৯ থেকে 12, 9 to 12। আচ্ছা, এরপরে কি আসছে কোয়েশ্চেন নাম্বার 13। এটা হচ্ছে একটা সিঙ্গল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসছে। হোয়াটস দ্যা রাইটারস পারপোজ ইন রিডিং প্যাসেজ 1 সারাটা প্যারাগ্রাফ জুড়ে, তাই না? ওকে, তাহলে এখানে দেখেন যে তাহলে এই টাইপটা এইটা তো আর এইটাকে আর ধরব না। কারণ এটা হচ্ছে সারাটা রিডিং প্যাসেজ পড়ে তার মেইন আইডিয়াটা কি সেটা আমাদের চুজ করতে হবে। কিন্তু দেখেন যে এইটা হচ্ছে সামারি কমপ্লিশন। উই নো ফ্রম সামারি কমপ্লিশন এটা ইন অর্ডার আসে। মানে সিকোয়েন্স মেইনটেইন করে আনসার গুলো আসে। তারপরে দেখেন যে আমরা জানি যে ইয়েস, নো, নট গিভেন গুলা 99% কি আসে? ইন অর্ডার আসে। তাহলে আসুন যে আমরা ১ম এ ইয়েস, নো, নট গিভেন করব। এগুলা শেষ করে আমরা তারপরে কোনটা করব? ৯ থেকে ১২ করব এবং সবার শেষে আমরা ১৩ নম্বর করব এবং ২০ মিনিটের ভিতরেই আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। ক্লিয়ার হইছেন? তাহলে আসেন আমি আমার পেনটা নেই একটু যাতে আপনাদের আরো সুন্দর করে বুঝাতে পারি সেজন্য। তো ওকে, সবাই রেডি? তাহলে আসুন যে আমরা ১ম এ যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আমাকে কি আমি যেটা শেয়ার করছি আপনাদের সাথে সবাই কি সুন্দর করে দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে বলেন তো আপনারা প্লিজ দয়া করে। একটু কমেন্টে বলেন। হুম, দেখি আমি কমেন্টটা একটু দেখি আপনাদের। একটু বলেন যে আপনি স্ক্রিন আমার সুন্দর করে দেখতে পাচ্ছেন। যদি কেউ সুন্দর করে দেখতে না পারো তাহলে YouTube এ যারা আছো তারা অ্যাডভান্সড এ গিয়ে পিক্সেল সিলেক্ট করবেন। ৭২০ অথবা ১০৮০ পিক্সেল দিবেন। ওকে? দেখা যার স্যার। হ্যাঁ, প্রিয়াস ভাই ও বলছে কি? দেখা যার স্যার। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। নুসরাতুল ইয়াসমিন বলছে ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি, হ্যাঁ? আসুন আমরা আমাদের মেইন থিমে চলে যাচ্ছি। তো ওয়েট করেন আমি আমার পেনটা রেডি করি। ওকে। তো রেডি সবাই? ওকে, আগে আমরা কোনগুলা করব দেখেন। আগে আমরা করব কোয়েশ্চেন নাম্বার ইয়েস নো নট গিভেন গুলো আগে করব। তাইলে এই ১ম কোয়েশ্চেনটা একটু পড়ি আমরা নাম্বার 1. There are understandable reasons why arguments occur about language. হ্যাঁ? তো আগে প্রশ্নটা পড়বেন। পড়ে তারপর কি নিব আমরা? কিওয়ার্ডস নিব। আর ১ম অবস্থায় ২ টা ২ টা করে কিওয়ার্ডস নিব। একসাথে সবগুলা না কিন্তু। কারণ একসাথে যদি আপনি সবগুলা নেন, তাহলে কোনটা আপনার মাথায় থাকবে না। কোন কিওয়ার্ডস আপনার মাথায় থাকবে না। তখন পড়বেন আর ভুলে যাবেন। অত্যন্ত টাইম ওয়েস্ট করবেন। তো সবচেয়ে ভালো ২ টা করে নেওয়া। কেন ২ টা করে আমরা নিব? কারণ একটা করে নিব না কেন? কারণ একটা করে নেওয়া রিস্কি হয়ে যায়। ধরেন এই অ্যান্সারটা যদি আপনি খুঁজে না পান, যদি নট গিভেন হয় তাহলে তো আপনি অনেক পড়বেন। তাহলে তো সমস্যা। তো সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে ২ টা ২ টা করে কিওয়ার্ডস নেওয়া। তো দেখো যে there are understandable reasons why arguments occur about language. এখানে বলছে যে understandable অনেক রিজন গুলা আছে এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে বিতর্ক হবার। মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে বিতর্ক হবার অনেকগুলা রিজন আছে। তো অনেকগুলা রিজন আছে কিনা সেটা আমরা দেখে নিব। যদি অনেকগুলা রিজন থেকে থাকে তাহলে আনসার হবে ইয়েস। আর যদি বলে না কম রিজন অথবা রিজন নাই তখন আনসার কি দিব আমরা নো। আর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস এই এই কথার উপরে মেইনলি এই জিনিসটা দাঁড়িয়ে আছে। কিসের উপর? আন্ডারস্ট্যান্ডেবল রিজনস এই কথার উপর। তো এই কথা যদি মিসিং থাকে তাহলে আমরা আনসার কি দিব? নট গিভেন। দেখুন এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি ল্যাঙ্গুয়েজ। তো যেটা প্রধান কিওয়ার্ড হিসেবে নিবেন সেটাকে কি করবেন? সার্কেল করবেন। তারপরে আমরা নিতে পারি আর্গুমেন্টস এটা নিচে দাগ দিবেন এভাবে। তারপরে আন্ডারস্ট্যান্ডেবল রিজনস। এই শেষ। এখন আসুন নাম্বার 2 টা আমরা পড়ি। এখানে কি বলছে? পিপল ফিল মোর স্ট্রংলি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এডুকেশন দ্যান অ্যাবাউট স্মল ডিফারেন্স ইন ল্যাঙ্গুয়েজ ইউসেজ। এখানে বলছে পিপল যে স্মল যে ডিফারেন্সটা আছে ল্যাঙ্গুয়েজের ব্যবহারের সেটার চাইতে তারা খুব বেশি ল্যাঙ্গুয়েজ যে এডুকেশনটা আছে সেইটার প্রতি তার ফিলিংস বেশি কাজ করে। মানে ল্যাঙ্গুয়েজ এডুকেশনের উপর। তো ল্যাঙ্গুয়েজ এডুকেশনের উপর যদি তাদের বেশি ফিলিংস আ ফিল করে তারা স্মল ডিফারেন্স এর চাইতে। আর আমরা যদি এরকম পাই তাহলে আনসার কি দিব? আ ইয়েস দিব। আর যদি কম হয় তাহলে আমরা কি দিব? নো দিব। আর যদি এরকম যেমন এখানে একটা কম্পারিজন আছে। কি আছে দেখো এই যে কম্পারিজন।
যদি এই কম্পারিজনটা আমরা না খুঁজে পাই বা ওখানে গিয়ে দেখবো আগে কম্পারিজন আছে কিনা। যদি কম্পারিজন না পাই তাহলে সরাসরি আইসাই কি দিব এখানে নট গিভেন দিব। আর যদি কম্পারিজন পেয়ে যাই তখন ইয়েস অথবা নো এর মধ্যে আমরা কনভার্ট করব, কম্পেয়ার করব যেটা হবে সেটাই অ্যান্সার দিব। তবে দেখেন যে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা কোয়ালিফায়ার্স মানে মডিফায়ার্স আই মিন একটা কি আছে অ্যাডভার্ব আছে সেটা কোনটা দেখো যে এখানে স্ট্রংলি। কোনটা আছে? স্ট্রংলি। এই স্ট্রংলির উপর কিন্তু সব জিনিস চলে আসছে। এই স্ট্রংলি যদি আমরা হুবহু পাই তাহলে আনসার কি দিব? মানে হুবহু বলতে এটার সিনোনিম। হুবহু তো থাকবে না কারণ রিডিং এর এবং লিসেনিং এর মেইন থিমটাই হচ্ছে তারা আপনাকে প্যারাফ্রাইজ বা সিনোনিম দিবেই। তো স্ট্রংলি কথাটা যদি আমরা খুঁজে পাই হুবহু তাহলে বা ওটার সিনোনিম তাহলে ইয়েস দিব। আর যদি এটার কি বলে অ্যান্টোনিম মানে বিপরীত কথা বলে তাহলে আনসার কি দিব? নো দিব। আর এইসব কথাবার্তা যদি না থাকে বা এই কম্পারিজন না থাকে তাহলে আনসার কি দিব আমরা বলেন? নট গিভেন। এইভাবে প্রশ্ন বুঝবেন সবসময়। তাইলে এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি ল্যাঙ্গুয়েজ এডুকেশন আর আ স্মল ডিফারেন্সেস এটা নিচেও দাগ দিতে পারি। দ্যাটস অল আর কিছুই না। তাহলে আসো এই ২ টা জিনিস আমরা আগে খুঁজে গিয়ে বের করি। তাহলে আমরা এই ২ টা জিনিস মাথায় রাখবো। আন্ডারস্ট্যান্ড রিজনস, আর্গুমেন্টস, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তাহলে আসো আমরা সবাই এখানে যাই। একদম ফার্স্ট থেকে পড়ব। যেহেতু ফার্স্ট এর কোয়েশ্চেন এর আনসার একদম ফার্স্ট থেকে আসে এটা মনে রাখবেন। অনেক সময় লাস্ট থেকেও আসতে পারে কিন্তু IELTS এর একটা ট্র্যাডিশন নিয়ম অনুযায়ী ফার্স্ট এর কোয়েশ্চেন এর আনসার কোন জায়গা থেকে আসে? ফার্স্ট এ থেকে আসে। তাইলে এটা আমরা পড়ি। এটার নামটা কি? Attitudes to language এটার নাম কি? Attitudes to language তো এই জিনিসটা মানে ল্যাঙ্গুয়েজের আচার-ব্যবহার আরকি। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে এই কমপ্লিট প্যারাগ্রাফটা হচ্ছে কাকে নিয়ে? এই রিডিং প্যাসেজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো ল্যাঙ্গুয়েজের কথা থাকুক আর না থাকুক প্রত্যেকটা প্যারাগ্রাফেই কার কথা আছে? ল্যাঙ্গুয়েজের আচরণের কথা বলা আছে। বুঝতে পারছেন? তো কোন একটা জায়গায় ল্যাঙ্গুয়েজের কথা থাকলো না তার মানে আপনি নট গিভেন ধরবেন সেটা না। কারণ ল্যাঙ্গুয়েজ এখানে উপস্থিত আছেই থাকুক আর না থাকুক। ক্লিয়ার হইছেন? এটাই হেডিংস এর নামকরণ বোঝায়। এজন্যই এটা হেডিংস। আচ্ছা তাহলে আমরা পড়ে যাই। It is not easy to be systematic and objective about language study. Okay, popular linguistic debate. ডিবেট মানে কি? এই যে ডিবেট, ডিবেট মানে কি? আর্গুমেন্ট। ওই যে একটা কথা পেয়ে গেছি অলরেডি। Regularly deteriorates into invective and polemic. আচ্ছা, language belongs to everyone. মানে ল্যাঙ্গুয়েজ সবার অধিকারেই আছে। So most people feel they have a right to hold an opinion about it. তাই বেশিরভাগ লোক মনে করে এটার উপর আমরা কি রাখি? একটা অপিনিয়ন রাখি। তাহলে দ্যাট মিনস এই যে আমি এই জায়গা থেকে তারপর দেখেন যে এই জায়গায় যে পড়লাম। মানে ১ম এ লিঙ্গুইস্টিক মানে ভাষাবিদরা এটার উপর ডিবেট করতেছে। তারপর মানুষ বলছে যে এটা বিলংস টু এভরিওয়ান মানে সবার আছে। আর কেউ বলছে এটা এককেন্দ্রিক, কেউ বলছে এটা বহুকেন্দ্রিক। তাহলে দ্যাট মিনস এখানে অবশ্যই কি আছে? আন্ডারস্ট্যান্ডেবল রিজন আছে। কারণ বেশিরভাগ মানুষ এখানে কি রাখে? তার ওপিনিয়নটা রাখে। তাহলে দ্যাট মিনস আমরা এই যে ইনভেক্টিভ, পোলমিক তারপরে হচ্ছে অপিনিয়ন তারপর হচ্ছে belongs to everyone এটার দ্বারা কি বোঝায়? অবশ্যই অনেকগুলা রিজন বুঝায়, তাই না? ইনভেক্টিভ, পোলমিক তারপরে হচ্ছে belongs to everyone, opinion তাহলে দ্যাট মিনস আমাদের প্রশ্নের সাথে কি হয়ে গেছে জিনিসটা? খাপ খেয়ে গেছে, মানে মিলিয়ে গেছে। মানে আন্ডারস্টুড রিজন গুলো আমরা পাইছি। তারপর আর্গুমেন্টস মানে ডিবেট আর ল্যাঙ্গুয়েজ এর কথা তো আছেই। তাহলে যখন আমরা পেয়ে যাব হুবহু তখন আনসার আমরা কি দিব? এটার আনসার আমরা কি দিতে পারি বলেন তো? ইয়েস, ইয়েস দিতে পারি। পরের আনসারটা আমরা দেখব যে এর পরের আনসার স্ট্রংলি ল্যাঙ্গুয়েজ এডুকেশন দেন স্মল ডিফারেন্স আসেন যে এইটার আনসার আমরা কেমনে খুঁজে পাবো এরপর থেকে কারণ আমরা জানি যে এই কত নাম্বার পাইলাম এখানে আমরা ১ নাম্বার তাহলে ১ পাশে লিখলাম আমরা জানি যে এই এইটার যেখান থেকে আমরা পাইছি এরপর থেকে আমরা কি করব পড়া শুরু করব তাহলে এরপর থেকে যদি আমরা পড়ি and when opinions differ emotions can run high arguments can start as easily over minor point মানে হচ্ছে কি small of usage as over major policies of linguistic education এই যে দেখেন linguistic education এর কথা আমরা পাইছি তাই না তাহলে মাইনর পয়েন্টস স্মল ডিফারেন্স লিঙ্গুইস্ট এডুকেশন আমরা হুবহু পাইছি তাহলে এই জায়গায় আমরা একটু পড়ব তখন যে আর্গুমেন্টস ক্যান স্টার্ট অ্যাজ ইজিলি ইজিলি মানে কি খুব সহজভাবে আর এই যে একটা কথা বলছে অ্যাজ 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 মানে কি আমার মতো দেখতে মানে একই রকম মানে এই তুলনাটা করছে তার একই রকম তার মানে দ্যাট মিনস এখানে যে আর্গুমেন্টটা হয় সেটা যে স্মল ডিফারেন্স যেটা আছে এবং ল্যাঙ্গুয়েজ এডুকেশন যেটা আছে এটা একই রকম হয় মানে আমরা বলি না শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মি বলে না অনেকে অথবা হি ইজ অ্যাজ নাইস অ্যাজ মি সে আমার মতো দেখতে কি সুন্দর
তাইলে এখানে এই এস দ্বারা কি বুঝাইছে? মতো আরকি, একই রকম। কি বুঝাইছে? একই রকম। মানে একই রকম বলতে ইজিলি বুঝাচ্ছে। মানে মাইনর পয়েন্টসটাও তারা ইজিলি নেয়। লিঙ্গুইস্টিক এডুকেশন যেটা সেটাও তারা ইজিলি নেয়। তাহলে আসো, তাহলে আমাদের এখানে বলছে কি একটা চাইতে আরেকটা ইজিলি নেয়। মানে স্ট্রংলি নেয়। এখানে বলছে কি স্ট্রংলি। স্ট্রংলি মানে এটা কি? মানে খুব শক্তভাবে নেয়। খুব জোরালোভাবে। আর আমরাও এখানে পাইছি কি ইজিলি। এবং ওইখানে পাইছি ২ টাই ইজিলি হয়। কিন্তু এখানে পাইছি যে একটা চাইতে আরেকটা ইজিলি নেয়। তাইলে স্টেটমেন্টটা কি হয়ে গেছে? দেখেন যে বিপরীত হয়ে গেছে। মানে উল্টা হয়ে গেছে। তাহলে আমরা কি দিব এখানে বলেন তো আনসারটা? ইয়েস, নো দিব। কারণ তারা এখানে মানে আমরা প্যাসেজে পাইছি ইজিলি নেয়। আর এখানে পাইছি কি স্ট্রংলি নেয়। তাহলে কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে আসেন আমরা নাম্বার 3 তে যাই একটু। নাম্বার 3 এবং নাম্বার 4 টা পড়ব দেখেন। Our assessment of person's intelligence is affected by the way he or she uses language. Assessment of person intelligence মানে আমাদের assessment of person intelligence এটা হচ্ছে প্রধান keywords নিলাম আমরা। তারপরে is affected by the way he or she affected করে। হ্যাঁ, he or she uses language মানে ল্যাঙ্গুয়েজ তারা কেমনে ব্যবহার করবে সেটার উপর। এরপরে দেখেন যে নাম্বার 4 টা আমরা নেই। Perspective grammar books cost a lot of money to buy in the 18th century. তো আমরা এখানে প্রধান কিওয়ার্ড হিসাবে আমরা এখানে বলছি কি পারসেপটিভ যে গ্রামার বুকসটা আছে সেটা মানে 18th সেঞ্চুরি কিনতে প্রচুর টাকা যাইতো। প্রচুর টাকা যাইতো। তো আমি আপনাদের যখন ইয়েস, নো, নট গিভেন বা ট্রু ফলস এর ক্লাসগুলা করাইছিলাম, তখন আমি আপনাদের অনেকগুলা কোয়ালিফায়ার দিছিলাম। প্লাস আমি কি দিছিলাম আপনাদের মনে আছে? অনেকগুলা এক্সট্রিম ওয়ার্ড দিছিলাম। মনে আছে কি সবার? তো এখানে এক্সট্রিম ওয়ার্ড কোনটা আছে? এ লট অফ। কোনটা আছে এখানে? এ লট অফ। এইটার উপর কিন্তু সকল আলো চলে আসছে। এরপরে আমরা প্রধান কিওয়ার্ড হিসেবে নিতে পারি আরেকটা জিনিস 18th কি সেঞ্চুরি নিতে পারি। আর হ্যাঁ, প্রেসক্রিপটিভ গ্রামার বুকস এটা নিচে দাগ দিলাম। তো এখানে প্রেসক্রিপটিভ গ্রামার বুকসটা 18th সেঞ্চুরি কিনতে যদি প্রচুর টাকা ব্যয় হয়, এই কথাগুলো যদি এক্সাক্টলি থাকে তাহলে আমরা ইয়েস দিব। আর যদি বলে না খুব কম পরিমাণে টাকা ব্যয় হতো, তাহলে আমরা কি দিব? নো দিব। আর যদি এ লট অফ মানি এই কথাবার্তা যদি না থাকে তাহলে অ্যান্সার কি দিব আমরা? সরাসরি নট গিভেন দিব। ক্লিয়ার হইছে? ঠিক এভাবেই আপনারা কি করবেন? পড়বেন। তাহলে আসেন আমরা ৩ নাম্বার কি বলছে? অ্যাসেসমেন্ট অফ পারসনস ইন্টেলিজেন্স আর এফেক্টেড। এই জিনিসগুলো আমরা একটু খুঁজে বের করি। আ দেখি এরপরে পরেরটা খুঁজে বের করব। আগেরগুলা এখানে শেষ করলাম। তো এখান থেকে আমরা কত নম্বর কোয়েশ্চেন পেয়েছি? ২ নম্বর। এভাবে আপনারা কি দিবেন? এই যে যেটা যেখান থেকে পাবেন সেটা বইতে দাগ দিবেন। দেখেন যে এইটা থেকে আমরা 2nd প্যারাগ্রাফ থেকে পড়ে যাই। Language moreover is a very public behavior, so it is easy for different usages to be noted and criticized. No part of society or social behavior is exempt. Linguistic factors influence how we judge personality. পার্সোনালিটি মিলে যাচ্ছে। লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস দেখেন যে এই জায়গা থেকে আপনারা পড়েন ইনফ্লুয়েন্স মানে কি করে প্রভাবিত করে তাহলে এফেক্টেড হচ্ছে তাই না হাউ ই জাজ পার্সোনালিটি জাজ মানে হচ্ছে অ্যাসেসমেন্ট আর পার্সোনালিটি তো আমাদের ব্যক্তিত্ব তারপর আর কোন কোন জিনিসের উপরে ইন্টেলিজেন্স সোশ্যাল স্ট্যাটাস এডুকেশনাল স্ট্যান্ডার্ডস জব অ্যাপটিটিউড অ্যান্ড মেনি আদার এরিয়াস অফ আইডেন্টিফাই অ্যান্ড সোশ্যাল সার্ভাইভাল তাহলে এই জিনিসগুলোর উপর সাথে আমাদের জাজ পার্সোনালিটি এই জিনিসগুলোর উপরই নেওয়া হয় তাইলে এই জিনিসগুলোর উপরে কি হয়? ওটা প্রভাব খাটায়। তাইলে এই কথাটার সাথে আমাদের কথাটা ওভারঅল মিলে গেছে। কি করে গেছে? মিলে গেছে। তার মানি অ্যাসেসমেন্ট পারসন ইন্টেলিজেন্স এফেক্টেড হয়। আমরা কেমনে ব্যবহার করি সেটার উপর, তাই না? তাইলে দ্যাট মিনস এই অ্যান্সারটা আমরা কি দিব বলেন? ইয়েস দিব। কি দিব? ইয়েস। এরপরে আসেন আমরা পারসেপ্টিভ গ্রামার বুকস এ লট অফ মানি 18th সেঞ্চুরি এই জিনিসটা কি আমরা খুঁজে পাবো? তাহলে আগে যেখানে পাইছিলাম তার ঠিক পর থেকে আমরা খুঁজে আরম্ভ করব। আগে তো এই পর্যন্ত পড়ছিলাম যে ওই যে তাদের পার্সোনালিটি মানুষের যে কিভাবে মানুষ জিনিসটা ইউজ করে এই যে আইডেন্টিফাই এন্ড সোশ্যাল সার্ভাইভাল এই জিনিসগুলোর উপর যে নির্ভর করে তাদের মানে ব্যবহারের উপর জাজ পার্সোনালিটি সেটা আমরা ইয়েস পাইছিলাম এই জায়গা থেকে। তাইলে এটা হচ্ছে কত নম্বর কোয়েশ্চেন? ৩ নাম্বার কোয়েশ্চেন। আর ৪ নাম্বার এরপর থেকে আমরা পড়ে যাই অ্যাজ এ রিজাল্ট it is easy to hurt and to be hurt when language use is unfeelingly attacked নাই। তাহলে আমরা এরপর থেকে পড়ে যাই এই প্যারাগ্রাফ থেকে। তো এই প্যারাগ্রাফটা একটু উপরে দেই আপনাদের। হুম, হুম। তো আগের যেগুলা পাইছিলাম যেখান থেকে in its most general sense prescriptivism এই যে prescriptivism is the view that one variety of language has an inherently higher value than others and that is ought to be imposed on the whole of the speech community. The view is propounded specially in relation to grammar দেখেন আপনারাও পড়েন সাথে সাথে vocabulary and frequently with reference to pronunciation. The variety which is favored in its account is usually a person of the standard.
তাহলে আমরা যেটায় আছি সেটা একটু পড়বো। দেখেন যে 18th সেঞ্চুরি এখান থেকে একটু আমরা খুঁজে যাচ্ছি। 18th সেঞ্চুরি কোথাও আছে? নাই। কারণ আমাদের কি খুঁজে পেতে হবে দেখো। 18th সেঞ্চুরি আর a lot of money প্রেসক্রিপটিভ গ্রামার। ঠিক আছে? তাহলে আসেন আমরা খুঁজে যাই। তাহলে আমরা স্ক্যানিং করি। 18th সেঞ্চুরি কোথায় আছে? এই জায়গার কোথাও 18th সেঞ্চুরি আমরা পাইছি না কিন্তু। এমনি প্রেসক্রিপটিভিজম একটা ভিউ পাইছি এই যে এইটা। বাট কোথাও পাইছি না। হ্যাঁ? তো এরপরে আমরা পড়ে যাই। এরপরে এখানে আমি এটা উম মানে অযথা একটা দিয়ে দিছি। ওকে আসুন। এরপরে আমরা যাই, এরপরেরটা যাই। হ্যাঁ, এখানে যদি আমরা পড়ি তাহলে দেখো এই প্যারাগ্রাফের এই জায়গায় কার কথা আছে? 18th সেঞ্চুরির কথা আছে। তাইলে এখন আসো প্রেক্সিডিড গ্রামার বুক এ লট অফ মানি মানে প্রচুর পরিমাণে টাকা ব্যয় হইতো। এই কথাটা আছে কি? পড়ে যাও সবাই, পড়ে যাও। রাইটিং অফ গ্রামারস অ্যান্ড ডিকশনারিজ তাড়াতাড়ি পড়তে হবে। কারণ তাড়াতাড়ি না পড়লে আপনি সঠিক সময়ের ভিতরে শেষ করতে পারবেন না। কারণ ২০ মিনিটের ভিতরে শেষ করতে হবে। হ্যাঁ? তো এরকম তাড়াতাড়ি পড়ার আপনাদের অভ্যাস করতে হবে। দেখেন আমি পড়ে যাচ্ছি। আমার এই যে কলমের পেনটা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। কিন্তু কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। এ লট অফ মানি যাচ্ছে, এ লট অফ মানি যাচ্ছে, এ লট অফ মানি যাচ্ছে। এমনি 18th সেঞ্চুরির কোথাও আমরা পাইছি। আর এটা যে প্রেসক্রিপটিভিজম নিয়ে লেখা সেটার কোথাও পাইছি আমরা। বাট কোথাও আমরা খুঁজে পাচ্ছি না a lot of money, a lot of money, a lot of money ওয়াও! পাইলাম না। তারপরে এটাও পড়ে যাই। যেহেতু পাইছি না আমাকে পড়তে হবে। পড়া চালিয়ে যেতে হবে। কারণ নট গিভেন যদি হয় তাহলে একটু বেশিই পড়া লাগে। These attitudes are still with us and the motivate a widespread concern that linguistic standards should be maintained. Nevertheless, there is an alternative point of view তে চলে গেছে। সো এটা আর পড়ব না। এটা অন্য জায়গায় চলে গেছে। এখানে আর নাই। তাহলে দেখো যে এমনি 18th সেঞ্চুরির কথা আমরা পাইছি। প্রেক্সিপটি মানে প্রেসক্রিপটিভিজম নিয়ে যে কথাটা সেটাও আমরা পাইছি। কিন্তু এই যে 1800 থেকে এটা কিনতে প্রচুর পরিমাণে টাকা ব্যয় হতো, সেই জিনিসটা এখানে কোথাও নাই। তো এই a lot of money, a lot of জিনিসটা বা a lot of money কথাটা না পাওয়ার কারণে দেখেন যে আমার অ্যান্সারটা কি হইছে এখানে? নট গিভেন হইছে। এটা অ্যান্সারটা কি দিতে হবে আমাকে? এখন নট গিভেন দিব। ওকে? গুড। তো এবার আসো আমরা প্রেসিডিজম স্টিল এক্সিস্ট টুডে। তাহলে ফার্স্ট এবং ছয় আমরা করে ফেলি। প্রেক্সিটিভিজম স্টিল এক্সিস্ট টুডে মানে এখনো আছে। দেখো এখানে এক্সট্রিম ওয়ার্ড হিসাবে কোনটা আছে? আপনাদের আমি সেদিন পড়াইছি এক্সট্রিম ওয়ার্ড কোনগুলা? অলওয়েজ, এভরি, নেভার, স্টিল ছিল না? ইয়েস, এভরি এগুলা হচ্ছে গিয়ে কি? অনলি এগুলা হচ্ছে গিয়ে কি? হ্যাঁ, এক্সট্রিম ওয়ার্ড। তাইলে এখানে ১ম এ আইসাই এটাকে সার্কেল করবেন। কারণ স্টিল এটার উপর মানে এখন আনসার নির্ভর হয়ে গেছে। সবকিছু ছেড়ে এটাই নির্ভর হয়ে গেছে। প্রেক্সিটিভিজম স্টিল এক্সিস্ট টুডে মানে প্রেক্সিটিভিজম এখনো কি আছে? এক্সিস্ট আছে এখনো। তাহলে দেখবা যদি এখনো থেকে থাকে আনসার দিব ইয়েস। আর যদি বলে এখন আর অকেজো হয়ে গেছে বা ইউজলেস হয়ে গেছে তখন আনসার দিব কি? নো। আর যদি তাদের কথাবার্তা না খুঁজে পাই তাহলে আমরা আনসার দিব কি? নট গিভেন। ক্লিয়ার হইছেন? গ্রেট। তারপরে নাম্বার 6 দেখেন যে অ্যাকর্ডিং টু ডেসক্রিপটিভিস্ট ইট ইস পয়েন্টলেস টু ট্রাই টু স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। অ্যাকর্ডিং টু মানে ডেসক্রিপটিভিস্টস তো ডিক্সিটিভিস্টের মানে মতে এটা হচ্ছে খুবই উদ্দেশ্যহীন মানে পয়েন্টলেস মানে লাভ নাই। ট্রাই টু স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে ল্যাঙ্গুয়েজের চেঞ্জটা স্টপ করতে মানে বন্ধ করতে। তাহলে আমরা দেখব যে আসলে কি এটা পয়েন্টলেস বা স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ তারা যেটা বলছে এটা কি আসলেই উদ্দেশ্যহীন? আসলে কি এটার কোনো দাম নাই? তো এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে আমরা ডিসক্রিপটিভিস্ট নিব, তারপর পয়েন্টলেস এর নিচে দাগ দিব আর স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এই কথাটা হুবহু পেতে পারি। হ্যাঁ? তো আসেন আমরা আগে কোনটা খুঁজে বের করব 5 স্টিল এক্সিস্ট টুডে প্রেসক্রিপটিভিজম এখনো আছে কি? তো আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে আমরা এই যে দেখেন যে নট গিভেন আনসার এখান থেকে তো এখান থেকে আমরা পাই নাই বাট এখান থেকে হওয়ার কথা ছিল। কত নম্বর কোয়েশ্চন? এটা মনে হয় 4 নম্বর হ্যাঁ, 4 নম্বর পাই নাই। তো নট গিভেন এর কোয়েশ্চন আনসার আপনি কিন্তু আবার পড়া লাগবে। যে প্যারাগ্রাফে ছিলেন ওই প্যারাগ্রাফটা আবার পড়া লাগবে। তো আবার পড়েন তো এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফ দেখেন যে এই প্যারাগ্রাফটা কি দ্য অথরিটিয়ান নেচার অফ অ্যাপ্রোচ ইজ দ্য বেস্ট ক্যারেক্টারাইজড বাই ইটস রিলায়েন্স অন রুলস অফ গ্রামার মানে গ্রামারের রুলস নিয়ে কথা বলছে। তারপর ইট ইজ দ্য টাস্ক অফ দ্য গ্রামারিয়ান নট সিম্পলি টু রেকর্ড অল্টারনেটিভস বাট টু প্রোনাউন্স জাজমেন্ট। দেখেন যে এখানে শুধু গ্রামারের জিনিসগুলাই নিয়ে বলছে। আচ্ছা মানে প্রেসক্রিপটিভিজম নিয়েই বলছে বাট গ্রামারের উপর জোর দিছে। এরপরে কি বলছে দিস অ্যাটিটিউডস আর স্টিল উইথ আস অ্যান্ড দে মোটিভেট এ ওয়াইড স্প্রেড কনসার্ট দ্যাট লিঙ্গুইস্টিক স্ট্যান্ডার্ড শুড বি মেইনটেইনড। ও দ্যাটস গ্রেট। মানে এই অ্যাটিটিউডটা মানে এই আগের ডেইজ মানে কি বলছে? ডেইজ মানে কি বলছে? এই যে আগের। মনে রাখবেন কিছু জিনিস তারা আগের জিনিসগুলা বা আগের সেন্টেন্সটা বুঝায়। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কি দিস, তারপরে হচ্ছে আ দিস, তারপরে হচ্ছে দুস,
তারপরে হচ্ছে কি days, তারপর হচ্ছে previous, হ্যাঁ? মাইন্ডে রাখবেন। তারপর হচ্ছে former। এই যে কথাগুলো আমি দেখছি former, এই কথাগুলা কিন্তু সবসময় তার আগের আগের সেন্টেন্সটাকে ধরো দিস যদি এখানে থাকে, এখানে যদি দিস থাকে, তাহলে তার আগের সেন্টেন্সটাকে বুঝাইছে। আর দিস যেহেতু এখানে মানে আর একটা প্যারাগ্রাফের ঠিক সম্মুখে দাঁড়ানো, তাহলে সে আগের যে টোটাল যে প্যারাগ্রাফটা যে কথাগুলা বলছে, ওই কথাগুলা সে ইন্ডিকেট করছে। যেহেতু ১ম লাইনেই। তাইলে ১ম প্যারাগ্রাফটা এই যে তার উপরের প্যারাগ্রাফটা কি নিয়েছিল? প্রেসক্রিপটিভিজম নিয়েছিল, তাই না? তাইলে এখানে বলছে যে প্রেসক্রিপটিভিজম অ্যাটিটিউডস আর স্টিল উইথ আস, মানে এখনো আমাদের সাথে আছে। কথাটা একদম মানে হুবহু বলে ফেলছে। এটা সবচেয়ে ইজি। তাহলে আনসারটা কি হয়ে গেছে? দেখেন যে ইয়েস, ইয়েস হয়ে গেছে। তাহলে ৫ নাম্বার আনসার আমরা কি দিতে পারি? ইয়েস। ওকে, গ্রেট। আর তারপর হচ্ছে ডিসক্রিটিভিস্ট আর পয়েন্টলেস স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। এই কথাটা কোথায় আছে সেটা খুঁজে বের করি। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় এখান থেকে এই পর্যন্ত আমরা কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইলাম বলেন তো? ৫ নাম্বার। এরকম বইতে আপনি ৫ নাম্বার দাগ দিবেন বা যখন আপনি প্র্যাকটিস করবেন ঠিক তখন। এভাবে দেওয়া ভালো। কারণ আমি নিজে এভাবে করি। আর আমি নিজে যেভাবে করি ঠিক তোমাদেরকেও সেভাবে করার জন্য সবসময় বলি। এবং আমি নিজে যেভাবে করি সেই টিপসটাই আমি আপনাদের ক্লাসে শিখাই। এবং থ্রু আউট কোর্সে এটাই শিখিয়েই আসছি। হ্যাঁ? তো আসেন যে আমরা এরপর থেকে পড়ি, নেভারদালেস থেকে পড়ি। এই যে there is an alternative point of view that is concerned less with standards than with the facts of linguistic usage. This approach is summarized in the statement that is the task of the grammarian to describe, not prescribe, to record the facts. এখনো পাইলাম না, তাহলে পড়ে যাই আমরা। পড়ে যাই। To record the facts of linguistic diversity and not to attempt the impossible task of evaluating language variation or halting এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ পড়ছি, ল্যাঙ্গুয়েজ কি বলছে? চেঞ্জ। তার মানে এই লাইনটা আবার পড়তে হবে। আমি আবার যদি পড়ি, to record the facts of linguistic diversity মানে লিঙ্গুইস্টিক যে ভাষাভেদের যে ডাইভার্সিটি জিনিসগুলো আছে, বৈচিত্র্যটা, and not to attempt মানে চেষ্টা করা যাবে না, not to attempt the impossible task of the evaluating language variation, halting language change. এখন আসো halting। halting মানেটা কি? halting মানেটা হচ্ছে স্টপ করা। কি করা? স্টপ করা। তাহলে এখানে স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কথাটা হুবহু পেয়ে গেছি। আর not to attempt মানেটা কি বুঝায়? মানে চেষ্টা করা ঠিক না। তাইলে এটা পয়েন্টলেস। এটা কি হইছে? ইয়েস, পয়েন্টলেস। তাহলে কথাটা হুবহু মিলে গেছে। আর যদি হুবহু কোনটা মিলে যায় পয়েন্টলেস, এটা দ্বারা লেখা বড় কষ্টের। ওকে? তো পয়েন্টলেস যেহেতু মিলে গেছে আমাদের কথাটা, তাইলে আমরা আনসার কি দিতে পারি? ইয়েস, ইয়েস দিতে পারি। এখন আসো লাস্ট ২ টা রইছে ৭ এবং ৮। তো ৭ এবং ৮ আপনারা পড়ি তো, আমরা পড়ি। ৭ কি বলছে? Descriptivism only appeared after the 18th century. তো মানে ডিসক্রিটিভিজম জিনিসটা আসছে 18th সেঞ্চুরির পরে। তো 18th সেঞ্চুরির পরে যদি আমরা হুবহু গিয়ে পাই তাহলে আনসার কি দিব? ইয়েস দিব। আর 18th সেঞ্চুরির যদি আগে চলে আসে তাহলে আনসার কি দিব আমরা? ফলস দিব। আর 18th সেঞ্চুরি আফটার এগুলার কথাবার্তা যদি না বলে তখন আনসার কি দিব? নট গিভেন। এইভাবে প্রশ্ন বুঝবেন। তো প্রশ্ন বুঝে আপনি প্রধান কিওয়ার্ড হিসেবে কোনটা নিতে পারেন এখানে? 18th সেঞ্চুরি। এইটা প্রধান কিওয়ার্ডস। কারণ কোন ইয়ার বা নাম্বার থাকলে এগুলো আমরা প্রধান নিব, যেকোনো নাউন। আর আফটার কেও বলতে পারি। কি বলতে পারি আমরা? আফটার। এটাও গেম চেঞ্জার, তাই না? এটাও কি একটা অ্যাডভার্ব, আফটার, বিফোর, হ্যাঁ? তো অ্যাডভার্ব গুলো অবশ্যই খেয়ালে রাখবেন। কারণ ওইগুলা থাকলে কিন্তু ওইগুলোর উপর সকল আলো চলে যায়। আমি বারবার ওই ক্লাসেও বলছি তোমাদের যেদিন বুঝাই। প্রচুর লম্বা ক্লাস নিছিলাম তোমাদের। মনে আছে কি সবার? ওকে। তারপরে দেখেন যে নাম্বার ৮ পড়ে ফেলি। Both descriptivist and prescriptivist have been misrepresented. misrepresent মানে হচ্ছে ভুলভাবে উপস্থাপন হইছে। তাহলে উভয়টা descriptivist এবং prescriptivist যদি উভয়টা misrepresented হয়ে থাকে, তাহলে আনসারটা কি দিব আমরা? বলেন তো? আনসারটা আমরা ফলস দিব, মানে ইয়েস দিব, সরি। আর যদি বলে না এটা শুদ্ধভাবে ছিল, তাহলে আনসার কি দিব? নো দিব। আর যদি বলে মিসরিপ্রেজেন্টেড এইসব কথাবার্তা যদি আমরা না পাই এই কথাটা, তাহলে আনসার কি দিতে পারি আমরা? নট গিভেন দিব। এইভাবে প্রশ্ন বুঝবেন। আসো এখন আমরা নাম্বার ৭ ওইটা খুঁজে বের করি। 18th সেঞ্চুরি আফটার ডিসক্রিপটিভিজম। তাহলে এখানে কি বলছে আমরা একটু দেখে নেই। এই আগে তো এই পর্যন্ত পড়ছি। তাহলে এখান থেকে পড়া যায় এরপর থেকে। কারণ আমরা জানি এগুলা ইন অর্ডার আসে, বারবার বলছি। In the second half of the 18th century, we already find advocates of this view, such as Joseph Priestley, whose Rudiments of English Grammar 1761 insists that the custom of speaking is the original and only just standard of any language. এখানে একটা নাম আছে দেখো যে
কি নাম? ওই যে জোসেফ প্রিস্টলি। কোন নাম থাকলে এগুলার নিচে পড়ার সময় এরকম কি দিবেন? আন্ডারলাইন করবেন অথবা সার্কেল করবেন। হ্যাঁ? আ তো পড়ে যাই 18th সেঞ্চুরি আর কোথায় আছে? 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি আচ্ছা পড়ে গেলাম। এখানে 18th সেঞ্চুরি আমাদের চোখে লাগতেছে না। তাইলে এই প্যারাগ্রাফটা পড়ি। In our own time, the opposition between descriptivists and prescriptivists has often become extreme. Both আচ্ছা এখানে আমরা 18th সেঞ্চুরির কথাটা কি এখানে পাইছি? ও আবার পড়ে যাই। আমি এখানে মিসিং করছি হয়তো। এই যে এই জায়গা। ইন দ্যা সেকেন্ড হাফ অফ দ্যা 18th সেঞ্চুরি এই যে 18th সেঞ্চুরির কথাটা আছে। আমি কিন্তু ওই যে কম্পিউটারে এটা তো ছোট দেখা যায়। সো আমার চাইতে অনেক লম্বা, অনেক দূরে তো। সেজন্য চোখে হয়তো ধরতে পারি নাই। এই যে এখানে 18th সেঞ্চুরির কথা তো আছেই। আপনারা বললেন না কেন? আচ্ছা ওকে। তো 18th সেঞ্চুরির কথাটা পাইছি। কিন্তু এখানে বলছে ইন দ্যা সেকেন্ড হাফ, সেকেন্ড হাফ। কি বলছে এখানে? সেকেন্ড হাফ। তাহলে এখান থেকেই আমরা মোটামুটি আনসারটা ধরতে পারি কি হইছে এটা। We already find advocates of this view. This view বলতে এই যে ভিউটা আমরা পড়ে আসছি এটা হচ্ছে descriptivist এর ভিউ। ওকে? তো এই descriptivist এর ভিউ কেমনে আমরা বুঝবো? এই যে এখানে একটা কথা বলছে grammar and to describe, not prescribe. তাহলে এই ভিউটা হচ্ছে describe এর ভিউ। কার ভিউ? describe এর ভিউ। তো descriptivist কি বলছে তারা? সেকেন্ড হাফ। কি বলছে? সেকেন্ড হাফ 18th সেঞ্চুরি। তাহলে 18th সেঞ্চুরির সেকেন্ড হাফ বলতে কোন হাফটা বুঝায়? ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ আমরা বলি না একটা খেলার? তো 18th সেঞ্চুরি মানে কত বছর? 18th সেঞ্চুরি মানে কোন সাল থেকে কোন সাল? 18th সেঞ্চুরি। তো এটা শুরু হয় হচ্ছে ধরো তোমার ১৭০০ সাল থেকে। সবসময় আগ বাড়িয়ে থাকে। আর শেষ হইছে ১৭০০ কত পর্যন্ত? ৯৯। তো এটার ফার্স্ট হাফ হচ্ছে ১৭০০ কত? ১৭০০ থেকে ১৭৫০ পর্যন্ত ফার্স্ট হাফ। আর সেকেন্ড হাফ হচ্ছে ১৭৫১ সাল থেকে শুরু, তাই না? ১৭০০ কত? ৯৯। তাহলে তো এখানে সেকেন্ড হাফে শুরু হইছে। কোন সময় হইছে এখানে? সেকেন্ড হাফ। সেকেন্ড হাফ বলতে ধরেন ১৭০০ কত? ৫১ সাল। তাইলে দেখো এখানে বলছে ১৭৫১ সালে। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে গিয়ে আফটার 18th সেঞ্চুরি মানে 18th সেঞ্চুরির পর তো 19th সেঞ্চুরি চলে আসে, তাই না? ১৯ শতক চলে আসে। তাইলে আফটার মানে কি পরে? আর আমরা এখানে গিয়ে পাইছি কি? মানি মিডল। মিডল বলতে পারেন অথবা সেকেন্ড হাফ বলতে পারেন। তাহলে কথাটা কি হয়ে গেছে? ইয়েস, অপোজিট মানে কন্ট্রাডিক্ট করে ফেলছে। মানে বিপরীত বলে ফেলছে। তাহলে আনসার কি দিব বলেন? নো। গ্রেট। তারপরেরটা আমরা খুঁজে দেখি যে উভয়টা কি মিসরিপ্রেজেন্টেড মানে ভুলভাবে তুলে ধরা হইছে? তাহলে ভুলভাবে তুলে ধরা হলে দেখি। আগের আমি একবার পড়তে এখানে চলে গেছিলাম। উম দেখেন যে এই যে এই লাস্টের প্যারাগ্রাফটা একটু পড়ে ফেলি। ইন আওয়ার ওন টাইম দ্য অপোজিশন বিটুইন ডিসক্রিটিভিস্ট অ্যান্ড প্রেসক্রিটিভিস্ট ইয়েস এই যে হুবহু পাইছি নামগুলা। তো এটা কত নম্বর কোয়েশ্চেন আমরা যেটা পাইছি এটা কত নম্বর কোয়েশ্চেন ছিল? নাম্বার 7 নাম্বার কত নম্বর কোয়েশ্চেন ছিল এটা? এই যে এটা নাম্বার 7 কোয়েশ্চেন ছিল, হ্যাঁ? আর তারপর দেখেন যে আপনারা এটা খুঁজে যাই আমরা descriptivist and prescriptivist has often become extreme, okay? With both sides তাহলে both কথাটাও হুবহু দেখতে পাচ্ছি। Painting unreal pictures of the other, yes, unreal. Unreal জিনিসটা কি? অসম্পূর্ণ। তার মানে পজিটিভ না নেগেটিভ বুঝায়? অবশ্যই নেগেটিভ। আর আনরিয়াল পিকচার অফ দ্য আদার মানে হচ্ছে অসত্য। জিনিসটা কি ছিল? অসত্য। তাহলে দেখো যে মিসরিপ্রেজেন্টেড ইকুয়াল টু কি? অসত্য। মানে ভুলভাবে উপস্থাপন। তাহলে জিনিসটা মিলে গেছে। তাহলে মিলে গেলে আমাদের আনসার কি হবে? ইয়েস। গ্রেট। শেষ আমাদের কি শেষ করছি আমরা? ইয়েস, নো, নট গিভেন শেষ করছি। তাহলে এইটা আসছে কোন জায়গা থেকে? একদম লাস্টের প্যারাগ্রাফ থেকে আসছে। এখান থেকে আসছে। তো এখানে আমরা কি দিলাম? 8 নাম্বার। তো দেখো 7 আসছে, 8 আছে। দেখো আমি তোমাদের একটু দেখাই। ১ এই যে ২ নাম্বার পাইছি, এটা হচ্ছে ৩ নাম্বার। আর এখানে তো আমরা নট গিভেন ছিল। সো ৪ নাম্বার ধরে ফেললাম। কারণ নট গিভেন এর জন্য কোনো নির্দিষ্ট কোনো ওয়ে নাই আরকি, হ্যাঁ? তো এখানে পাইছি নাম্বার ৫ আর ৬ কোথায় পাইছি রে? ৬ কি ছিল দেখি ওটা? 6 ছিল pointless to try হ্যাঁ, ওটা ছিল 6 pointless to try 6 pointless to try ওটা হচ্ছে 6 সরি আমার 6 এটা হচ্ছে 6 এই যে এটা 6 এটা 7 দেওয়া ঠিক আছে। কারণ একটু পরেই পেয়ে গেছিলাম আমরা। আর এটা হচ্ছে 8 এইভাবে আপনারা কি করবেন? সবাই প্র্যাকটিস করবেন। এই যে আমি যেভাবে দেখাই দিলাম। তো
তো বইতে এভাবে প্র্যাকটিস করবেন। এখন আসেন আমাদের আ কোনটা শেষ করলাম? ইয়েস, নো, নট গিভেন। তো আমি একটু দেখি আপনাদের আপনারা কি আমার সাথে আছেন? আচ্ছা তাহলে এবার আমি একটু নিজেকে দেখাই। হ্যালো, সবাই কি আছো? আমার সাথে আছো? ১ম যে স্যার আমার বাই এক্সাম রিডিং কিছু টিপস দিয়েন। আচ্ছা, প্রিয়াস দত্ত, ফরিদা খানম, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অবস্থা আপনাদের? সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন। আ আমাকে বলেন। এটা হচ্ছে ইয়াসমিন, জি স্যার আমরা আছি। ওকে, থ্যাংক ইউ ডিয়ার অল স্টুডেন্টস। দীপা আক্তার, জি স্যার। এইচ.এম. মুমিন, ইয়েস স্যার। আপনারা যেটাই বলবেন আমি কিন্তু এভাবে আপনার নাম ধরে ডাকবো। হুসেন আহমেদ বলছে, "আছি স্যার আছি। আছি রে ভাই আছি।" হ্যাঁ? আ রিপা আক্তার বলছে, "ইয়েস স্যার।" হ্যাঁ, হুসেন আহমেদ, "জি স্যার।" কি বলছে? "জি স্যার বুঝা যায়।" গ্রেট, গ্রেট। আজকে কিন্তু থাকতে হবে। বুঝতে হলে থাকতে হবে মন লাগাইয়া। আজকে সব শেষ করব। যত ঘন্টা হোক। ঠিক আছে? বুঝতে হবে। মানে বুঝা ছাড়া কিছু নাই। আর এভাবে প্র্যাকটিস করবা যেভাবে শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ? তারিন তাসনিম, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর পড়ব না। আমি যখন আবার ডাকবো তখন আপনারা কমেন্ট করবেন। তখন আপনাদের কমেন্টটা আমরা পড়ব। ওকে? তো আসুন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। যেখানে যাচ্ছি সেখানে চলে যাই। হ্যাঁ। তো আমরা যে পর্যায়ে ছিলাম সেই পর্যায় থেকে আমরা আবার পরেরটা একটু আলোচনা করব। দেখেন যে এরপরে হচ্ছে আমাদের এইটা কি? কোয়েশ্চেন নাম্বার ৯ থেকে ১২ কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস A to I below. রাইট দ্য কারেক্ট লেটার A to I in boxes 9 to 12 on your answer sheet. ইয়েস। দেখেন যে এখানে লেটার লিখতে হবে। আনসারে কি লিখতে হবে? লেটার। আর এটা হচ্ছে একটা সামারি কমপ্লিশন। তো এটাকে কিন্তু একটা বক্স দিয়ে দিছে। কি দিয়ে দিছে? এই যে দেখো বক্স, বক্সের ভিতর। এইসব প্রশ্ন কিন্তু পাইলে এটা একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চন। কারণ এখানে হচ্ছে গিয়ে যে আগে এইগুলার আনসার খুঁজে পেতে হবে কোথা থেকে? আপনার এই যে প্যাসেজ হতে। কোথা থেকে খুঁজে পেতে হবে? প্যাসেজ হতে। তারপর প্যাসেজে যে আনসারটা পাইছেন, ওই আনসারের এখানেও হুবহু থাকতে পারে অথবা চেঞ্জ থাকতে পারে অথবা তার কি থাকতে পারে? vocabulary মানে সিনোনিমও থাকতে পারে। ওকে? সো একটু চ্যালেঞ্জিং আছে। তো এটার নাম হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ডিবেট। তাহলে ল্যাঙ্গুয়েজ ডিবেট ওই যে আমরা আ সর্বপ্রথম যেটা পড়ছিলাম না ল্যাঙ্গুয়েজ ডিবেট সেই কথাটা। আর এখানে বলছে অ্যাকর্ডিং টু ড্যাশ দেয়ার আর অনলি ওয়ান কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ওয়ান কারেক্ট ফর্ম। তাহলে এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে কি নিব আমরা? ওয়ান কারেক্ট ফর্ম। linguistic who take this approach to language place great importance on grammatical dash. তাহলে প্রধান কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি গ্রেট ইম্পোর্টেন্স মানে এটার উপর খুব থাকে ইম্পোর্টেন্স দিতে হবে। আর পরেরটা হচ্ছে গিয়ে কি গ্রামাটিক্যাল এই জিনিসের উপর। তাই না? তাহলে দ্যাট মিনস এই জিনিসের উপর আমাদের দেখতে হবে। এই ২ টা আমি সবসময় ২ টা ২ টা করে কিওয়ার্ডস ধরি। আমি সব একসাথে ধরি না। আরেকটা কথা আছে কনভার্সি দ্য ভিউ অফ ড্যাশ সাচ এস জোসেফ প্রিসলি। কি আসছে? জোসেফ প্রিসলি। এই নামটা একটু দেখবেন। একটু আগে পাইছিলাম এই নামটা, তাই না? মনে আছে কি? জোসেফ প্রিসলি দ্যাট গ্রামার শুড বি বেসড অন ড্যাশ। দেখেন যে আপনার যদি কোন সময় সমস্যা হয়, ধরেন আপনি এইটা নাম্বার 9 খুঁজে পাচ্ছেন না বা 10 ও খুঁজতে আপনার সমস্যা হচ্ছে। তো হঠাৎ করে দেখলেন এরকম একটা নাম দিছে বা এমন একটা নাউন দিছে যেটা আপনার চোখে আগে বাজছিল। তো আপনি কি করবেন? যেমন আগে কোনটা করে ফেলবেন? এই যে 11 টা আগে বের করে ফেলবেন। তো 11 এর উপরে কিন্তু অবশ্যই 10 এর আনসার থাকবে এবং কতর আনসার থাকবে? 9 এর আনসার। আর সবার শেষে এসে আপনি কোনটা করলেন? 12 এর আনসার। যদি কারো খুঁজে পেতে সমস্যা হয়, এই নিয়মে আপনি করতে পারেন। ওকে? ক্লিয়ার হইছেন? তাহলে আসেন এটা আমি সবসময় এভাবেই যাই। আমি সবসময় এভাবেই খুঁজে পেতে মানি ভালো লাগে। স্টেপ বাই স্টেপ। তো আমি অল্টারনেটিভ ওয়েটাও বলে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করে নিবেন। হ্যাঁ? ওকে, তাইলে আসেন যে আমরা ১ম এ নাম্বার 9 এবং 10 খুঁজি। 1 কারেক্ট ফর্মটা কোথায় আছে? গ্রেট ইম্পোর্টেন্স গ্রামাটিক্যাল। এই জিনিসগুলো আমরা একটু আগেও পড়ে আসছি। দেখেন যে 1 গ্রামাটিক্যাল, 1 কারেক্ট ফর্ম, 1 রিলেটেড কোন কথা আছে এখানে? 1, 1, 1, 1, 1 না, এটা তো আমরা সম্পূর্ণ পড়ছিলাম বাট 1 রিলেটেড কথা পাই নাই। দেখো যে 2nd নাম্বার প্যারাগ্রাফ এইটাও আমরা সম্পূর্ণ পড়ছিলাম। ল্যাঙ্গুয়েজ মোর ওভার এই কথাটা পাই নাই। তাই না? হুম। তারপরে এইটা কিন্তু আমরা সারা পড়ি নাই। এমনি আমরা কি করছিলাম? ওই যে জাস্ট কি করছিলাম? ওই যে আ স্ক্যানিং করছিলাম। তো একটু পরে যাই। In its most general sense, Praxitivism is the view that one variety of language হ্যাঁ, এই যে দেখেন যে one variety of language পায়া গেছি গা। One variety of language মানে one correct form মানে একটা কারেক্ট ফর্ম one variety এর ফর্মের মধ্যে। তাইলে ওইটার জিনিসটা কি? Praxitivism is the view. ইয়েস। তাহলে এই ভিউটা কাদের? এই ভিউটা হচ্ছে গিয়ে কি কাদের? Praxitivism এর ভিউ।
এটা কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইছি? নাম্বার 9। তাইলে এখানে পাইলাম কি? প্রেসক্রিপটিভিজম। হুম, তাইলে আসো। যারা আলোচনা করে আরকি, প্রেসক্রিপটিভিজম মানে হচ্ছে আলোচনাকারী। তো এখানে অ্যাকর্ডিং টু ড্যাশ প্রেসক্রিপটিভিজম কথাটা কোথায় আছে? দেখো যে এ থেকে দেখো প্রেসক্রিপটিভিজম এখানে মিলাও। বক্সের সাথে মিলাও। কোন কথার সাথে যাচ্ছে? রুলস, মডার্ন ল্যাঙ্গুয়েজ এই যে এইচ। কি বলছে এখানে? প্রেসক্রিপটিভিস্ট। তাহলে এখানে আপনি কি ওয়ার্ড তুলবেন না লেটার তুলবেন? এখানে আপনাকে বলছে রাইট দ্য কারেক্ট লেটার মানে লেটার লিখতে হবে। এখন পরীক্ষায় আছে না অনেকে আছে যে তারা খেয়াল করে না। ওই যে ইনস্ট্রাকশন কি বলছে সেটা খেয়াল করে না। যেমন ইনস্ট্রাকশন বলছে আপনি আনসার লিখবেন ইয়েস, নো, নট গিভেন একটু আগে করে আসছি। তাই না? তো সে কি করে? সে এখানে ট্রু, ফলস, নট গিভেন তুলে ফেলে। তো শুধু নট গিভেন আনসারটা হবে। বাকিগুলা তার শুদ্ধ হওয়া সত্ত্বেও কি যাবে? কাটা যাবে। আর এখানে বলছে আপনাকে লেটার আনসারে তুলবেন। তো আপনি যদি এখানে প্রেসক্রিপটিভিস্ট তুলে দেন, প্রেসক্রিপটিভিস্ট সারাটা লিখে তুলে দেন তাহলে কি হবে? এটা শুদ্ধ হওয়া সত্ত্বেও আপনার ইনস্ট্রাকশন মানেন নাই বলে আপনারটা কি যাবে? ইনস্ট্রাকশন মানেন নাই বলে আপনারটা কাটা যাবে। তাহলে এখানে লেটার যেহেতু বলছে সো লেটারটাই উঠাতে হবে এইচ। তাহলে আমরা এখানে কি তুলবো? এইচ লিখব। শেষ। একটা শেষ করলাম। তারপরেরটা দেন যে linguistic who take this approach to language place great importance on grammatical dash মানে গ্রেট গ্রামাটিক্যাল কথাটা আমরা কোন প্যারাগ্রাফে পাইছিলাম দেখো। গ্রামারের অনেক জিনিসগুলা প্রেসক্রিপটিভিজম এর একটা প্যারাগ্রাফ ছিল না অনেক গ্রামার নিয়ে আলোচনা করছে। হুম। এই যে তাহলে এখান থেকে আমরা নাম্বার 9 পাইলাম। তাইলে এখানে গ্রামার নিয়ে আর কোথায় বেশি এই প্যারাগ্রাফে আলোচনা করছে। কি নিয়ে? গ্রামার নিয়ে। তো এখানে গ্রামারের অনেক জিনিসগুলা তারা অনেক জিনিস গ্রামার নিয়ে আলোচনা করছে। যেমন এখানে একটা কথা আছে এই জায়গা থেকে যদি আমরা পড়ি, "The authoritarian nature of the approach is best characterized by its reliance on rules of grammar" সরাসরি গ্রামার কথাটা বলা। তাহলে গ্রামারের কোনটার উপর ইম্পোর্টেন্ট দিতে হবে তাদের? রিলায়েন্স মানে গ্রেট ইম্পোর্টেন্স মানে নির্ভরতা কিসের উপর? রুলস এর উপর। তাহলে আসো রুলস হচ্ছে আমাদের মেইন। তাহলে আসো এখানে কি হবে? কি হতে পারে অ্যান্সারটা? রুলস আমরা নিয়ে মিলাই বক্সের সাথে দেখো। হুবহু পেতে পারি আবার তার সিনোনিমও পেতে পারি। তো দেখো এখানে রুলস কোথায় আছে? রুলস এই যে এফ। এফ নাম্বারে পাইছি রুলস। তাহলে আমরা আনসার কি দিতে পারি এখানে? 10 এর আনসার এফ। এখন আসো নাম্বার 11 এবং নাম্বার 12 কনভার্সলি বলছে। এখানে প্রধান কি শুরুই হয়েছে কনভার্সলি। কনভার্সলি মানে কি? অপরপক্ষে অন দ্য আদার হ্যান্ড, নেভারদালেস আছে না? তারপর হ্যাভিং সেইড দ্যাট, তারপর বাই কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট এগুলো সব কি কনভার্সলির সিনোনিম। দ্য ভিউ অফ ড্যাশ তার মানে আরেকটা ভিউ আছে। এই যে উপরের নাম্বার 9 এর মতো আরেকটা ভিউ আছে। এখানে কোন ভিউ সেটা আমাদের বের করতে হবে। আর জোসেফ প্রিস্টলি দ্যাট গ্রামার শুড বি বেসড অন। জোসেফ প্রিস্টলি বলছে গ্রামার বেসড করে কিসের উপর? শুড বি বেসড অন। শুড বি মানে কি? হওয়া উচিত। হুম? বা থাকা উচিত। কিসের উপর থাকা উচিত? তো আসো আমরা একটু খুঁজে বের করি। আ যাই আমরা এখানে যাই। আগের যেখানে পড়ছিলাম তারপর থেকে আমরা খোঁজাখুঁজি আরম্ভ করি। তার মানে কনভার্সলি কথাটার অবশ্যই কি থাকবে সিনোনিম। হয় হাউএভার থাকবে অথবা অন্য কিছু। আ এখানে পাইলাম না কোন জিনিস। তাইলে এখানে আমরা খুঁজি শুড বি মেইনটেইনস ইয়েস এই যে দেখো আমি কেটে ফেলছি আর নেভারথেলেস আমার চোখেই বাঁচত না। আল্লাহই বাঁচাইছে। এখানে কি বলছি? নেভারথেলেস। তাহলে নেভারথেলেস মানে হচ্ছে গিয়ে কি? কনভার্সলি। আচ্ছা আগের যে আনসারটা আমরা ১০ নম্বর পাইছিলাম এখানে আমি ১০ লিখে রাখলাম। হ্যাঁ? নাম্বার 10 আরকি। আর নেভারথেলেস মানেটা কি? আ কনভার্সলি তো এটা কার ভিউ সেটা আমরা একটু পড়ে নেই। There is an alternative point of view that is concerned less with standards with the facts of linguistic usage. This approach is summarized in the statement that it is the task of the grammarian to describe, not prescribe. মানে এটা হচ্ছে কার টাস্ক? ডিসক্রাইব যারা করে তাদের টাস্ক। তাই না? তাহলে আসো এখানে ডিসক্রাইব যারা করে, ডিসক্রাইব রিলেটেড কি কথাবার্তা বলছে এখানে? বক্সের সাথে একটু মিলাই তো আমরা। ডিসক্রাইব রিলেটেড কার কথাবার্তা আসছে? ডিসক্রাইব। হুম। ডিসক্রাইব। এই যে এ চুকে পড়ছে। ডিসক্রিপটিভিস্ট বলছে। তাহলে ডিসক্রাইব ইকুয়াল টু ডিসক্রিপটিভিস্ট। তাইলে এখানে আনসার কি দিব আমরা? এই দিব। এখন আসো আমরা পরেরটা খুঁজে বের করি। গ্রামার শুড বি বেসড অন ড্যাশ। কিসের উপরে বেসড করে সেই জিনিসটা আমরা একটু খুঁজি। তাহলে বেসড অন জোসেফ প্রিস্টলি ওই ব্যক্তিটার কথা কোথায় আমরা লাস্টে গিয়ে একবার পাইছিলাম না? এই যে দেখো জোসেফ প্রিস্টলি whose rudiments of English grammar 1761 insists that the custom of speaking is the original and only just standard of any language.
linguistic issue it is argued can't be solved by logic and legislation. আ এই কথাটা তার পড়তে হবে। এই জোসেফ প্রিস্টলি একটু পরে কি বলছে? Whose rudiments of English grammar 1761 insist that মানে জোর প্রদান করছে the custom of speaking the original and only just standard. তাহলে custom of speaking. কাস্টম অফ স্পিকিং মানে হচ্ছে জনপ্রিয় কথা। তাহলে কাস্টম অফ স্পিকিং এই জনপ্রিয় কথাটা আমরা একটু মিলাই তো দেখি কার সাথে মিলে যাচ্ছে। কাস্টম অফ স্পিকিং মানে জনপ্রিয় কথা। তাহলে দেখো জায়গা এখানে মিলাও, মিলাও। এই যে সির সাথে আছে পপুলার স্পিচ। পপুলার স্পিচ মানে কি? কাস্টম অফ স্পিকিং। তাহলে সি হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে কত নম্বর? 12 নাম্বার। তাহলে এই জায়গা থেকে আমরা কত নম্বর কোয়েশ্চেন পাইছি রে? 12 নম্বর কোয়েশ্চেন পাইছি। কোন জায়গা থেকে? এই যে এখান থেকে কত নম্বর কোয়েশ্চেন পেয়েছি আমরা? 12 পাইছি। আর আগেরটা আমরা কোন জায়গা থেকে পাইছি? এই যে এই জায়গা থেকে আমরা 11 নাম্বার কোয়েশ্চেনের আনসার পাইছি। শেষ। তো এখন আর মাত্র আমাদের একটাই রইছে। আর এই যে দেখেন যে আপনারা এই সারাটা আমরা এই সারাটা প্যারাগ্রাফ কি করে ফেলছি? মানে সারাটা রিডিং প্যাসেজ কি করে ফেলছি? পড়ে ফেলছি। সারাটাই শেষ। তো সারাটা শেষ করার পরে আমরা এখানেই তো ৯ থেকে ১১-১২ পর্যন্ত করলাম। তাহলে আসেন যে কোয়েশ্চেন নাম্বার 13 এ আমরা দেখি যে রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্স 13 অন ইউর অ্যান্সার শিট। হোয়াট ইস দ্য রাইটার পারপোজ ইন রিডিং প্যাসেজ 1? ওয়াও! এই যে সারাটা রিডিং প্যাসেজে 1 এর রাইটারের কি উদ্দেশ্যটা ছিল? তো এইগুলো প্রশ্ন বেশিরভাগ আমাদের ইজি থাকে। কারণ সারাটা তো আমরা পড়ে ফেলছি। তো সারাটা পড়ে দেখেন যে আপনি একটু মিলান। দেখেন যে আপনি নিজেও পারবেন। এ নাম্বার যদি মিলান, to argue in favor of a particular approach to writing dictionaries and grammar books. আচ্ছা, কোন ডিকশনারি রাইটিং করবে তারা এরকম কথাবার্তা বলছিল? বা গ্রামার বুক তারা লিখবে? গ্রামার নিয়ে আলোচনা করেছে বাট গ্রামার বুক নিয়ে বুক লিখবে বা এরকম কোন ফেভার তারা বলে নাই। তাহলে এটা শেষ। এটা কি দিব? কাটা দিলাম। To present a historical account of differing views of language. Yes, ওই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা অনেক সময় কি করছে? অনেক বিতর্ক করছে, তাই না? তো এইটা আমরা কাটা দিলাম না। মানে পসিবল হিসেবে রেখে দিলাম। সি নাম্বারটা একটু পড়ি। টু ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। না, স্পোকেন নিয়ে কোনো কথাবার্তাই তারা বলে নাই। রিটেন ল্যাঙ্গুয়েজ বা রিটেন আপনাকে করতে হবে, লিখতে হবে এরকম কথাবার্তাও শুনি নাই। সি বাদ। দেখো ডি, টু শো হাউ এ সার্টেন ভিউ অফ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ডিসক্রেডিটেড। ডিসক্রেডিটেড মানে কি? একটা সার্টেন ভিউ তারা ডিসক্রেডিটেড করছে। না, আমরা দেখছি যে লাস্টে এসে একটা কথা বলছিল যে বোথটাই উভয়টাই কি ছিল? মিসরিপ্রেজেন্টেড হিসাবে তুলছিল। মানে ভুলভাবে তুলছিল। কিন্তু এখানে বলছে একটা সার্টেন ভিউ। তাইলে এটা ফলস হয়ে গেছে। সো এটা ডি নাম্বার। যদি বোথ ভিউ বলতো তখন এটা আনসার হয়ে যাইত, তাই না? তাইলে দ্যাট মিনস আমাদের বাকি রইছে কোনটা? বি। তাইলে বি হচ্ছে গিয়ে কি? কারেক্ট আনসার। তাইলে একটার আনসার কি? আমাদের 13 এর আনসার কি দিব আমরা? বি লিখব। ওকে? তো ডাইরেক্ট আনসার শিটে আপনারা আনসার তুলে নিবেন। এই যে আনসার গুলো আমরা যেগুলো হইছে না, এখানে তো আমি করাই দিলাম আপনাদের এখানে। তো আপনারা এখানে তুলবেন না। প্রশ্নে কোনো আনসার তুলবেন না রিডিং এর। সব আনসার ডাইরেক্ট আনসার শিট যেটা আছে না ওইটাতে তুলবেন। কারণ লিসেনিং এ লাস্টে ১০ মিনিট টাইম দেওয়া হয় আনসার ট্রান্সফার করার জন্য। কিন্তু রিডিং এ ১ ঘন্টা সময়ের ভিতরে কোনো টাইম দেওয়া হয় না। তো কোয়েশ্চেন পেপারে আপনি কোনো প্রশ্নের আনসার লিখবেন না। আপনি সব আনসার সাথে, সাথে কোথায় তুলে নিবেন আপনি? ইয়েস, আপনারা তুলে নিবেন কোথায়? আনসার শিটে। ওকে? তাহলে এই আমরা কি শেষ করলাম? ১ থেকে ১৩ পর্যন্ত কত সুন্দর ওয়েতে শেষ করলাম। তো এইভাবে আপনারা এরকম এগুলা সব কি আসছে? ইন অর্ডার আসছে। সবগুলা কি আসছে? ইন অর্ডার। এই যে ১৩ পর্যন্ত। তো এই ইন অর্ডার টাইপ গুলা আপনারা কি করবেন? আগে ইন অর্ডার পেলে আগে কি করবেন? সবগুলা ইন অর্ডার হতে হবে কিন্তু। মনে রাখবেন। সবগুলা কি হতে হবে? ইন অর্ডার। তাহলে আগে আপনি ইয়েস, নো, নট গিভেন গুলা বা যেটা আগে আছে ওইটা শেষ করবেন। পরে শেষ করবেন যেটা আছে এরপরেরটা। এরপরে আমরা সবার শেষে এইটা হাত দিয়েছি। কারণ এটা হচ্ছে ওভারঅল বুঝতে হবে পারপোজটা কি। ওকে? তো আসুন ডিয়ার স্টুডেন্টস এবার আমরা চলে যাব কোথায়? রিডিং প্যাসেজ 2 তে। রিডিং প্যাসেজ 2 তে গিয়ে আচ্ছা রিডিং প্যাসেজ 2 তে যাওয়ার আগে আপনারা দেখি যে আপনাদের সাথে একটু আমি দেখি সংযোগ রক্ষা করি। আ সবাই কি আছো রে? হ্যাঁ? না ঘুম চলে আসছে কোনটারে? আমাকে একটু বলো। হুম, তাড়াতাড়ি বলে ফেলো। ওকে। আ আচ্ছা, এটা কে? অলিদুজ্জামান লাভ রিঅ্যাক্ট দিছে। ওকে, জুয়েল রানা ঋষি বলছে, "জি স্যার।" ওকে, গ্রেট। আর কেডা আছো রে? হ্যাঁ, রিপা আক্তার বলছে কি, "ইয়েস স্যার আছি। থ্যাংক ইউ।" আচ্ছা, তাহলে এখন আমরা কি শেষ করলাম?
নুসরাতুল ইয়াসমিন বলছে, "ইয়েস হিয়ার।" ওকে, আদিবা বেগম, "ইয়েস স্যার।" তারিন তাসনিম, "আছি স্যার।" ওকে। মুমিন, "জি স্যার, আছি টু।" ওকে। তারপর জাহেনা আক্তার, "আছি স্যার।" গ্রেট, থ্যাংক ইউ। ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি কি শেষ করলাম বলো তো? এবার আমরা শেষ করলাম হচ্ছে রিডিং প্যাসেজ 1। এখন আমরা চলে যাচ্ছি কোথায়? রিডিং প্যাসেজ 2 তে। আসো, এরকম ভাল লাগবে দেখবেন। সো রেডি সবাই? ওকে। তাহলে আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি রিডিং প্যাসেজ কোথায় আমরা চলে যাচ্ছি বলেন তো? ইয়েস, 2 তে। তো রিডিং প্যাসেজ 2 তে গিয়ে আগে যে জিনিসটা করা লাগবে, এই হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 2 টা। হ্যাঁ, দেখেন আপনারা রিডিং প্যাসেজ 2 টা এই হচ্ছে টাইডাল পাওয়ার নিয়ে। তো এইটার আগে গিয়ে আমরা কোয়েশ্চেন আমরা কি করব? আগে কখনো কি করব না? প্যাসেজ পড়ব না। কারণ প্যাসেজ পড়লে অযথা সময় নষ্ট। আপনি অযথাই পড়লেন। কারণ কোন জিনিস বুঝবেনও না। এই টাইমের ভিতরে অনেক লম্বা, তাই না? এই দেখো যে অনেক লম্বা জিনিসটা, অনেক লম্বা না? তারপরে আগে গিয়ে দেখব যে আমাদের ওই কোন জিনিসগুলো আসছে। মানে কোন টাইপ গুলো আসছে। তো এখানে দেখো যে টাইপের উপর পড়লেই আপনি বুঝতে পারবেন। উপর পড়লেই আপনি বুঝতে পারবেন এটা কোন টাইপ। তো সবসময় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বেন। প্যারাগ্রাফ কনটেইনস। তাইলে এটা হচ্ছে প্যারাগ্রাফ কনটেইনস, এটা হচ্ছে আউট অফ অর্ডার। তো এটা সবার শেষে করব আমরা ওই রিডিং প্যাসেজের। ওকে? মনে থাকে যেন। তারপরে এটা কি 5 লেটার্স। রাইট দ্য কারেক্ট লেটার্স ইন বক্সেস। এটার নাম হচ্ছে গিয়ে কিন্তু মাল্টিপল লিস্ট। কয়টা আনসার খুঁজে পেতে হবে আপনাকে? 5 টা। এটা কিন্তু মাল্টিপল লিস্ট। এইরকম কিন্তু আমাদের কোথায় থাকে বলেন তো? এইরকম কিন্তু আমাদের লিসেনিং এ থাকে। 2 থিংস, 3 থিংস, 4 থিংস এরকম বলে থাকতে পারে। 2 থিংস এবং 3 থিংস ভেরি কমন। তো তারপরে কোনটা আছে? ২৩ থেকে ২৬ পর্যন্ত, 23 থেকে 24, হ্যাঁ, লেভেল দ্য ডায়াগ্রাম। তার মানে আসো এখন আপনাদের সাথে আমি ম্যাজিক করি। রেডি সবাই? ৩ টা টাইপ আসছে। এরপরে আমাদের চলে গেছে এটা কোথায়? রিডিং পেজেস 3 তে শেষ। তাহলে আসো এই ৩ টা টাইপের মধ্যে ডায়াগ্রাম বিলো কি আসে? ইন অর্ডার না আউট অফ অর্ডার? বলেন তো আপনারা? এই যে ডায়াগ্রাম লেভেল ইন অর্ডার আসে না আউট অফ অর্ডার এ আনসার আসে? ইয়েস, ইন অর্ডার এ আসে। গুড। আর এটা এই যে এই মাল্টিপল লিস্টের অনেক সময় ইন অর্ডার আসে আবার আউট অফ অর্ডার এ আসে। এটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আগেই বলছি। আর এইটা, এটা তো ডাইরেক্ট আউট অফ অর্ডার। এই যে এইটা হচ্ছে ডাইরেক্ট কি আউট অফ অর্ডার। যেকোনো জায়গা থেকে আসতে পারে। ট্রু ফলস এর মতো, মানে ট্রুর মতো আরকি। যেখানে মিলে যাবে এক্সাক্টলি সব মিলে যাবে। মানে প্যারাগ্রাফ কনটেন্টস টা হচ্ছে প্যারাগ্রাফের যেকোনো ১ লাইন বা ২ লাইন থেকে ফুল আনসারটা আসবে। আর ট্রুর মতো আরকি। ট্রুর যেভাবে সবকিছু মিলে যায়, মানে সিনোনিম টু সিনোনিম, তো তারও এরকম মানে সবকিছু মানে সব কিওয়ার্ডস মিলে যায়। দেখাবো আমি আপনাদের একটু পরে। তো আগে আমরা একটা কাজ করি। এখানে আগে আমরা যেটা করব, আগে এইটা শেষ করব আমরা। এই যে আ মাল্টিপল লিস্টটা। আর তারপর শেষ করব আমরা এই যে লেভেল ডায়াগ্রামটা। শেষ করে এই ২ টা শেষ করে তারপর আমরা চলে যাব কোথায়? এই যে এখানে চলে যাব। কেন চলে যাব? কারণ ওই যে আগে অনেকগুলা প্যারাগ্রাফ আমরা পড়া হয়ে যাবে। এই যে এগুলা করার ফলে অনেকগুলা প্যারাগ্রাফ এগুলা পড়া হয়ে যাবে না? তো পড়া হয়ে গেলে আপনি খুব ইজিলি কি করতে পারবেন? এখান থেকে আপনার মেমোরি থেকে ২-১ টার আনসার দিতে পারেন। আর বাকিগুলো একটু পড়েই আপনি আনসার দিতে পারবেন। ক্লিয়ার হইছেন? দ্যাটস অল, আর কিছুই না। দেখো যে এখান থেকে আমি আগে একটু কিওয়ার্ডস নিয়ে নেই। এই যে প্যারাগ্রাফ কনটেন্টস থেকে এভাবে আপনারাও নিতে পারেন। এখানে বলছে রাইট দ্য কারেক্ট লেটার A to F, মানে আনসারে কি তোলা লাগবে? লেটার। ১৪ থেকে ১৭ পর্যন্ত। আর আরেকটা কথা বলছে এনবি দিয়ে, "ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স।" আপনি চাইলে একটা লেটার মানি কি করতে পারবেন? ২ বার ব্যবহার করতে পারবেন, ১ এর অধিক। এই কথাটা বলার সাথে মনে রাখবেন যে এই কথাটা যদি বলে ফেলে তাহলে একটা লেটারের ২ টা আনসার হয়ে যায় কিন্তু। এটা অনেক বই আমি প্র্যাকটিস করে দেখছি। তো এই সময় আপনি একটু সতর্কতা বেশি অবলম্বন করবেন। আর যদি এই কথাটা লিখে দেওয়া না থাকে, এই কথাটা অনেক সময় লিখে দেওয়া থাকে অথবা লিখে না দেওয়াও থাকে। তো লিখা দেওয়া থাকলে একটা লেটারের ২ টা আনসার হয়ে যায়, মনে রাখবেন। আর না লেখা দেওয়া থাকলে তো আপনি বাঁচলেন। একটার জন্য কয়টা আনসার হইল? একটাই। তো আমি 14 নাম্বার একটু কি করব? কিওয়ার্ডস গুলা নিয়ে নিব। দ্যা লোকেশন অফ দ্যা ফাস্টেস্ট সাইট। তাহলে এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে আছে লোকেশন আর ফাস্টেস্ট সাইট এর নিচে দাগ দিব। A way of bringing the power produced on one side back into Britain. তো এখানে হচ্ছে যে পাওয়ারটা প্রডিউস করছে আবার কোথায় ফিরিয়ে নিয়ে আসছে? ব্রিটেনে। তাহলে সাইড ব্যাক টু ব্রিটেন এটা হচ্ছে প্রধান কিওয়ার্ডস, মানে ব্রিটেনে আবার চলে আসছে পাওয়ারটা। এই যে পাওয়ারটা তারা উৎপাদন করছিল আবার কোথায় নিয়ে আসছে? ব্রিটেনে চলে নিয়ে আসছে। এইসব কথাবার্তা যে লাইনে গিয়ে পাবো ওই প্যারাগ্রাফ থেকে এটা আসবে। হ্যাঁ? মানে এইসব কথাবার্তা যে প্যারাগ্রাফে বলবে সেই প্যারাগ্রাফটা হচ্ছে এটার আনসার হবে।
নাম্বার 16 পড়ো। A reference to a previous attempt by Britain to find an alternative source of energy। মানে রেফারেন্স বলছে প্রিভিয়াস অ্যাটেম্প্ট। মানে প্রিভিয়াস মানে আগে তারা কি করছিল এটা চেষ্টা করছিল। কারা করছিল? ব্রিটেন আরকি। মানে ইংল্যান্ড। ফাইন্ড অ্যান অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি মানে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি খোঁজার জন্য আগে তারা চেষ্টা করছিল আরকি, হ্যাঁ? তো এইটার যে প্যারাগ্রাফ কথা বলবে সেই প্যারাগ্রাফ থেকে এটার কি আসবে? আনসার আসবে। 17 দেখেন যে মেনশন অফ দ্য পসিবিলিটি অফ অ্যাপ্লাইং টেকনোলজি ফ্রম অ্যানাদার ইন্ডাস্ট্রি। তো এখানে টেকনোলজি বলছে, অ্যাপ্লাইং টেকনোলজি বলছে, হ্যাঁ? তো টেকনোলজি বা অ্যাপ্লাইং টেকনোলজি হচ্ছে মেইন। পসিবিলিটি মানে সম্ভাবনা। আর অ্যানাদার ইন্ডাস্ট্রি নিচে কি করলাম? দাগ দিলাম। এটা জাস্ট আমি এই যে আমি সম্পূর্ণটার দাগ দিছি, এটা হচ্ছে জাস্ট আমার একটা কনসেপ্ট নেওয়ার জন্য। কোন জিনিস কিন্তু এখানে মনে রাখার জন্য না। কারণ আপনি কয়টা মনে রাখবেন, ঠিক আছে? মানে এইগুলা নিছি জাস্ট আমি দেখার পরে আমার যাতে মানে এইটা কোনো একটা জিনিস এইসব দেখার পরে যাতে আমার একটু কি হয়, আইডিয়াটা হয় না এই প্যারাগ্রাফ থেকে আমি এটা মোটামুটি পড়ে আসছি। ঠিক আছে? এজন্যই। আসো আমাদের মেইনলি যে জিনিস থেকে শুরু করব 18 to 22 আগে পড়ি আমরা। এখানে বলছে which 5 of the following claims about tidal power are made by the writer মানে রাইটার বানাইছে কাদের উপর? টাইডাল পাওয়ার এর উপর। তো এটা পাইতে আমাদের ভালো লাগবে। কারণ এখানে সাবজেক্টটা দিয়ে দিছি কি টাইডাল পাওয়ার। তো টাইডাল পাওয়ার আগে আমরা খুঁজে বের করব। টাইডাল পাওয়ার মানে হচ্ছে গিয়ে ওই যে জোয়ার ভাটা হয় না? ওইটা থেকে যে কারেন্ট উৎপাদন হয় সেটা আরকি। তো টাইডাল পাওয়ার হতে পারে, টাইডাল এনার্জিও বলতে পারে, টাইডাল কারেন্টও বলতে পারে। এই রিলেটেড যে জিনিস পাবো, ওই জায়গাগুলো একটু পড়লেই আমি এইগুলার সব আনসার কি আমরা খুঁজে পেতে পারি। কয়টা জিনিস? ৫ টা। আর কে বলছে? রাইটার। আসো আগে আমরা টাইডাল পাওয়ারটা খুঁজে বের করি। তো এরকম এগুলো আসলে যে সাবজেক্টটা দিব ওই সাবজেক্টটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করলেই দেখবেন যে আপনি খুব ইজিলি আনসার গুলা মিলাতে পারছেন। তো আসেন আমরা একটু গিয়ে পড়া আরম্ভ করি। রেডি সবাই? দেখো এখানে কি বলছে? টাইডাল পাওয়ার। কি বলছে এখানে? টাইডাল পাওয়ার। এই যে জোয়ার ভাটা আসে না সাগরে যে উঠে জোয়ার উঠে সেইটা আরকি। তো এইটা হচ্ছে তার সাব হেডিং। এইটা পড়লেও যা না পড়লেও তা। এটা পড়ার কোন দরকার নাই। কারণ এইসব থেকে কোন আনসার আসে না। মনে রাখবেন যে আমাদের হেডিং প্লাস সাব হেডিং থেকে কোন ধরনের আনসার আসে না। আনসার শুরু হয় এই যে প্যারাগ্রাফ গুলা থেকে। তাহলে আসো আমরা প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করি। টাইডাল কারেন্ট, টাইডাল পাওয়ার, টাইডাল ইলেকট্রিসিটি এরকম কোন কথাবার্তা পাই কিনা? তো এই নাম্বার আমরা পড়লাম অপারেটিং অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ উইন্ড টারবাইনস। উইন্ড টারবাইনস মানে হচ্ছে বায়ু শক্তি আরকি। বায়ু যে ঘুরে, ঘুরে যে বিদ্যুৎ আবিষ্কার করে সেটা আরকি। The power in sea turbines comes from tidal currents which turns blades similar to ships' propellers। এই যে দেখো এখানে কি বলছে টাইডাল কারেন্টস বলছে কি? তাহলে টাইডাল কারেন্টস মানে কি? টাইডাল পাওয়ার বলতে পারি। তার মানে এই জায়গাটা আমাদের খুব সুন্দর করে পড়তে হবে, সতর্কতার সহিত পড়তে হবে। Which turn blades similar to ships' propellers but unlike wind মানে wind থাকা সত্ত্বেও the tides are predictable and the power input is constant। তার মানে হচ্ছে জোয়ার ভাটাটা হচ্ছে কি? এই যে দেখেন যে জোয়ার ভাটাটা হচ্ছে কি প্রেডিক্টেবল মানে ভবিষ্যৎবাণী করা যায় কোন সময় আসবে না আসবে। আর এটার যে পাওয়ার আছে খুব বেশি অসীম মানে খুব বেশি পাওয়ার। আচ্ছা কোন একটা জিনিস যদি প্রেডিক্টেবল হয় আর তার পাওয়ারটা যদি খুব বেশি হয় তাহলে তার উপর আমরা কি আস্থা ধরে রাখতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই। তার উপর আমরা আস্থা ধরে রাখবো এবং সে কোন সময় আসবে, কোন সময় যাবে এটার কিন্তু টাইম টেবল আছে। আপনারা যারা কক্সবাজারে গেছেন তারা কিন্তু দেখছেন যে জোয়ার ভাটা কোন সময় আসবে ১২ টার সময় না ২ টার সময় না সন্ধ্যার সময় না ফজরের সময় সেটা কিন্তু টাইম টেবল আছে। আবার নেমে যায় সকালে। ঠিক আছে? তো আসো এই জিনিসটাকে উদ্দেশ্য করে এটার মেইন আইডিয়া দ্বারা দেখি তো আমরা এখানে কোনটার সাথে যাচ্ছে? মেইন আইডিয়ার দ্বারা এটা কোনটার সাথে যাচ্ছে? এ নাম্বারটা একটু মিলাই। ইট ইস এ মোর রিলায়েবল সোর্স অফ এনার্জি দেন উইন্ড পাওয়ার। ইয়েস, দেন উইন্ড পাওয়ার মানেটা কি? আনলাইক উইন্ড পাওয়ার। আর রিলায়েবল সোর্স মানেটা কি? রিলায়েবল সোর্স মানেটা হচ্ছে তার উপর কি করা যায়? নির্ভরযোগ্য শক্তি আরকি। আচ্ছা দেখো যে কোন একটা জিনিস যদি প্রেডিক্টেবল হয় তাহলে অবশ্যই সেটা রিলায়েবল হবে। তো এ নাম্বার যাচ্ছে কিন্তু, এ নাম্বার যাচ্ছে। এর পরবর্তীতে দেখেন যে কোনটা যাচ্ছে কিনা। রিপ্লেস দেখো সি নাম্বার পড়ো। পাবলিক প্রেশার না। কাট ডাউন এয়ার পলিউশন না। কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ মেনি এক্সিস্টিং পাওয়ার না। ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম না। রেজিস্ট্যান্স ফ্রম আদার ফুয়েল ইন্ডাস্ট্রিজ না। এনি আদার টাইপ অফ না। শর্টেজ ইনল্যান্ড এনার্জি প্রোডাকশন না। ইট ইস বেস্ট ইন ভিসিনিটি অফ কোস্টলাইন উইথ পার্টিকুলার ফিচার্স পার্টিকুলার না। তাহলে কোনটা যাচ্ছে? এ যাচ্ছে। তাইলে এখানে কোয়েশ্চেন বের করতে হবে ১৮ থেকে ২২। তাহলে আমরা ১৮ র আনসার কত দিতে পারি? এই যে 18 18 নম্বরের আনসার কি দিতে পারি আমরা? এ। এগুলা যেকোনো মানি আ আচ্ছা লাস্টে আমরা বলব এই কথাটা। তো আসেন যে এর পরের লাইন থেকে আবার আমরা পড়া আরম্ভ করি।
এরপরের লাইন কি বলছে? "দ্য টেকনোলজি রেইজেস দ্য প্রসপেক্ট অফ ব্রিটেন বিকামিং সেলফ সাফিসিয়েন্ট ইন রিনিউয়েবল এনার্জি।" রিনিউয়েবল এনার্জি মানেটা কি রে? এই যে রিনিউয়েবল হ্যাঁ, এটা হচ্ছে প্রাকৃতিক শক্তি যেটা, নবায়নযোগ্য শক্তি যেটা আমরা প্রকৃতি থেকে পাই। যেমন উইন্ড পাওয়ার মানে বায়ু শক্তি কার কাছ থেকে পাই? প্রকৃতি থেকে। যেমন সান পাওয়ার কার কাছ থেকে পাই আমরা? প্রকৃতি থেকে। তারপর ওই যে টাইডাল পাওয়ার এটাও কার কাছ থেকে পাই আমরা? প্রকৃতি থেকে। তো এরপরে দেখেন যে দ্য টেকনোলজি রেইসেস দ্য প্রসপেক্ট অফ ব্রিটেন বিকামিং সেলফ সাফিসিয়েন্ট মানে তারা আত্মনির্ভরশীল হয়ে যাবে। কারা? ব্রিটেনরা। কিসের উপর? রিনিউয়েবল এনার্জির উপর। অ্যান্ড drastically reducing its carbon dioxide emissions. ড্রাস্টিক্যালি রিডিউসিং মানেটা কি? মানে খুব তাড়াতাড়ি মানে ড্রাস্টিক্যালি হচ্ছে খুব এক্সট্রিমলি আরকি অথবা ভেরির সিনোনিম ড্রাস্টিক্যালি। আর রিডিউসিং মানেটা হচ্ছে কমাবে কার্বন ডাইঅক্সাইড এমিশন। মানে তার কি কমাবে? কার্বন ডাইঅক্সাইড এমিশন। আচ্ছা আপনারাই বলেন যদি কার্বন ডাইঅক্সাইড ক অ অম আ এমিশন যদি কমিয়ে ফেলে বায়ুমণ্ডলে তাহলে বায়ুমণ্ডলটা আমাদের যে পৃথিবীটা আমাদের এনভায়রনমেন্ট এটা দূষিত হবে না পরিষ্কার হবে? কোনটা হবে? না ক্লিন হবে? ইয়েস, কার্বন ডাইঅক্সাইডের এমিশন কমায় ফেললেই আমাদের বায়ুমণ্ডল কি হয়ে যাবে? মানে আমাদের পরিবেশ কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। মানে দূষণ আর থাকবে না। তাহলে আসেন যে এইটাকে উদ্দেশ্য করে আমরা একটু মিলাই তো কোনটার সাথে যাচ্ছে? বি নাম্বার কি যাচ্ছে? রিপ্লেস অল আদার ফর্মস অফ এনার্জি না। ইন্ট্রোডাকশন হ্যাজ কাম অ্যাজ এ রিজাল্ট অফ পাবলিক না পুরনো পাবলিক প্রেশার বলে নাই। কাট ডাউন অন এয়ার পলিউশন। ইয়েস, গুড, গ্রেট। এটাই যাচ্ছে। কাট ডাউন মানে কি? রিডিউস। আর এয়ার পলিউশন মানেটা হচ্ছে কি? মানে বায়ু দূষণ কমে যাবে। তাহলে আপনি যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডল থেকে কমে যাবে, অবশ্যই আমাদের বায়ু দূষণও কি করে যাবে? কমে যাবে। তাহলে 19 এর আনসার এটা কত পাইলাম আমরা? ডি পাইলাম। কত পাইলাম? ডি। তো এরপরে আবার পড়ে যাই। তাহলে ২ টা আনসার পাইলাম আমরা। একটা 18 আরেকটা কি পাইলাম আমরা? 19 এই জায়গা থেকেই আসছে। এটা হচ্ছে এখান থেকে পাইছি কি? 18 আর এই জায়গা থেকে পাইছি কি আমরা? 19 আচ্ছা এরপর থেকে পড়ে যাই। কারণ যেহেতু এখানে সবগুলা টাইডাল কারেন্ট এর উপর বলা, তাহলে প্রত্যেকটা জিনিস পড়তে হবে। ইফ টাইড যদি জোয়ার ভাটা, উইন্ড, বায়ু এবং ওয়েভ পাওয়ার, তরঙ্গ পাওয়ারটা আর অল ডেভেলপড মানে সব যদি কি হয়ে যায়? উন্নত হয়ে যায় Britain would be able to close gas, coal, and nuclear power plants and export renewable power to other parts of Europe. এখানে ২ টা কথা আছে। এই যে এন্ড। এন্ড মানেটা কি? হ্যাঁ, এখানে অবশ্যই এটা মানে কি সেন্টেন্স বলেন তো? কম্পাউন্ড সেন্টেন্স। এই যে আপনারা রাইটিং এ করে আসছেন কিন্তু। এন্ড এর আগে একটা কথা বলা, এন্ড এর পরে আরেকটা নতুন ইনফরমেশন যোগ করা। তাহলে ব্রিটেন উড বি এইবল টু ক্লোজ গ্যাস, কোয়েল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস। মানে তারা এগুলা বন্ধ করে দেবে। তাদের আগের যেগুলা মানে এক্সিস্টিং ছিল, আগের যেগুলা ছিল গ্যাস, কোয়েল, নিউক্লিয়ার এগুলা তো মানে প্রাকৃতিক শক্তিকে আমরা ব্যয় করে কি করি? আস্তে, আস্তে শেষ করে ফেলি। তাই না? এই যে কোয়েল, পাহাড় ভাঙতে, ভাঙতে এই যে তারা কয়লাগুলো উৎপাদন করে একটা সময় তো এটা শেষ হয়ে যাবে। তাই না? গ্যাস একটা সময় তো শেষ হয়ে যেতেও পারে। তাহলে এগুলা তারা কি করে দিবে? বন্ধ করে দিবে। অ্যান্ড এক্সপোর্ট রিনিউয়েবল পাওয়ার টু আদার পার্টস অফ ইউরোপ এবং এই নবায়নযোগ্য শক্তিগুলা তারা ইউরোপের অন্যান্য পার্টে কি করবে? ইয়েস, রপ্তানি করবে। তাহলে রপ্তানি করলে অবশ্যই কি চলে আসবে? বৈদেশিক মুদ্রা আসবে, তাই না? রপ্তানি করলে তো কি আসে? বৈদেশিক মুদ্রা আসে। তাহলে আসো আমরা এরপরে খোঁজাখুঁজি আরম্ভ করি কোনটার সাথে যাচ্ছে। হুম, আগেরটা তো পাইলাম। যেগুলো হয় না এগুলো একটু পড়তে হবে। রিপ্লেস অল আদার না রিপ্লেস করে না। রিপ্লেস মানে কি? চেঞ্জ করা আরকি। পাবলিক প্রেশার না সিও হচ্ছে না। তাহলে দেখি। কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ মেনি এক্সিস্টিং পাওয়ার স্টেশন ইন ব্রিটেন। ইয়েস, এটা হবে। ক্লোজার মানে কি? বন্ধ করে দিবে। আর এক্সিস্টিং পাওয়ার স্টেশন বলতে ওই যে পাওয়ার স্টেশন গ্যাস, কোয়েল তারপরে কি বলল? ওই আরো কি একটা বলছে না? নিউক্লিয়ার পাওয়ার এটা বন্ধ করে দেবে। তো ২০ এর আনসার আমরা দিতে পারি। 20 এর আনসার কি দিতে পারি বলেন তো? এটা হতে পারে। কি হতে পারে? ই। তারপরে দেখো যে এন্ড এর পরে আরেকটা বলছিলাম না আমরা তারা রিনিউয়েবল জিনিসগুলা মানে অন্যান্য পার্টে ইউরোপের অন্যান্য পার্টে কি করতে পারে তারা? ওই যে রপ্তানি করতে পারে। তাহলে এফ টা মিলাও তো ইট কুড বি আ মিনস অফ ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম। ইয়েস, ইয়েস এটাও হবে। ইনক্রিজিং কি? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানেটা হচ্ছে গিয়ে কি? মানে জাতীয় ইনকাম তাদের ইনক্রিজ মানে বাড়বে। তাহলে দ্যাট মিনস এটাও যাচ্ছে, তাই না? তাইলে আমরা 21 এর আনসারটা কি দিতে পারি বলতো? এফ দিতে পারি। কি দিতে পারি? এফ। ওয়াও! দ্যাটস গ্রেট। আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম এখান থেকে কয়টা আনসার পাইছি? 1, 2, 3, 4 ৪ টা আনসার পাইছি। তো এক ডিলে ৪ পাখি শিকার করে ফেলছি। মানে একটা জায়গা থেকেই ৪ টা আনসার চলে আসছে। তো এই জায়গাটা কোন জায়গা থেকে পাইছি আমরা? হ্যাঁ, ১৯
তাইলে দেখেন যে এখানে আমি একটু সময় নিব। ব্রিটেন উড বি এবল টু ক্লোজ মানে এই জায়গা থেকে আমাদের আসছে কোটা অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার কত নম্বর আসছে? ২০ নাম্বার কোয়েশ্চেন। আর তারপরে এক্সপোর্ট রিনিউয়েবল পাওয়ার টু আদার পার্টস অফ ইউরোপ। এই জায়গা থেকে আসছে আমাদের কত নম্বর কোয়েশ্চেন? ২০। তারপরেরটাই পড়ে যাই। আনলাইক উইন্ড পাওয়ার হুইচ ব্রিটেন অরিজিনালি ডেভেলপড অ্যান্ড দেন অ্যাবান্ডন্ড ফর 20 ইয়ার্স। হ্যাঁ, মানে উইন্ড পাওয়ার থাকা সত্ত্বেও ব্রিটেন অরিজিনালি ডেভেলপ করছে এবং তারপর অ্যাবান্ডন মানে পরিত্যাজ্য করছে মানে ফেলে দিয়েছে ২০ বছরের মতো। কত বছরের মতো? ২০ বছরের মতো। তারপর অ্যালাউইং দ্য ডাচ টু মেক ইট এ মেজর ইন্ডাস্ট্রি। তারপর ডাচ একটা কোম্পানিকে তারা কি করছে? মানে অনুমোদন দিছে একটা মেজর ইন্ডাস্ট্রি হিসাবে আন্ডারসি টারবাইনস। দেখেন যে অন্য একটা জিনিস নিয়ে আসছে আন্ডারসি টারবাইনস এর মধ্যে দিয়ে কুড বিকাম আ বিগ এক্সপোর্ট আর্নার টু আইল্যান্ড নেশন সাচ এস জাপান অ্যান্ড নিউজিল্যান্ড। মানে তারা আন্ডারসি টারবাইনের মাধ্যমে এই জিনিসগুলো এক্সপোর্ট করবে, রপ্তানি করবে অন্যান্য নেশনগুলা যেগুলা দ্বীপ নেশন আছে কি, কি? জাপান এবং নিউজিল্যান্ডে। তাহলে দ্যাট মিনস এই জায়গা থেকে আমাদের কোনো মেইন আইডিয়া কি আসছে যে তারা ২০ বছরের মধ্যে ফেলে দিছে। পরবর্তীতে আবার এটা তারা অন্য একটা কোম্পানিকে দিছে, ডাচ কোম্পানিকে দিছে। দিয়ে এরা রপ্তানি করবে নিউজিল্যান্ড এবং জাপানে। এরকম কোনো কথাবার্তা আছে এখানে দেখো? রেজিস্ট্যান্স ফ্রম আদার ফুয়েল ইন্ডাস্ট্রিজ নাই। চিপলি দেন এনি আদার টাইপ অফ ফুয়েল। ফুয়েলের কোনো কথাবার্তাই নাই। ইট কুড কম্পেনসেট ফর দ্য শর্টেজ অফ ইনল্যান্ড সার্চ ফর এনার্জি প্রোডাকশন। কোনো কম্পেনসেট মানে হচ্ছে ক্ষতিপূরণ। কোনো ক্ষতিপূরণ দিছে? না। এভাবে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, হ্যাঁ? যে ইট ইস বেস্ট প্রডিউসড ইন দ্য ভিসিনিটি অফ কোস্টলাইন উইথ পার্টিকুলার ফিচার্স। ভিসিনিটি অফ কোস্টলাইন মানে যে সমুদ্র তীরের কাছাকাছি পার্টিকুলার ফিচার গুলা। তো সমুদ্র তীরের কাছাকাছি জিনিসগুলা পাই নাই। তাইলে আমরা মাত্র এখানে একটা মিসিং আছে। শুধু কোনটা মিসিং আছে? এই যে 22 নাম্বার কোয়েশ্চেন। কোনটা মিসিং আছে? ২২ নাম্বার কোয়েশ্চেন 22 এটা আমরা পাই নাই। আচ্ছা যাই হোক না পাইলে কোনো অসুবিধা নেই। আমরা দেখি গিয়ে এটা একটু পরে খুঁজবো। আগে এখানে গিয়ে দেখি এটা কি বলছে। এটা বলছে হচ্ছে লেভেল দ্য ডায়াগ্রাম বিলো নো মোর দেন 2 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। তাহলে কয় ওয়ার্ডের বেশি নিতে হবে না? 2 ওয়ার্ডস। এটাকে কি করতে হবে সবাইকে? সার্কেল করে নিতে হবে। আপনারা সবসময় কি করবেন? সার্কেল করে নিবেন। তারপর আসে অ্যান আন্ডারসি টারবাইন এটা নিচে দাগ দেন। দেখেন যে এইটা আপনি খুঁজে পেতেও পারেন আবার নাও পেতে পারেন। ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে এইগুলা। তো এইগুলো নেওয়ার সময় আমাদের যে জিনিসটা করতে হবে আগের যেটা করছিলাম আমরা রিডিং প্যাসেজ 1 এ এটা তো ছিল বক্সের মধ্যে। তো বক্সের মধ্যে কোন জিনিস থাকলে সেটাকে তো আর প্রেডিকশন করা লাগে না। কোথায় নাউন, কোথায় ভার্ব, কোথায় অ্যাডজেক্টিভ বসবে। আর বক্স ছাড়া যেগুলো আছে এগুলাকে আমরা প্রেডিকশন করে নিব ইনস্ট্রাকশন ফলো করার পরেই। তো এখানে ফর আছে। এখানে কি আছে? ফর। আমরা জানি ফর এর পরে নাউন বসে। কি বসে? নাউন। এন দিলেন। ছোট করে কি দিবেন? এরকম এন দিবেন। তারপরে আসো আমরা জানি যে কম্পারেটিভলি এটা হচ্ছে অ্যাডভার্ব। কম্পারেটিভলি হচ্ছে গিয়ে কি? অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব এর পরে আমাদের কি বসে? অ্যাডভার্ব ২ টা জিনিসকে বিশেষায়িত করে। একটা হচ্ছে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে। তো এখানে আমাদের কি বসতে পারে? ভার্বও বসতে পারে আবার অ্যাডজেক্টিভও বসতে পারে। ২ টার মধ্যে যেকোনো একটা। হয় ভার্ব বসবে নাইলে অ্যাডজেক্টিভ। ওইখানে যাওয়ার পরে যদি কোন ভার্ব থাকে নিব আমরা। আর যদি ভার্ব না থাকে তাহলে কি নিব? অ্যাডজেক্টিভটা নিব। ওকে? তো এখন আসো রিজাল্ট ফ্রম দ্য ড্যাশ দা আছে। এয়ার বাবলস রিজাল্ট ফ্রম দ্য ড্যাশ। এয়ার বাবলস একটা জিনিস বলছে এয়ার বাবলস। হ্যাঁ? রিজাল্ট ফ্রম দ্য ড্যাশ তাহলে এখানে একটা নাউন বসবে। কারণ এখানে দি এর পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এখানে এয়ার বাবলস হচ্ছে কি? নাউন। তাইলে এখানেও আনসারটা কি বসবে? নাউন বসবে। বিহাইন্ড ব্লেডস দিস ইস নোন অ্যাজ। আর এই এজ এর পরে সবসময় নাউন বসে। কি বসে? নাউন বসে। তাহলে দেখুন যে নাউনের আধিক্যটা বেশি, তাই না? নাউন এখানে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যেকোনো একটা বসবে। আর এই ২ টা লাস্টের ২ টাই কি? নাউন। এখন আসো আমরা আ 23 এবং 24 এটা আগে করে ফেলি। হোল টাওয়ার ক্যান বি রেইজড ফর ড্যাশ অ্যান্ড দ্য এক্সট্রাকশন অফ সিউড ফ্রম দ্য ব্লেডস। তাহলে এখানে প্রধান কিওয়ার্ডস হিসেবে আমরা নিব ওইটা সিউড ফ্রম দ্য ব্লেডস। আর হোল টাওয়ার ক্যান বি রেইজড হোল টাওয়ারের নিচে দাগ দিতে পারি। আর রেইজড এই যে এটা নিলাম, এটার কিন্তু অবশ্যই সিনোনিম থাকবে। কারণ এটা হচ্ছে ভার্ব। ভার্বের সবসময় সিনোনিম অথবা প্যারাফ্রেজ থাকে। কিন্তু সিড ফ্রম দ্য ব্লেডস এটা হুবহু আপনি পাবেন। কারণ এটা কি? নাউন। সিমিলারলি পরেরটায় যাই। তাহলে সি লাইফ নট ইন ডেঞ্জার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ব্লেডস আর কম্পারেটিভলি মানে সি লাইফ ডেঞ্জার না। কিসের কারণে? কম্পারেটিভলি কোন জিনিসটার কারণে সেটা আমাদের কি করতে হবে? দেখতে হবে। তাহলে সি লাইফ প্রধান কিওয়ার্ড হিসেবে কোনটা নিলাম আমরা? সি লাইফ ডিউ টু দ্য ফ্যাক্ট ব্লেডস আর কম্পারেটিভলি। তাহলে ব্লেডস আর কম্পারেটিভলি নিচেও দাগ দিলাম। কম্পারেটিভলি মানেটা হচ্ছে গিয়ে কি? তুলনামূলকভাবে।
তাহলে আসো আমরা একটু খুঁজে পাই, খুঁজি। আ আমরা আগে দেখব যে সিউড ফ্রম দ্য ব্লেডস কোথায় আছে। দেখেন যে আমরা A নাম্বারটা পড়ে ফেলছি, তাই না? এই যে A নাম্বারটা কমপ্লিটলি শেষ A নাম্বারটা। তো B নাম্বারটা দেখি আমরা। B নাম্বারের কোথাও কি এইরকম জিনিসগুলো আছে? হুম। দেখো তো কোন জিনিস পাও কিনা? সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস নাই। তাহলে সি নাম্বার আসো। সবাই আমরা মিলে কি করি? স্ক্যানিং করি। সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস আছে? নাই। বা কম্পারেটিভলি সি লাইফ এগুলা কোন কিছু পান কিনা? সিউড ফ্রম দ্য ব্লেডস, সিউড ফ্রম দ্য ব্লেডস, সিউড ফ্রম নাই। তাহলে ডি নাম্বার একটু পড়ি, পাই কিনা আমরা? আ ডি নাম্বার পড়ছি সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ও আচ্ছা এই যে লাস্টে এসে পাইছি সিউড ফ্রম দ্য ব্লেডস হুবহু কথাটা আছে। তার মানে এই প্যারাগ্রাফ থেকে যেহেতু আমরা পাইছি, আমরা এতক্ষণ কি করে আসছি বলেন তো? স্ক্যানিং। তাহলে একদম ফার্স্ট থেকে পড়া আরম্ভ করব। কারণ স্ক্যানিং মানেটা কি? আমি কি সব পড়ছি? পড়ি নাই। তাহলে ফার্স্ট থেকে পড়ি। A marine turbine blade needs to be only one third of the size of a wind generator to produce 3 times as much as power. The blades will be about 20 meters in diameter, so around 30 meters of water is required. Unlike wind power, there are unlikely to be environmental objections. Fish and other creatures are thought unlikely to be at risk from the relatively slow turning blades. Acha, each turbine will be mounted to a tower which will connect to the national power supply grid via underwater cables. The tower will stick out of the water and be lit to one shipping and also be designed to be lifted out of the water for maintenance and to clean seed from the blades. আচ্ছা এই লাস্টে পাইলাম। তাইলে এই seed from the blades একটু কথা বলি। The tower will stick out of the water and be lit to one shipping and also be designed to be lifted out. Lifted out মানেটা কি? মানে উত্তোলন করা, ওই যে রেইজড ওয়াটার সিনোনিম অফ দ্য ওয়াটার ফর মেইনটেন্যান্স। কিসের জন্য তারা নেয় সময়? মেইনটেন্যান্স এর জন্য। তাহলে আনসার হিসেবে আমরা কি তুলবো? এই যে মেইনটেন্যান্স। সিড ফ্রম দ্য ব্লেডস মানে সিড ফ্রম ব্লেডস হতে। তাহলে আনসার হিসাবে আমরা এখানে কি দিতে পারি? উম এইটা 23 এর আনসার কি দিতে পারি? হ্যাঁ, মেইনটেন্যান্স। 23 এর আনসারটা কি দিতে পারি? ওই এখানে যে আনসারটা দিবে হুবহু আপনি দেখে আনসার কি তুলবেন। মেইনটেন্যান্স এটা হচ্ছে সি কিন্তু আপনারা একটু ধরে নিবেন। এটা সি, এটা ই। ওকে? আচ্ছা এখন আসো 24 নাম্বার সি লাইফ বলছে কম্পারেটিভলি। দেখেন যে এই প্যারাগ্রাফটা পড়ার সময় আমি এখানে সি লাইফ সম্বন্ধে একটা কথা পড়ছিলাম। একটু উপরে আছে দেখেন যে এই যে ফিশ অ্যান্ড আদার এরকম এই প্যারাগ্রাফের যেকোনো সাইড থেকে আসতে পারে। এরপর থেকেও আসতে পারে, এর উপরের লাইন থেকে আসতে পারে। সো একটু সতর্ক থাকবেন। ফিশ অ্যান্ড আদার ক্রিচারস তার মানে সি লাইফ আর থট আনলাইকলি টু বি এট রিস্ক মানে তারা কি থাকতেও পারে? রিস্কে থাকতেও পারে। ফ্রম দ্য রিলেটিভলি এই যে রিলেটিভলি মানেটা কি? কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে স্লো টার্নিং স্লো টার্নিং আমাদের আনসার পেয়ে গেছি। এই যে স্লো জিনিসটা কি? অ্যাডজেক্টিভ। আর তারপরে হচ্ছে টার্নিং। টার্নিংটা হচ্ছে গিয়ে কি? নাউন। মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বাট এই যে স্লো টার্নিং এটা হচ্ছে ফুললি অ্যাডজেক্টিভ। কারণ স্লো এর পরে কি আছে? হাইফেন। আর টার্নিং আমরা জানি যে অ্যাডজেক্টিভ এর পরে এরকম হাইফেন দিয়ে সেন্টেন্সটা গঠিত হয়। তাহলে স্লো টার্নিং পুরোটাই অ্যাডজেক্টিভ। তাহলে আসো, তাহলে স্লো মানে কি? এটা অবস্থা তারা বুঝাইছে। তাহলে স্লো টার্নিং পুরোটাই তুলতে হবে। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আমাদের আনসার আসবে 24 এর আনসারে কি দিব বলতো? স্লো টার্নিং। স্লো দিয়ে হাইফেন দিয়ে কি দিব আমরা? টার্নিং। আচ্ছা একটা কথা বলি। এই যে হাইফেন দেওয়া হইছে না যেকোনো মানে ওয়ার্ডের মধ্যে যদি কোনো হাইফেন থাকে সেটা কিন্তু ২ টা সেন্টেন্স না। সেটা কিন্তু এক সেন্টেন্স হিসাবে ধরা হয়। সেটা কি হিসাবে ধরা হয়? 1 মানে 1 সেন্টেন্স না সরি 1 ওয়ার্ড হিসাবে কি করা হয়? ধরা হয়। ওকে? এখন আসো আমরা পরবর্তী ২ টা করি 25 এবং 26 এটা ইয়ার বাবলস আমরা প্রধান কিওয়ার্ড হিসেবে কোনটা নিব? ইয়ার বাবলস। এই যে ইয়ার বাবলস। দিস ইস নোন এজ এবং এটাকে কি বলা হয়? তাহলে ইয়ার বাবলস কিসের কারণে সৃষ্টি হয় ব্লেডের মধ্যে? আর এটাকে কি বলা হয়? সেইটা জিনিসটা খুঁজে বের করতে হবে আমাদের 25 এবং কোথায়? 26 এ। তো এখানে গিয়ে আমরা নাউন গুলা খুঁজে বের করলেই আমাদের আনসারটা পরিষ্কার আমাদের সামনে। তাহলে আসো আগে যেখানে আমরা আনসার পেয়েছিলাম তারপর থেকে আমরা খুঁজি। তো এই প্যারাগ্রাফটা ডি নাম্বার প্যারাগ্রাফটা আমরা সব পড়ে ফেলছি কিন্তু, তাই না? তো পড়ে ফেলার পরে আমরা কোথাও পেলাম না এই জিনিসটা মানে এয়ার বাবলস। তাহলে ই নাম্বারটা পড়ি একটু। Dr. Bahaj has done most work to the Alderney site where there are powerful currents. The single undersea turbine farm would produce far more power than needed for the Channel Island and most would be fed into the French grid এবং বেশিরভাগ মানে খাওয়ানো হতো ফ্রেঞ্চ গ্রিড কোম্পানিকে and be re-imported into Britain আর তারপর আবার কোথায় চলে আসছে? ব্রিটেনে চলে আসছে
ভায়া দ্য কেবল আন্ডার দ্য চ্যানেল। চ্যানেলের মধ্যে যে কেবল হইছে সেই কেবলের মধ্যে আবার কোথায় চলে আসছে? ব্রিটেইনে চলে আসছে জিনিসটা। তার মানে এই প্রোডাকশনটা কোথায় আবার চলে আসছে? ব্রিটেনে চলে আসছে। তার মানে এখানে আমরা কোনো এয়ার বাবলস পাই নাই। তাহলে এফ নাম্বার খুঁজে বের করতে হবে। তাহলে এফ নাম্বার পড়েন তো, "One technical difficulty is cavitation while low pressure behind a turning blade causes air bubbles." ইয়েস, পেয়ে গেছি। তাহলে লো প্রেশারের কারণে ব্লেডের কি তৈরি হতো? এয়ার বাবলস তৈরি হতো। এই যে এয়ার বাবলস। আর কিসের কারণে হইতো? লো প্রেশার। লো প্রেশার। আর এই, এই ডিফিকাল্টির নামটা হচ্ছে গিয়ে কি? ক্যাভিটেশন। তাহলে ২৬ নাম্বারের আনসার পাইছি কি? ক্যাভিটেশন। এটা হচ্ছে 25, এটা হচ্ছে কত? 26। তাহলে লো প্রেশার নেই আমরা আগে আনসার। আগে আনসার কোনটা নিব বলেন তো? লো প্রেশার। হুম, 25 লো প্রেশার। আর 26 কি নিব আমরা? ক্যাভিটেশন। কি নিব আমরা? ক্যাভিটেশন। শেষ। দ্যাটস অল। এখন আমরা খুব সাকসেসফুল এর সাথে এই জিনিসটা কি করলাম? আমরা শেষ করলাম। যেহেতু এই প্যারাগ্রাফটা আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। সো আমরা কমপ্লিটলি পড়ে ফেলি এটা। কারণ আমাদের অন্যান্য ক্ষেত্রে খুব কাজে লাগবে। "This can cause vibration and damage the blades of the turbines," ডক্টর বাহাস said। এই নামটা নিচে দাগ দিলাম। "We have to test a number of blade types to avoid this happening or at least make sure it doesn't damage the turbines or reduce performance. Another slight concern is submerged debris floating into the blades." Submerged মানে হচ্ছে পানির নিমজ্জিত থাকা আরকি। "So far we don't know how much of a problem it might be. We will have to make the turbines robust because the sea is a hostile environment, but all the signs that we can do it are good." সাবমার্জ মানে পানিতে ডুবাডুবি হবে এরকম জিনিসটা তারা বলছে আরকি। তো দেখো যে এখন ম্যাজিক দেখবো আমরা। রেডি সবাই? ইয়েস। তো এটা হচ্ছে মানি এটা হচ্ছে 23 এর আনসার আসছিল এই যে মেইনটেন্যান্স টা। আর 24 এর আনসার এইটা আসছে। আর বাকিগুলার তো আমি বলে দিলাম কোনটা কোন জায়গা থেকে আসছে। তো আমরা কোন প্যারাগ্রাফটা পড়ছি সেটা আমরা শুদ্ধ চিহ্ন দিব। কি চিহ্ন দিব বলেন তো? টিক চিহ্ন দিব। তো এটা এ নাম্বার প্যারাগ্রাফ আমরা পড়ছি, মনে রাখবেন। সম্পূর্ণ পড়ছি। বি সম্পূর্ণ পড়ি নাই। সি ও পড়ি নাই। ডি সম্পূর্ণ পড়ছি। এখানকার ৩ টাই আমরা সম্পূর্ণ পড়ছি। ডি পড়ছি, ই পড়ছি, এফ পড়ছি। তাহলে এই যে ডি, ই, এফ আর তারপর আমরা এ পড়ছি। এইগুলা থেকে আমরা একটু মিলাবো। কি মিলাবো বলেন তো আমরা? এই যে আমরা আমাদের এই যে জিনিসগুলা প্যারাগ্রাফ কনটেন্টস যেটা আছে এইটা আমরা মিলাবো। ১৪ থেকে ১৭ পর্যন্ত। তাহলে আসো নাম্বার 14 মিলাই যে আমরা এই যে পড়ে গেছি এগুলা কোন জিনিস আমার মাথার ভিতরে আছে কিনা সেটা একটা চেক করে নেই। দ্যা লোকেশন অফ দ্যাট ফার্স্ট টেস্ট সাইট। কোন লোকেশন বা ফার্স্ট টেস্ট সাইট না এরকম কোন কিছু পড়ি নাই। তো আমাদের মেমোরিতে কাজ করছে না এই জিনিসটা নাই। নাম্বার 15 a way of bringing the power produce once on one side back into Britain. মানে পাওয়ার যেটা প্রোডাকশন করছিল সেটা আবার ব্রিটেনে চলে আসছে। ইয়েস, এরকম একটা জিনিস পাইছিলাম কি পড়ছিলাম? মানে ব্রিটেনে আবার চলে আসছিল। হুম? ব্রিটেনে আবার চলে আসছিল। ইয়েস। এই যে এখানে বলছিলাম রি-ইম্পোর্টেড ইনটু কি? ব্রিটেন। কেবলের মধ্যে দিয়ে আবার কোথায় চলে আসছে? ব্রিটেনে চলে আসছে এই পাওয়ারটা। মানে ফ্রেঞ্চ গ্রিড কোম্পানি থেকে। তাহলে দ্যাট মিনস এটার আনসার কি? এটা কত নাম্বার? ই নাম্বার। এই যে ই নাম্বার প্যারাগ্রাফটা আমরা কোনটা থেকে পাইছি এটা? হ্যাঁ, সাইড ব্যাক ইন্টু ব্রিটেন এটা। তাইলে 15 এর আনসার কি দিব আমরা? ই দিলাম। কি দিলাম আমরা? ই দিলাম। একটা পাইছি, হ্যাঁ? আর দেখি কোনটা পাই কিনা। 16 নাম্বারটা একটু পড়ি তো আমরা। A reference to previous attempt by Britain to find an alternative source of energy. এইটা দেখেন তো আমরা কোথাও কি পাইছি? প্রিভিয়াস অ্যাটেম্পট মানে তারা প্রিভিয়াসলি কি করছে তারা? অ্যাটেম্পটটা নিছে। আ অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি অন্য আরেকটা এনার্জি খোঁজার জন্য। তাইলে এইটা দেখেন যে আমার মনে হচ্ছে এ নাম্বার প্যারাগ্রাফে এরকম আমরা একটা জিনিস পড়ছিলাম। ইয়েস। এই যে দেখেন যে এখানে বলছে হুইচ ব্রিটেন অরিজিনালি ডেভেলপড অ্যান্ড দেন অ্যাবান্ডন ফর 20 ইয়ার্স। মানে এটা ব্রিটেন অরিজিনালি ডেভেলপড করছে কিন্তু 20 ইয়ার্স এর মতো তারা রেখে দিয়েছে। তারপর অ্যালাউইং ডাচ টু মেক ইট এ মেজর ইন্ডাস্ট্রি। তারপর অন্য আরেকটা কোম্পানি কাকে নিয়ে আসছে? ডাচকে। তার মানে কি বুঝায়? তার মানে এটাই বুঝাইলো যে আমরা কোথায়? হ্যাঁ, এইটা। মানে প্রিভিয়াস অ্যাটেম্পট মানে আগে তারা নিয়েছিল অ্যাটেম্পটটা মানে চেষ্টা করছিল। তারপর ২০ বছরের মতো কি করছে তারা? ফেলে দিছে। তারপর আরেকটা কোম্পানি কাকে দিছে? ডাচকে দিছে। তাই না? তো তারা এইটা ওই যে অন্যান্য মানে দ্বীপপুঞ্জ যে দেশগুলা ছিল নিউজিল্যান্ড আর জাপান সেটাকে কি করবে তারা? মানি এক্সপোর্ট করবে। তাহলে দ্যাট মিনস এটাই হবে অ্যান্সার। 16 এর অ্যান্সার কি দিব আমরা?
দিব। এইটা কোন প্যারাগ্রাফ থেকে পাইছি? এ। এ থেকে অনেকগুলো আনসার আসছে, তাই না? এই দেখেন যে এ থেকে এইগুলার সবগুলার আনসার পাইছি শুধু একটা ব্যতীত। এখন ২৫ মানে ১৮, ১৯, ২২ নম্বরের আনসারটা এখনো পাই নাই। তো যেটা পাই নাই সেটা একটু মাইন্ডে রাখবেন কিন্তু আবার ভুলে থেকে যাবে। ঠিক আছে? কারণ আপনারা যে বুলাবুলি করেন পরীক্ষার হলে গিয়া। ওকে, সো এগুলো তো আমরা পড়লাম। হুম। তার মানে এখানে একটা আনসার আমরা পাইছি। এই যে ডাচ, এটা কত নম্বর আনসার পাইছি রে? একটু আনসারটা আমি ভুলে গেলাম। হুম, এটার নাম্বারটা কত? 16। আর আগেরটা আনসার পাইছি 15 মানে 15। 15 টা পাইছি এই জায়গা থেকে 15 আর 16 টা পাইছি ওই জায়গা থেকে। কোন জায়গা থেকে? এই যে এই জায়গা থেকে কত পাইছি আমরা? 16 মানে এখান থেকে শুরু হয়ে এইখানে গিয়ে শেষ হইছে। এই সবগুলা হচ্ছে 16 এর কোয়েশ্চেন। ঠিক আছে? তাইলে আমাদের বাকি রইছে ২ টা জিনিস। বি পড়ি নাই, সি ও পড়ি নাই, তারপরে ডি ও পড়ি নাই। কোনটা পড়ি নাই আমরা? ডি ও পড়ি নাই। না, আর শুধু ২ টা পড়ি নাই। একটা পড়ি নাই কোনটা? সি পড়ি নাই। বি এবং সি এই ২ টা পড়ি নাই। বি এবং সি। তাহলে আসো বি এবং সি আমরা পড়ি। ঐদিকে আরেকটা আনসার মনে রাখবেন যে আমরা টাইডাল কারেন্ট রিলেটেড কথাবার্তা মানে ৪ টা পাইছি আরো একটা বাকি আছে টাইডাল কারেন্ট। সো টাইডাল কারেন্ট বা টাইডাল ইলেকট্রিসিটি বা টাইডাল পাওয়ার যেখানে থাকবে এর পরবর্তী জিনিসগুলো যেন আমরা খুব ইজিলি পড়ি। বি নাম্বার রেডি সবাই? Tidal sites have already been identified that will produce one-sixth or more of the UK's power and at prices competitive with modern gas turbines and undercutting those of the already ailing nuclear industry. One site alone, the patent feed between দেখেন যে Orkney and Maintyn, Scotland could produce 10% of the country's electricity with banks of turbines under the sea and another at Alderney in the Channel Island, three times the 1,200 megawatts of Britain's largest and newest nuclear plant, Sajuel B, blah 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 অনেক জিনিস বলছে। ঠিক আছে? এখান থেকে কোন আনসার কি পাবো? দেখি তো একটু। এই যে এক সাইড খালি সাইডগুলার বর্ণনা দেওয়া। তো এরকম কোনো বর্ণনা কি আমাদের আছে? না। লোকেশন ফার্স্টেস্ট সাইট পাই নাই। আর বাকি রইছে কোনটা? 17 অ্যাপ্লাইং টেকনোলজি অ্যানাদার ইন্ডাস্ট্রি পাই নাই। তাহলে এটা থেকে কোনো আনসারই পাইলাম না। আর টাইডাল কারেন্ট বা টাইডাল ইলেকট্রিসিটি রিলেটেড কোনো কথাবার্তা বলছে? হ্যাঁ, এখানে টাইডাল ইলেকট্রিসিটি এবং টাইডাল কারেন্ট রিলেটেড কোনো কথাবার্তা কি করে নাই? তারা বলে নাই। সো যাই হোক আমরা সি নাম্বারে যাই। এখানে দেখি গিয়ে কোন জিনিস পাই কিনা। অবশ্যই এখান থেকে পেতে পারি। যেহেতু আগেরগুলাতে পাই নাই। সো এখান থেকে সব হয়তো পেতে পারি আমরা, তাই না? তো এরকম নিজেকে একটু টেকনিকে আনা লাগবে। যেহেতু এইটা থেকে পাই নাই, তাইলে সি নাম্বারের থেকে আমাদের আনসার আসতে পারে যেগুলা বাকি রইছে ওগুলা। ক্লিয়ার কাট। এভাবে আমি নিজে করি, হ্যাঁ? তো সি নাম্বার থেকে কোনটা বাকি রইছে দেখো। হয়তো 14 আসবে, 17 ও আসবে। আর লাস্টের যেটা আমাদের বাকি হচ্ছে 22 এটাও আসবে। কারণ অলরেডি বাকিগুলা তো সব পড়ে ফেলছি। এই যে এগুলা সব পড়া শেষ না? টি শেষ, ই শেষ, এফ শেষ। এগুলা থেকে মিলে নাই। এ তো শেষ করলাম। এখান থেকে তো দেখলা কতটা আসছে। তো বি থেকে কোনটাই আসে নাই। তাই না? তাইলে সি থেকে আসতে পারে। ওকে? তাইলে সি টা পড়ে মিলাই। তাইলে এখন আর মাত্র ২ মিনিটে শেষ করতে পারবো আমরা। যেহেতু এখন নির্দিষ্ট হয়ে গেছে আমাদের সব। তাইলে পড়ে যাই সি নাম্বারটা। Work on designs for the new turbine blades and sites are well advanced at the University of Southampton Sustainable Energy Research Group. The first station is expected to be installed off Lynmouth in Devon shortly to test the technology in a venture jointly funded by the Department of Trade and Industry and the European Union. দেখেন যেখানে ফার্স্ট স্টেশন বলছে। ফার্স্ট স্টেশন আর এখানে একটা প্লেসের নাম হচ্ছে লিনমাউথ ইন ডিবন। লিনমাউথ ইন কি? ডিবন। তাহলে দ্যাট মিনস এখান থেকে কোন আনসারটা আমাদের মিলে যাচ্ছে দেখো, ম্যাজিকটা দেখো। ইয়েস, 14 এর আনসার। তাহলে 14 এর আনসার আমরা কি দিব? সি দিব। তাহলে 17 এর নাম্বার এখন আনসার খুঁজে বের করতে হবে। তাহলে আসো 17 এর পরে পড়ে যাই। তাহলে ফার্স্ট টেস্ট সাইট মানে এখানে ফার্স্ট টেস্ট সাইট মানেটা কি? এই যে লোকেশন বলতে হচ্ছে লিনমাউথ ডিবন আর ফার্স্ট টেস্ট সাইট মানেটা কি? ফার্স্ট স্টেশন। এটার মানে হচ্ছে ফার্স্ট টেস্ট সাইট। ওকে, কোথায় ছিলাম? এখানে যাই। আ তারপর পড়ে গেলাম আমরা এই পর্যন্ত পড়ছিলাম, তাই না? এরপর থেকে পড়ে দেই। আবু বকর বাহাজ ইন চার্জ অফ দ্য সাউথার্ন রিসার্চ said, "The prospects for energy from tidal currents are far better
than from wind because the flowers of water are predictable and constant. The technology for dealing with the hostile saline environment under the sea এই যে দেখেন যে টেকনোলজির কথাটা এখানে আরেকবারও পাইছিলাম। তো এখানে এসেও কিসের কথা আবার পাইছি? টেকনোলজি। আচ্ছা এটা তো কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইছিলাম আমরা এখান থেকে? 14 কত নম্বর খুঁজে পাইছি? 14 তো the technology for dealing with the hostile saline environment under sea has been developed in the North Sea oil industry. অন্য আরেকটা কোম্পানির নাম হচ্ছে গিয়ে কি North Sea Oil Industry. And much is already known about the turbine blade design because of wind power and ship propellers. সো ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে তো টেকনোলজির অবশ্যই টেকনোলজিটা তারা ডিলিং উইথ করবে মানে কি করবে তারা সমাধান করবে ডিল উইথ মানেটা কি আমরা মাঝে মাঝে বলি না এই তুমি ওর সাথে ডিল করো তো ডিল করলে অবশ্যই ফাইনাল রিজাল্টটা কি হয়ে আসে বের হয়ে আসে তাহলে ডিলিং উইথ মানে হচ্ছে সমাধান করা আর টেকনোলজি মানে হচ্ছে কি তার প্রভাব মানে টেকনোলজির প্রভাবটা তাহলে আসো এই টেকনোলজির প্রভাবটার উপর আমাদের এখানে কি কোনো জিনিস বলা হয়েছে হ্যাঁ এই যে ডিয়ার স্টুডেন্টস পরিষ্কার পানির মতো অ্যাপ্লাইং টেকনোলজি অ্যানাদার ইন্ডাস্ট্রি বলতে যে নর্থ সি অয়েল ইন্ডাস্ট্রি আছে না ওইটা তো এটার একটা পসিবিলিটি তারা বলছে তো এইটার 17 এর আনসার কি দিব আমরা সি দিব তাহলে এই জায়গা থেকে আমরা 17 পাইছি কোন জায়গা থেকে হ্যাঁ আসো আসো এই যে এই জায়গা থেকে টেকনোলজি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি বলছি আমরা 17 এর আনসার খুঁজে পাইছি ওকে তা যাই হোক ডিয়ার স্টুডেন্টস দেখেন যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি দেন যে অ্যাপ্লাইং টেকনোলজি অ্যানাদার ইন্ডাস্ট্রি শেষ ফিনিশ তো মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখো যে 14 এর আনসার হচ্ছে সি আবার 17 এর আনসার কি সি এই আনসারটা কেন হইছে এরকম ওই যে এখানে একটা কথা বলছিল ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স তার মানে দ্যাট মিনস এই কথাটা লেখা থাকলেই বেশিরভাগ আনসার কি হয় মানে এই কথাটা এক কথায় লেখা থাকলেই একটা লেটারের কয়টা আনসার হয়ে যায় একটা লেটারের দুইটা আনসার হয়ে যায় একটু মানে আপনার মেমোরিতে রাখবেন প্লিজ কথাগুলা কিন্তু খুবই দামি বলছি যেগুলা কথা বলতেছি এগুলো আমার 14 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি ওকে তো যাই হোক আমরা এরপরে পরবর্তীতে চলে যাই আমাদের মাত্র আর একটা বাকি আছে কোনটা বাকি আছে 22 দেখো টাইটেল কারেন্ট ওইখানে সি নাম্বারের এই পর্যন্ত যে আমি পড়লাম কোথায় ছিল সি এই যে সি নাম্বারের আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ওই যে এই পর্যন্ত পড়ে ফেলছিলাম কিন্তু টাইটেল কারেন্ট রিলেটেড কোনো কথাবার্তা আমি পাই নাই তাহলে না পাইলে আমাকে পড়তে হবে বাকি যে অংশগুলো আছে কারণ অবশ্যই থাকবে তাহলে এই জায়গা থেকে পড়া আরম্ভ করি দেয়ার আর থেকে দেয়ার আর আ ফিউ টেকনিক্যাল ডিফিকাল্টিস বাট আই বিলিভ ইন দ্য নেক্সট 5 to 10 years উইল বি ইনস্টলিং কমার্শিয়াল মেরিন টারবাইন ফার্মস সাউথম্পটন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এই যে দেখেন যে এখানে একটা হ্যাঁ পাউন্ডের কথা বলছে ওভার 3 years টু ডেভেলপ দ্য টারবাইনস এন্ড ইজ ওয়ার্কিং উইথ মেরিন কারেন্ট টারবাইনস a subsidiary of IT Power. On the Linmouth project, EU Research has now identified 106 potential sites for tidal power, 80% round the coast of Britain. এই পর্যন্ত পড়লাম বাট কোনো ধরনের কোনো টাইডাল কারেন্ট পাইছি পাই নাই সো পড়ে যেতে হবে দ্য বেস্ট সাইটস আর বিটুইন আইল্যান্ড অর অ্যারাউন্ড হেভিলি ইন্টেরিয়র কোস্ট হোয়ার দেয়ার আর স্ট্রং টাইডাল কারেন্টস ইয়েস এই যে টাইডাল কারেন্টস কথাটা একদম লাস্ট লাইনে এসে পাইছি টাইডাল কারেন্টস তাহলে ওই লাইনটা আবার পড়ি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দ্য বেস্ট সাইটস আর বিটুইন আইল্যান্ডের মধ্যে মানে দ্বীপের মধ্যে অর অ্যারাউন্ড হেভিলি আইডেন্টেড কোস্ট অথবা কাছাকাছি যেগুলা কুস্ট আছে কুস্ট মানে কি সমুদ্র তীরের যেটা কাছাকাছি আছে সেখানে প্রচুর পরিমাণে কি মিলবে টাইডাল কারেন্ট মিলবে এর আগে অনেক ফিচার্স গুলার কথা তারা এখানে বর্ণনা করছে তাহলে দ্যাট মিনস কি দাঁড়ালো আমাদের কোন আনসারটা আসছি দেখো তো মানে সমুদ্র তীরবর্তীর কাছাকাছি হতে হবে তাহলে দেখো যে রিপ্লেস না এটা তো পাবলিক প্রেসার না ভিসি না তাহলে বি নাই সি নাই দেখো যে ফুয়েল ইন্ডাস্ট্রি এখন ফুয়েল ইন্ডাস্ট্রি বলছে না এনি আদার টাইপ অফ ফুয়েল মানে সোল্ড করবে নো তারপর দেন যে এনার্জি প্রোডাকশন কম্পেনসেট কোনো ক্ষতিপূরণ দিছে নো তাহলে কোনটা বাকি আছে যেই বাকি আছে তাহলে যেই হবে আমাদের কি আনসার কি বলছে এখানে ইট ইজ বেস্ট প্রডিউসড ইন দ্য ভিসিনিটি অফ কোস্টলাইনস উইথ পার্টিকুলার ফিচার্স তাহলে ভিসিনিটি অফ কোস্টলাইন মানেটা কি ভিসিনিটি মানেটা হচ্ছে কাছাকাছি তাহলে সমুদ্র তীরের কি থাকবে কাছাকাছি আর ওইখানে একটা কথা বলছে না হেভিলি ইনডেন্টেড কোস্ট এই যে দেখো সি নাম্বার কই হুম
এই যে এখানে বলছে এটা heavily indented coast মানে কোস্টের কি থাকবে? কাছাকাছি। তাহলে heavily indented coast equal to আমরা কি বলতে পারি? vicinity of coastlines তাহলে ২২ এর আনসার কি দিব আমরা? যেই। কি দিব আমরা? যেই। আর ওইখানে ওই জায়গা থেকে আমরা কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইছি? 22 কোন জায়গা থেকে? এই যে এই জায়গা থেকে। কত নম্বর কোয়েশ্চেন পেয়েছি আমরা? 22 শেষ, ফিনিশ। বুঝতে পারলাম? তাহলে আমরা সম্পূর্ণ জিনিসটা কি করলাম? এই যে দেখেন যে আমি কিভাবে করি প্র্যাকটিস। আমি আমার বইটা সারাটা এভাবে আমি নষ্ট করে ফেলি। যেভাবে এখানে সব নষ্ট করছি আরকি। আমার বই যদি কেউ দেখো আমি আমার রুমে বসে, বসে প্র্যাকটিস করি। সামনে ক্যামব্রিজ 19 ও চলে আসবে আরকি। ওটাও প্র্যাকটিস করব। তো এইভাবে আমি বইটাকে শেষ করে ফেলি। প্র্যাকটিস করে, করে। তো আপনি যেহেতু ক্যামব্রিজ বইগুলা খুবই কম দামে পাওয়া যায়। আমি তো ক্যামব্রিজ বইগুলো এখন ওপেন রিসোর্স। সো এগুলো আপনারা কি করতে পারেন? আ এভাবে প্র্যাকটিস করে শেষ করবেন আপনারা প্লিজ দয়া করে। যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু কি হবে? আপনাদের শিখা হবে। তো দেখলেন যে কেমনে আমরা আনসার গুলা বের করি? শেষ। আমাদের কমপ্লিট জিনিসটা কি হয়ে গেল? এই যে এগুলা আমরা সবকিছু কি করে ফেলছি? শেষ করে ফেলছি। এখন আমরা চলে যাব কোথায়? রিডিং প্যাসেজ 3 তে। তার আগে আমি আপনাদের সাথে একটু যোগাযোগ রক্ষা করি। তো আমাদের কি সব মেম্বাররা আছেন অলরেডি? আমি একটু দেখব। হ্যালো আমি কিন্তু আছি। আমার চোখে কিন্তু ঘুম নেই স্টিল। তো আপনারা কি আছেন সবাই, হ্যাঁ? দেখি কে, কে আছো? হাত তুলা দাও। হাত তুলা না, বলো। আ আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য চ্যাট আসছে, আগে থেকেই জমা আছে। আ এমএসটি রিমা, ওকে, রিমা বেগম ফ্রম ইউকে। ইফতার করতাম স্যার, তারপরেও জয়েন হইছি আপনার লাইভও অতক্ষণ বালা লাগে ক্লাসগুলা। থ্যাংক ইউ এমএসটি রিমা বেগম ফ্রম ইউকে। ওকে, থ্যাংক ইউ রিমা। সো ইয়াসমিন বলছে আছি। ঠিক আছে। তারপর কেডা চলে আসছে? রিমা বেগম চলে আসছে। আপনি ইউকে গেছেন, তারপরেও ক্লাস দেখতেছেন। অ্যামেজিং। কাজী মিজান, আছি স্যার। হ্যাঁ, এইচ এম মুমিন, ইয়েস স্যার। থ্যাংক ইউ রিমা বেগম। আপনি এত দূর থেকে আমাদের দেখতে পাচ্ছেন। ওকে। তো আপনার লন্ডনের থেকে কেমন অনুভূতি হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করবেন। ওকে? সো আসুন ডিয়ার স্টুডেন্টস এখানে রুনা বলছে, "আছি স্যার আছি।" আচ্ছা, এই যে ডিয়ার স্টুডেন্টস আ এই যে এতক্ষণ আমরা বুঝলাম, তো আপনার কাছে কেমন লাগতেছে? মানে এরকম কি আপনি প্র্যাকটিস করবেন না? বা এরকম তুই করতে হবে। এরকম করলে সবচেয়ে ভালো। মানে কোনগুলো আগে করবেন, কোনগুলো পরে করবেন, কোনগুলো আইসা মিলাবেন। এটা হচ্ছে একটা কি? অ্যামেজিং ওয়ে। এই ওয়েতে যদি আপনি করে যান তাহলে দেখবেন যে বুঝে, 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 বুঝে আপনি করতে পারবেন। হুম। আচ্ছা, সে বলতেছে মিস করলাম স্যার সবাইরে। ওকে। হ্যাঁ, মিস তো হবেই। কারণ আপনি দেশের বাইরে চলে গেলে যেমন এখন বাংলাদেশ খুব ভাল লাগতেছে। সবাই ঈদের মার্কেট করতেছে। মার্কেট-টার্গেট সব খোলা আছে। কিন্তু এই আমেজটা আপনারা বাইরের দেশে গেলে পাবেন না অবশ্যই। ওকে। সো আসুন ডিয়ার অল স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আ অসংখ্য ফলো করতেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেশনে আমরা যেটা করব আরকি। এটাতে আমি বেশি সময় নিব না। আপনাদের জাস্ট মেইন টিমটা বলে দেব। তারপর আপনারা নিজেরাই করে ফেলবেন। ওকে? তো আগে আমরা কিছু প্র্যাকটিস করব তারপরে গিয়ে, হ্যাঁ? ওকে? সো আসুন এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেশনে। আমরা রিডিং প্যাসেজ কোথায় চলে যাচ্ছি? রিডিং প্যাসেজ 3 তে চলে যাচ্ছি। আসুন আমরা রিডিং প্যাসেজ 3 তে গিয়ে আমাদের জব কি? আমাদের কাজটা কি? আমাদের কাজ কি এটা পড়া ১ম এ? এটা কি পড়া? বলো তো? আমরা কি আগে প্রশ্ন পাওয়ার পরে বা যখন আপনি বাসায় দিবেন আগে কি এগুলা পড়বেন? বলেন? প্যাসেজ কি আগে পড়বেন? হ্যাঁ, অবশ্যই না। কারণ এই যে প্যাসেজটা দেখো। এই প্যাসেজটা পড়ে তুমি কিচ্ছু বুঝবাও না। এটা আমি নিজেই বুঝি না আর আপনি কেন বুঝবেন? আমি সবসময় কি মিলাই? এই যে এইটা কি নিয়ে লেখছে? ইনফরমেশন থিওরি দ্যা বিগ আইডিয়া। এই যে দেখেন যে নানান প্রকারের জিনিস। এই যে এ, বি, সি, আল্লাহু আকবার! এত লম্বা, লম্বা। ঠিক আছে? তো নাথিং। ইট ডাজন্ট ম্যাটার। কোন অসুবিধা নেই। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জাস্ট আগের মতোই। জাস্ট পড়া এবং মেইন আইডিয়া নেওয়া। পড়া এবং মেইন আইডিয়া নেওয়া। মানে কিওয়ার্ডস নিয়ে মিলানো। কিওয়ার্ডস নিয়ে কি করা? মিলানো। তো আগে গিয়ে আমরা পরীক্ষার হলে দেখবো যে কোন, কোন টাইপ গুলো আসছে। তো এখানে দেখেন যে কি আসছে। এটাও কি আগের মতো কি প্যারাগ্রাফ কনটেন্টস। তো এখানে n.b you may use any letter more than once কথাটা আছে। দেখো তো আছে?
নাই, তাইলে বাঁচলাম আমরা। ঠিক আছে? তার মানি কোনোভাবে পড়লেই আমরা পেয়ে যাবো ইজিলি। তো এখানে দেখেন যে আগের মতো দেখেন যে an explanation of the factors affecting transmission of information তাহলে factors affecting নিবো আমরা আর transmission of information নিবো। তারপর দেখেন যে an example of how unnecessary information can be omitted তাইলে এখানে প্রধান keyword হিসেবে আসবে unnecessary information আগের মতো যেভাবে নিয়েছি আর can be omitted মানে পরিহার করতে হবে। তো a reference to Shannon's attitudes to fame Shannon's একজন ব্যক্তির নাম হতে পারে I don't know কি বা যেকোনো একটা পদার্থের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। attitude to fame মানে ফেম মানে কি বিখ্যাত। 13 নাম্বার দেওয়া ডিটেইলস অফ মেশিন কেপেবল অফ ইন্টারপ্রিটিং ইনকমপ্লিট ইনফরমেশন। তাহলে ইন্টারপ্রিটিং এর নিচে দাগদাম। আর ইনকমপ্লিট ইনফরমেশন মানেটা কি? মানে অখণ্ডনীয়, অসত্য ইনকমপ্লিট মানেটা কি? অসম্পূর্ণ আরকি তথ্য, অসম্পূর্ণ তথ্য। ইন্টারপ্রিটিং মানে ব্যাখ্যা করছে তারা। 31 আ ডিটেইল অ্যাকাউন্ট অফ অ্যান ইনসিডেন্ট ইনভলভিং ইনফরমেশন থিওরি। তাহলে ইনসিডেন্ট একটা ঘটনা ইনভলভিং ইনফরমেশন হইছে একটা থিওরির দেখো থিওরির নিচে দাগ দিব। মানে একটা থিওরি, এটার একটা ডিটেইল তারা বর্ণনা দিছে আরকি। একটা ডিটেইল বর্ণনা দিছে থিওরির। এই ইনসিডেন্টটা ইনফরমেশনের সাথে ইনভলভিং হইছে। মানে জড়িত হইছে। 32 টা দেখেন, "A reference to what Shannon's initially intended to achieve in his research" দেখো যে শ্যাননের কথা আবার আসছে এখানে। ইনিশিয়ালি ইনটেন্ডেড, ইনিশিয়ালি মানে কি? মানে ১ম অবস্থায় সে কি হইছে? ইচ্ছুক হইছে, ইনটেন্ডেড, অ্যাচিভ ইন হিজ রিসার্চ মানে তার রিসার্চে সে কি করছে? এটার যোগ্যতা অর্জন করছে। এই যে আমি নিলাম এটা মনে রাখার মতো কি? মনে রাখার মতো না। কারণ এটাও সেম প্যারাগ্রাফ কনটেন্টস। এই প্যারাগ্রাফ কনটেন্টস মেইন পরীক্ষায় আপনি ৫ টা বা ৬ টা বা ৭ টা পেতে পারেন। আর লিস্ট অফ হেডিংস আমাদের এখানে আসে নাই। লিস্ট অফ হেডিংস ও এরকম ৫ টা থেকে ৭ টার ভিতর পেতে পারেন। ঠিক আছে? তো এইটার লিস্ট অফ হেডিংস এক কথা না, ডিফারেন্ট কথা। এটা হচ্ছে ট্রুর মতো। এটা যেখান থেকে মিলবে সব মিলে যাবে আগেরটার মতো। হ্যাঁ? তো যাই হোক আমরা এরপরে কি দেখছি এখানে, এখানে দেখো যে কমপ্লিট দ্যা নোটস বিলো। নোট কমপ্লিশন খুব ইজি। নোটস কমপ্লিশন আসলে খুব ভালো। তো এখানে নো মোর দেন কয় ওয়ার্ডস বলছে? 2 ওয়ার্ডস মানে ২ ওয়ার্ডের বেশি না। তার মানে এখানে যেকোনো ২ টা বা ৩ টার ১ টা বা ২ টার আনসার কি আসে? 2 ওয়ার্ডে আসেই। আচ্ছা এখানে ধরো এটা হচ্ছে ইন অর্ডার আসবে। আচ্ছা এরপরে কোন টাইপটা আসছে দেখো ট্রু ফলস নট গিভেন। ওয়াও! দ্যাটস গ্রেট। তাহলে আমরা একটা কাজ করব। কোন জিনিসগুলো আগে করব এবং কোন জিনিসগুলা পরে করব তার একটা থিওরি এখান থেকে আমরা খুঁজে পাবো। ওয়েট আমি একটা কল ধরব প্লিজ দয়া করে। আমি একটা কল ধরব। উম ওকে। সো হ্যালো আমাকে কি শুনতে পাচ্ছ সবাই? হুম। সো আমি এটা আ বড় করে ফেলি। ওকে গ্রেট। তাহলে এখানে আসেন যে আমরা আমাদের যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। আ ওকে। তো আসেন যে এখানে দেখেন যে আমরা যে জিনিসটা দেখতে চাইবো, এখানে ১ম এ দেখেন যে ৩ টা টাইপ আসছে। একটা হচ্ছে প্যারাগ্রাফ কনটেইনস আর আরেকটা টাইপ হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে নোট বিলো, নোট কমপ্লিশন আর আরেকটা টাইপ আসছে ট্রু ফলস নট গিভেন। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আগে আমরা আগের মতোই আগে কি করব আমরা নোট কমপ্লিশন করে নিব, এইটা করব। আর তারপরে কোনটা করব আমরা ট্রু ফলস নট গিভেন করে নিব, হ্যাঁ? এই জিনিসগুলা শেষ করব। আর এরপরে আমরা কোনগুলা শেষ করব বলেন তো? এরপরে আমরা শেষ করব কোনটা শেষ করব? এই যে সবার শেষে গিয়ে আমরা কোনটা ধরব?
এই যে এইটা। আগে যেভাবে করছিলাম ঠিক হুবহু সবার শেষে ওইগুলা করব। ১ম এ আমরা দেখব যে আমাদের মেমোরি থেকে কোনো আনসার দিতে পারছি কিনা। যদি দিতে পারি তাহলে আনসার গুলা লিখে রাখবো। আর না দিতে পারলে আবার পড়বো আগের মতোই। হ্যাঁ? ওকে। তো আসুন যে আমরা শুরু করি। ১ম এ আমরা এটা ৩ থেকে 37 নো মোর দ্যান 2 ওয়ার্ডস যেটা আছে সেটা করি। তো এখানে গিয়ে আগে আমরা কি করব? ইনস্ট্রাকশন তো নিয়ে নিছি, তাই না? ইনস্ট্রাকশন তো 2 ওয়ার্ডস এর উপর বেশি না সেটা নিয়ে নিছি। তো এখন প্রেডিকশন করে নিব। আপনাদের তো প্রেডিকশন করা শিখাইছি। তো এখানে both আছে। তো both এর both এটার মধ্যে সবসময় কি বসে? নাউন। এটাও নাউন হবে, এটাও কি? নাউন। আর লেফট দ্য ড্যাশ এখানে সবার শেষে যদি শূন্যস্থান পূরণ থাকে তাহলে তোমাদের কি শিখাইছিলাম? কি হবে এটা? নাউন হবে। ওকে, এখন আসো 35 সায়েন্টিস্ট ফিয়ার দ্যাট বোথ দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং। এখানেও আবার সেম বোথ আছে। তাহলে দ্যায়ের পরে এখানেও একটা নাউন বসবে, এখানেও একটা কি বসবে? নাউন বসবে। তারপর 36 টা দেখেন যে উইথ যেকোনো প্রিপোজিশন এর পরে অবশ্যই কি বসে? নাউন বসে। তারপরে আসেন যে 37 এ এরপরে কি বসবে? এখানে সিঙ্গুলার নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। হয় নাউন বসতে পারে নাইলে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। মনে রাখবেন অনেক সময় অ্যাডজেক্টিভও বসে, অনেক সময় নাউনও বসে। তবে নাউন বসার চান্স বেশি। কারণ অ্যাডজেক্টিভ বসার চান্স কম থাকে। বুঝা গেছে? মানে 95% নাউন বসে। অ্যাডজেক্টিভ 5% বসতে পারে। আবার কোনো সময় অ্যাডজেক্টিভ এর আগে এ বসেও না। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু খেয়াল করি। ১ম এ আমরা 33 এবং 34 এগুলা শেষ করি। The proof transmitted pictures of both dash and dash and left the dash. তাহলে এখানে both আছে। Transmitted pictures এই জিনিসটা নিতে হবে, হ্যাঁ? নিলাম আমরা। Both dash and dash and left. left মানে কি? তারা ফেলে রাখে। কোন জিনিসটা? ফেলে রাখে। তাহলে transmitted picture আর left। তো এই জিনিসটা আমরা আগে গিয়ে কি করি? আমরা খুঁজে বের করি। তাহলে আসেন যে খুঁজে বের করি। আমরা ট্রান্সমিটেড পিকচার্স আর লেফট। তো এইটা কি নিয়ে? ইনফরমেশন থিওরি দ্যা বিগ আইডিয়া। একটা বিগ আইডিয়া নিয়ে। তো এইটা এখান থেকে আমাদের কোনো আনসার আসবে না। আমি আগেই বলছি এটা সাব হেডিং। তাহলে এ নাম্বার আমরা একটু পড়ে ফেলি। এ নাম্বার যেটা আছে। In April 2002, an event took place which demonstrated one of many applications of information theory, the space probe Voyager 1. এটা স্পেস প্রোব Voyager 1 মানে একটা কি নাম? ওই যে মহাকাশযানের নাম আরকি। লঞ্চড ইন 1977 এটি সর্বপ্রথম লঞ্চ করা হয় কত সালে বলেন তো? ১৯৭৭ সালে। তার মানে এখানে একটা জিনিস তারা লঞ্চ করছে, একটা পরীক্ষা-নিরীক্ষা করছে। তাই না? had sent back spectacular images of Jupiter and Saturn. এই যে দেখেন যে had sent back মানে কি করা? ট্রান্সমিশন করা। স্পেকট্রাল ইমেজেস মানে কোন জিনিসটা তারা আ মানে ব্যাক করছে, সেন্ড ব্যাক করছে ইমেজেস গুলা কিসের উপর দিয়ে? দেখেন যে জুপিটার এবং স্যাটার্ন এর দিয়ে। কি দিয়ে? জুপিটার অ্যান্ড কি? স্যাটার্ন। তাহলে দেখেন যে এখানে জুপিটার এবং স্যাটার্ন ২ টা জিনিস তাইলে বোথ বলছে। তাইলে আমরা কি আনসার দিতে পারি? উম হুম। ইয়েস, তাইলে 33 এর আনসার কি দিতে পারি আমরা? জুপিটার। আর এটার আনসার কি দিতে পারি আমরা? স্যাটার্ন। আচ্ছা, লেফট দ্য ড্যাশ মানে কি ফেলে রাখে? তাহলে আসো এরপর থেকে আনসার আসবে। কারণ নোট কমপ্লিশন স্টেপ বাই স্টেপ আনসার আসে। আ এরপরে অ্যান্ড দেন সোর্ড আউট। হ্যাঁ, ফেলে রাখে দ্য সোলার সিস্টেম অন এ ওয়ান ওয়ে মিশন টু দ্য স্টার্স। তাহলে ফেলে রাখে কোন জিনিসটা? সোলার সিস্টেমটা ফেলে রাখে। তাইলে এটা হচ্ছে 33 এটা কিন্তু 33 আনসার। আর সোলার সিস্টেম ফেলে রাখে এটা হচ্ছে কত নম্বর আনসার? 34। তাহলে আসো তাহলে আমরা আনসারটা কি দিতে পারি? খুব ইজিলি পেয়ে যাচ্ছি এখান থেকে। আ কি ফেলে রাখে? সোলার সিস্টেম। তাইলে সোলার কি দিলাম এখানে আমরা? সিস্টেম দিলাম। ওকে? আচ্ছা, সায়েন্টিস্ট বোথ দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং। ফিয়ার্ড। তাহলে ২ টা জিনিস বের করতে হবে। সায়েন্টিস্ট ফিয়ার্ড মানে সায়েন্টিস্টরা কি করছে? তারা ফিয়ার্ড মানে ভয় পাচ্ছে। কোন ২ টা জিনিস? স্টপ ওয়ার্কিং মানে যে কাজ করা ছেড়ে দিবে। তাহলে ওই ২ টা জিনিসের নাম কি? কি ফিয়ার্ড করতেছে আমরা যদি একটু দেখে নেই। কি ফিয়ার্ড করছে তারা? কি ফিয়ার্ড করছে আমরা একটু দেখে নিব। The probe was beginning to show its sensor and circuits were on the brink of failing and NASA experts realized that আ আচ্ছা আগে যেখান থেকে পেয়েছিলাম তার ঠিক পর থেকে পড়ি। After 25 years of exposure to the freezing temperatures of deep space, the probe was beginning to show its says sensor and circuits were on the brink of failing and NASA expert realized that NASA experts মানেটা কি? ওই যে সায়েন্টিস্ট বুঝাচ্ছে। NASA যারা থাকে তারা কি? সায়েন্টিস্ট, তাই না?
রিয়ালাইজ দ্যাট দে হ্যাড টু ডু সামথিং অর লুজ কনট্যাক্ট। লুজ কনট্যাক্ট মানে কি? যদি কনট্যাক্ট হারিয়ে ফেলে উইথ দেয়ার প্রুফ পরিবার, এটার জন্য তারা ভয় পাচ্ছে। তাহলে কোন জিনিসগুলোর জন্য ভয় পাচ্ছে? মেইনলি সেন্সর এবং সার্কিটের জন্য। মানে এই ২ টা জিনিস যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সব শেষ। তাহলে সেন্সরস অ্যান্ড সার্কিটস। সেন্সরস অ্যান্ড সার্কিটস, সার্কিটস হচ্ছে আমাদের গিয়ে কি এটার আনসার। তাহলে কি দিব? তাহলে এখানে ২ টা আনসার একসাথেই। তাই এটা হচ্ছে সেন্সরস আর এটা হচ্ছে সার্কিটস। হ্যাঁ, তো যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা আনসার বের করলাম। এরকম আসো 36 the only hope was to tell the probe to replace them with dash, but distance made communication with the probe difficult. Only hope মানে একমাত্র আশা probe to replace them. Replace মানেটা কি? মানে অপসারণ করা। কোন জিনিসটা অপসারণ করতে হবে? তাহলে ওই জিনিসটা খুঁজে বের করতে হবে কোন জিনিসটা? রিপ্লেস মাথায় থাকবে কি? রিপ্লেস। তাহলে আসুন আমরা একটু সামনে যাচ্ছি। অনেক লম্বা এটা, সেজন্য আমার আটাতে অনেক সময় লাগতেছে। আ ফরিবার এই পর্যন্ত পড়ছিলাম। The solution was to get a message to Voyager 1 to instruct it to use spares to change the failing parts. চেঞ্জ মানেটা কি বলতো? পরিবর্তন করা। তার মানে আ মানে কি পরিবর্তন করে ফেইলিং পার্টস এর কোন? টু ইউজ স্পেয়ারস মানে কি ব্যবহার করতে হবে? স্পেয়ারস মানে অবশিষ্ট অংশগুলা ব্যবহার করতে হবে। তাইলে স্পেয়ারস হচ্ছে আমাদের এখানকার আনসার। নাউন হিসেবে কি আসবে? স্পেয়ারস অবশিষ্ট অংশ। তাই না? তো এখানে আমরা কি দিব? স্পেয়ারস দিব। কি দিব এখানে? স্পেয়ারস। এখন আসো লাস্টেরটা। এ ড্যাশ এখানে সিঙ্গুলার যেটা আসবে, সিঙ্গুলার অ্যান্সার আসবে। ওয়াজ ইউজড টু ট্রান্সমিট দ্য মেসেজ এট দ্য স্পিড অফ লাইট। তাহলে স্পিড অফ লাইট এর ক্ষেত্রে এটার ইউজ টু ট্রান্সমিট মানে কোন জিনিসটা ব্যবহার করতো? এই স্পিড অফ লাইট এর ক্ষেত্রে কোন জিনিসটা? মানে কোন জিনিসটা তারা ব্যবহার করত? সেটা আমাকে একটু বলেন তো, আপনারাই বলেন কোন জিনিসটা তারা এখান থেকে ট্রান্সমিট করত? আপনারা বলেন তো আনসারে বলেন। এরপর থেকে পড়বেন। এই যে এখান থেকে শুরু করবেন। মানে কোন জিনিসটা তারা এই পর্যন্ত পড়ে সিদ্ধান্ত নেন যে কোন জিনিসটা আনসার হবে। ১ মিনিট টাইম দিলাম। এর ভিতরে করেন। স্টার্ট। ওকে, সো আসেন সবাই আমি একটু আনসার দেখবো। আপনারা কোনটা আনসার বলতেছেন যা দেখি। আ কোনটা আনসার আসবে? নুসরাতুল ইয়াসমিন বলছে রেডিও ডিশ। ওকে, দ্যাটস গ্রেট। আর কেউ কোনো আনসার খুঁজে পান নাই? কোনটা হবে? রেডিও বানানটা ভুল আপনার। উম আর কোনো আনসার? হুম। আর কোনো আনসার দেখছি না, আপনারা দিচ্ছেন না। ওকে, অসুবিধা নেই। হুম। আরেকজন আনসার দিতে কোনো সমস্যা না। আপনারা স্পেস নেটওয়ার্ক শাহান বলছে। ওকে, বাকিরা? এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি দিয়ে দিবেন। আ ওকে, ওকে। কিরে? আগে যাই হোক, নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। তাহলে আসেন আমরা চলে যাই আমাদের মেইনটায়। যেখানে আমরা ছিলাম। দেখেন যে কোন জিনিসটা এখানে আছে এরপর থেকে যদি আমরা পড়ি, "With the probe 12 billion kilometers from Earth, this was not an easy task. By means of a radio dish belonging to NASA's Deep Space Network, the message was sent out into the depths of space." তাহলে তারা কোন জিনিসটা ব্যবহার করতো এখানে? তারা রেডিও ডিশ। এই যে আছে না? হুবহু থাকে বেশিরভাগ সময়, অথবা অনলি থাকতে পারে, অথবা ইচ থাকতে পারে, অথবা ওয়ান থাকতে পারে রিলেটেড। তাহলে রেডিও ডিশ মানে কোন জিনিস তারা ইউজ করছে? রেডিও ডিশ। এটা হচ্ছে তাদের বিলঙ্গিং।
আর ডিপ স্পেস নেটওয়ার্ক এটা তো হবে না। কারণ এটা একটা নাম আরকি। ডিপ স্পেস নেটওয়ার্কটা তারা যে সংগঠিত করছে কিসের দ্বারা? রেডিও ডিশ দ্বারা। তাহলে এটার আনসার কি হবে আমাদের? কি দিব আমরা আনসারটা কি দিব বলেন তো? রেডিও ডিশ। কি দিয়ে দিব আমরা এটা? রেডিও ডিশ। এই যে আনসারটা আমরা কি দিব? রেডিও ডিশ। এটা কত নম্বর আনসার? 37 শুরু হয়েছিল কোথা থেকে? 33 থেকে। তাহলে দেখেন যে ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে নাম্বারটা দেই নাই। আমরা যেভাবে এতক্ষণ করে আসছি। তো ১ম টা কি দিছিলাম আমরা? উম এই যে আমরা দিছি তো 34 থেকে কি? না 33 থেকে? উম এই যে জুপিটার অ্যান্ড স্যাটার্নস ওটা 33 মনে হয়। হ্যাঁ, 33 এটার ইয়েটা দেই নাই আমরা। কততে পাইছিলাম? 33, 34 এটা হচ্ছে 35 তারপরে এটা হচ্ছে 30 কত? 7 নো, নো সরি 36 এখান থেকে পাইছি ওই যে স্পেয়ারস। আর রেডিও ডিশ কততে পাইছি আমরা? 37 ওকে? একটু অন্যরকম হয়ে গেল আরকি। ক্যাটেগরি একটু বেশি হয়ে গেল। সো নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। আচ্ছা আসেন এবার আমরা চলে যাব এইটা তো শেষ, কমপ্লিটলি শেষ, তাই না? এই যে একটা কমপ্লিটলি শেষ করলাম। এটা কোন প্যারাগ্রাফ থেকে শেষ করছি আমরা? A নাম্বার প্যারাগ্রাফ। দেখো যে A নাম্বার প্যারাগ্রাফ সম্পূর্ণ আমাদের কি হয়ে গেল? পড়া হয়ে গেল না? হ্যাঁ, এই A নাম্বারটা প্যারাগ্রাফ পড়া হয়ে গেছে। তবে এখানে তারা একটা ভয়েজার 1 লঞ্চ করছে ১৯৭৭ সালে। ওই ভয়েজারের সব কথা এখানে বর্ণনা দেওয়া আছে। তার মানে একটা স্পেস নেটওয়ার্ক তারা এখানে কি করছে? তৈরি করার প্ল্যান করছে। তার একটা হিস্টোরি বলছে এখানে, তাই না? তো এই এ নাম্বার একটু মিলিয়ে নেই। সাথে, সাথে দেখেন যে কোনটা যদি এরকম সম্পূর্ণ পড়া হয়ে যায়, এখানে মিলাতে পারেন যে কোনটার সাথে কি যাচ্ছে কিনা। তো কোনটার সাথে যেতে পারে বলে আপনারা মনে করছেন? দেখেন যে আ দেখো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্রান্সমিশন অফ ইনফরমেশন না। unnecessary ইনফরমেশন omitted না। শ্যাননস attitudes to fame কোন নাম পাই নাই এরকম। 30 incomplete information না। 31 দেখো যে a detailed account of an incident involving information theory এটা কি হচ্ছে? ইয়েস। এখানে একটা থিওরির কথা ওই যে বয়েজার 1 ১৯৭৭ সালে যেটা বলছিল সেটার কথা এখানে তুলে ধরা হয়েছে। এই ইনসিডেন্ট এর কথা ইনফরমেশন গুলাই এখানে তুলে ধরা হইছে। এটা হতে পারে। তাহলে দেখি আমরা 32 ইনিশিয়ালি ইনটেন্ডেড অ্যাচিভ ইন রিসার্চ, অ্যাচিভ ইন রিসার্চ শ্যানন মানে সরি এখানে শ্যাননের নিচে দাগ দেওয়া উচিত ছিল। এই শ্যাননের কথাবার্তা এখানে পাই নাই। তাহলে দ্যাট মিনস আমরা এইটা আনসার হতে পারে 31 ইয়েস এটাই রাইট আনসার। কারণ ইনসিডেন্ট ইনভলভিং ইনফরমেশন থিওরি 31 এর আনসার কি দিতে পারি আমরা? এ দিতে পারি। আর এই আনসারটা আসছে এই লাইন থেকে। এই যে আমরা ১ম যে লাইন দিয়ে শুরু করছিলাম এই লাইন থেকেই। কারণ এইটা প্রুফ ওই যে দ্য স্পেস প্রুফ হ্যাড সেন্ড ব্যাক স্পেকুলার ইমেজেস এই পর্যন্ত। তো এইটাই হচ্ছে গিয়ে কত নম্বর আমাদের? 31 আসছে। এটা কত নম্বরে আসছে? 31 এ আসছে। ওকে? তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস একটা আনসার অলরেডি মিলাইয়া ফেলছি এখান থেকে শেষ। এখন আমরা চলে যাব পরবর্তীতে। এই যে জিনিসগুলো আমরা করে শেষ করছি, এই যে এটা শেষ করে ফেলি 38, 39, 40 তাহলে আরো কয়েকটা প্যারাগ্রাফ আমাদের পড়া হয়ে যাবে, তাই না? তো এখানে ট্রু ফলস নট গিভেন বলছে। তো এইগুলা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের থাকে। লাস্টের যে ট্রু ফলস ইয়েস নো নট গিভেন থাকে এগুলা কিন্তু একটু কি টাইপের থাকে? একটু বেশি প্যারাফ্রাইজ করতে পারে। তো আপনি একবার পড়বেন, পড়ে যেটা মনে করবেন সেটাই অ্যান্সার দিয়ে ফুটলেস হবেন। ওকে? আর লাস্টের রিডিং প্যাসেজে আসার পরে আপনারা যেটা করবেন, আগে গিয়ে আপনারা কি করবেন? আগে গিয়ে দেখবেন যে এখানে কি কোনো ফিল ইন দ্য গ্যাপস আসছে কিনা। তো ফিল ইন দ্য গ্যাপস থাকলেই আগেই কি করে ফেলবেন আপনারা? এই যে যেমন আগেই ফিল ইন দ্য গ্যাপস করে নিবেন। কারণ ফিল ইন দ্য গ্যাপস কিন্তু যদি আপনি লাস্টের জন্য রেখে দেন, ফিল ইন দ্য গ্যাপস কিন্তু আন্দাজে দেওয়া যায় না, এইম করে দেওয়া যায় না। যেমন এই যে ট্রু ফলস আছে। আপনি একটা ট্রু দিলেন, একটা ফলস দিলেন, একটা নট গিভেন এরকম আন্দাজে দেওয়া যায়। বা একমাত্র ফিল ইন দ্য গ্যাপস ব্যতীত রিডিং এর কোন জিনিস আপনি আন্দাজে দিতে পারবেন না। এই যে এখানে আন্দাজে কি দিবেন? আপনি যদি খোঁজাখুঁজি করতে খোঁজাখুঁজি করার পরে ভুল আনসার অনেকেই দেয়। আবার অনেকে সঠিক আনসারও দেয়। কিন্তু না খোঁজাখুঁজি করে আপনি মানে পারলেন না, মানে খুঁজলেনই না, সময় নেই। আন্দাজে কি দিতে পারবেন? কি লিখবেন? কিছুই তো লিখবেন না। তাইলে এর কারণে আমি আপনাদের সবাইকে বলব যে আগে আইসা রিডিং পেজেস 3 তে আগে আইসা দেখবেন যে এখানে ফিল ইন দ্য গ্যাপস আছে কিনা। যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে তাহলে আগেই কি করে ফেলবেন আপনারা? ফিল ইন দ্য গ্যাপস করে ফেলবেন। তো আসো আমি এই ট্রু ফলস সম্বন্ধে একটু বললাম যে এগুলা বেশি একটু প্রেফাইস করবে। এটা তাদের নেচার সবসময়। The concept of describing something as true or false was the starting point for the Shannon in his attempts to send message over distance. Send message করছে over distance। তাইলে এখানে সে something করছে ট্রু এবং ফলস এর উপর। কিসের পয়েন্ট থেকে?
স্টার্টিং পয়েন্ট থেকে শ্যানন user attempts to send messages over distance. এরপরে আরেকটা নেই। The amount of information that can be sent in a given time period is determined with reference to the signal strength and noise level. তার মানে এই যে অ্যামাউন্ট অফ ইনফরমেশন যেটা আছে, এটা টাইম পিরিয়ডের মধ্যে সে ডিটারমাইন করছে রেফারেন্স টু দ্য সিগনাল স্ট্রেংথ এবং নয়েজ লেভেলের উপর। মানে সিগনাল স্ট্রেংথ এবং কিসের উপর তারা তৈরি করছে? নয়েজ লেভেলের উপর। ঠিক আছে? তাহলে এখন আসুন যে আমরা আগে কোনটা খুঁজে বের করব বলেন তো? আগে কোনটা খুঁজবো? হুম। আগে আমরা খুঁজবো 38 নাম্বারটা। ঠিক আছে? তাহলে আসো 38 আমরা এই ব্যক্তিটার নাম দেখো যে ট্রু অর ফলস স্টার্টিং পয়েন্ট এইটা তো এ নাম্বারে এরকম ট্রু ফলস আপনারা পাইছিলেন স্টার্টিং পয়েন্ট কোন ধরনের? এই যে এ নাম্বারে না এরকম কোনো জিনিস নাই। তাহলে বি নাম্বারটা একটু আমরা পড়ি। ইট ওয়াজ লংগেস্ট ডিসটেন্স দেখেন যে ট্রু ফলস ইয়েস নো নট গিভেন এরকম কোনো কথাবার্তা আছে কিনা? এই যে মিশিগান শ্যানন এই ব্যক্তিটার নাম এখানে পাইছি। শ্যানন showed an early talent for maths ওই এই যে বুঝলাম শ্যানন একজন ব্যক্তির নাম। তার খুব ট্যালেন্ট ছিল ম্যাথে এবং কিসের উপর? গ্যাজেটের উপর, হ্যাঁ? তো made breakthrough in the foundation of computer technology is still a student while the bell laboratories information but shunned resulting claim influences the claims whose application from DVDs to serial communication to workers an area নাই। বি নাম্বারের কোনো জিনিস পাইছেন শ্যাননের? নাই। তো সি নাম্বারটা একটু পড়ি আমরা। সি নাম্বারে কি বলছে? "This all seems light away from the down to earth Shannon originally had this work, which began when he was a 2-year graduate engineering student at the prestigious Massachusetts Institute of Technology in 1939. He set out with an apparently simple aim." এই যে সেট আউট মানেটা কি করা? শুরু করছিল ১ম থেকে। আচ্ছা, with an apparently simple aim to pin down the precise meaning of the concept of information, the most basic function Shannon argued is whether something is এই যে পেয়ে গেছি। আমি মনে করছি ইয়েস নো দিবে বাট এখানে হুবহু কি দিয়ে দিছে ট্রু অর ফলস। তাহলে একটু সতর্ক করে আমরা পড়ি আবার। Shannon argued is whether something is true or false which can be captured in the binary unit এই যে binary unit or bit to the form 1 or 0. হুম, এই জিনিসটার উপরে সে চাইছিল। যেমন ট্রু এবং ফলস সে মানে নির্ধারণ করছে 1 এবং কিসের উপর? 0 এর উপর। এই তথ্যটা আমরা এখান থেকে পাইছি। তাহলে এই তথ্যটা দেখিয়ে এখানে কি হুবহু মিলে গেছে? না বিপরীত বলছে? না নাই? সেই জিনিসটা কি বলছে সে এখানে? হ্যাঁ, এই কনসেপ্টটা সে দাঁড় করাইছে ট্রু এবং ফলস এর উপর। স্টার্টিং পয়েন্ট মানে ওই যে সেট আউট এটার উপর। আর ওভার দ্য ডিসট্যান্স 1 এবং 0 এর মধ্যে দিয়ে। তাহলে কথাটা মিলে গেছে। আমরা আনসার কি দিতে পারি? ট্রু। ইংলিশ আমরা তো ট্রু বলি। ইংলিশরা ট্রু কে ট্রু বলে। কি বলে? ট্রু চ চ ট্রু ছ ওকে? তো এই 38 নাম্বার আমরা এখান থেকে পাইছি। তার মানে 39 এর পর থেকে থাকবে। 39 কোথায় থেকে থাকবে? এরপর থেকে। তাইলে মানে এই জিনিস থেকে এই পর্যন্ত আমাদের কি হইছে? কত নম্বর আমরা পাইছি? 38 তাহলে পড়ে ফেলি। যেহেতু এটা শুরু করছি পড়ে ফেলি। Having identified this fundamental unit, Shannon set about defining otherwise vague ideas about information and how to transmit. Transmit মানে কি? এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো। It from place to place মানে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো বোঝাচ্ছে। In this progress, he discovered something surprising. It is always possible to guarantee information will get through a random interference noise এবং ইনটেক্ট সে গ্যারান্টিও দিয়ে দিচ্ছে নয়েজ এবং কোনটার ইনটেক্টের তাহলে এখান থেকে আমরা এরপরেরটা আমরা খুঁজে বের করি 39 নাম্বার এটা পড়লাম কারণ আমাদের তো এখানে কি আছে ওই যে আরেকটা জিনিস আছে না সেটা কি প্যারাগ্রাফ কন্টেন্টসের জন্য পড়তে হইছে এটার জন্য পড়তে হইছে যাতে কোনো এইমে আসে কিনা আমাদের কোনো আনসার তো 39 টা আমরা একটু পড়ি অ্যামাউন্ট অফ ইনফরমেশন সে গিভেন টাইম অফ পিরিয়ডের মধ্যে যেটা সিগন্যাল স্ট্রেংথ এবং নয়েজ লেভেলের রেফারেন্স দিবে তো এই জিনিসটা আমরা একটু খুঁজে বের করি সিগন্যাল স্ট্রেংথ নয়েজ লেভেল অ্যামাউন্ট অফ ইনফরমেশন গিভেন টাইম পিরিয়ড এই কথাগুলো কোথায় আছে তাই না তাহলে আসেন আমরা এর এটা তো সম্পূর্ণ পড়েছি কোনো স্ট্রেংথ বা নয়েজ এরকম কোনো কিছু মানে স্ট্রেংথ বা সিগন্যাল এরকম স্ট্রেংথ নয়েজ লেভেল এরকম লেভেলগুলো পাই নাই তাহলে ডি তে আমরা পড়তে হবে ঠিক আছে এই ডি থেকে noise usually means unwanted sounds which interfere with genuine information আচ্ছা genuine information দেওয়া লাগবে information theory generalize this idea by theorems that capture the effects of noise with mathematical precision
In particular, Shannon showed that noise sets a limit. হ্যাঁ, sets a limit. এই যে the amount of limit on the rate at which information can pass মানে অতিবাহিত হবে along communication channels while remaining error free. তাহলে আমরা this rate depends on the relative strengths of the signal and noise traveling down the communication channel. Wow, that's great. মিলে গেছে একদম হুবহু মিলে গেছে। তাহলে এটার মানে ডিপেন্ড করবে কিসের উপর? স্ট্রেংথ এর উপর অফ দ্য সিগন্যালের আর কিসের উপর দেখেন যে অ্যান্ড কি নয়েজ লেভেলের উপর। তাহলে দ্যাট মিনস কথাটা হুবহু মিলে গেছে। এখান থেকে 39 চলে আসছে এই জায়গা থেকে। তাইলে আমরা আনসার কি দিব? হুম? কি দিতে পারি আনসার? ইয়েস, ভেরি গুড। 39 এর আনসার কোথায় রে? আমরা কোথায় সাথে এটা কি দিব আমরা? ট্রু। কি দিব এটা? ট্রু দিব। এখন আসো লাস্টেরটা আমরা যাই। লাস্টের প্যারাগ্রাফ যেটা। হুম? তো আগে আসো যে এইটা তো এই লাইন পড়ে আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি। বাট সারাটা পড়বো। কিসের জন্য পড়বো? ওই যে আমাদের প্যারাগ্রাফ কনটেন্টস এর জন্য পড়তে হবে ডিয়ার স্টুডেন্টস। প্যারাগ্রাফ কনটেন্টস কি বলছে এখানে? And on its capacity of bandwidth, the resulting limit given in units of bits per second is the absolute maximum rate of error-free communication given signal strength and noise level. The trick Shannon showed is to find ways of packaging up coding information to cope with the ravages of noise while staying within the information carrying capacity bandwidth of the communication system of being used. সে এখানে ক্যাপাসিটি বা ব্যান্ডউইথ এগুলা নিয়েও আলোচনা করে ফেলছে অনেক জিনিস কমিউনিকেশন সিস্টেমের। তাহলে দ্যাট মিনস আমাদের এখান থেকে আর বের হলো না। আমাদের 40 নাম্বারটা একটু পড়ে ফেলি। 40 নাম্বার কি বলছে সে? Products have now been developed which can convey more information than Shannon had anticipated as possible. Products have now been developed. প্রোডাক্টটা এখন কি হইছে? এখন ডেভেলপড হয়ে গেছে। Which can convey more information than Shannon had anticipated as possible. মানে শ্যানন যা ভাবছিল তার চাইতে বেশি ইনফরমেশন কি হয়ে গেছে? এটা ডেভেলপড করে ফেলছে। তো আমরা দেখব আসলে কি তারা শ্যানন যা মানে আশঙ্কা করছিল তার চাইতে বেশি ইনফরমেশন তারা কি ডেভেলপড করে ফেলছে? যদি ডেভেলপড করে ফেলে আনসার দিব কি? ট্রু। আর যদি বলে না পারে নাই, ডেভেলপড করতে পারে নাই, কম সংখ্যক ডাটা ট্রান্সফার করতে পারছে, তাহলে আনসার দিব ফলস। আর যদি এই কম্পারিজন না পাই, তাহলে আনসার কি দিব? সরাসরি নট গিভেন। সো রেডি সবাই? আসো আমরা আরম্ভ করি কেমনে করতে পারি। আমরা যেখানে ছিলাম ঠিক সেই জায়গায় যাব। আগে ডি পড়ছিলাম। ডিতে এইরকম কোনো কথাবার্তা পাই নাই। তাইলে ই নাম্বার পড়ি। অত্যন্ত লম্বা। তাইলে আমরা পড়বো, মেইন আইডিয়াটা বুঝবো। ওভার দ্য ইয়ার সায়েন্টিস্ট হ্যাভ ডিভাইসড মানে কি? আবিষ্কার করছেন। সায়েন্টিস্টরা কি করছে তারা? এই এখানে তো দেখতে পাচ্ছি আমরা সায়েন্টিস্ট দিয়ে শুরু হইছে রে। Many such coding methods and they have proved crucial. They have proved কি বলছে তারা? Crucial. পড়বো। Crucial কি বলছে? Methods, such coding methods, they have proved crucial in many technology feats. The weather spacecraft transmitted data পড়লাম every single of information. The result was error-free of just 1 bit. And pictures of the glands, others have part of everyday life, such as the universal. আমরা জাস্ট অনেক বর্ণনা পাচ্ছি, তাই না? বর্ণনা পাচ্ছি পড়ে যাই। Price even on say crumbed bag of crust as recently as 1993. ইঞ্জিনিয়ার্স বলতে আবার কাদের বোঝায়? সায়েন্টিস্টদের বোঝাচ্ছে, তাই না? মেড এ মেজর ব্রেক থ্রো মানে একটা আবিষ্কার আবার বাই ডিসকভারিং সো কল্ড টার্বো কোডস হুইচ কাম ভেরি ক্লোজ টু শ্যাননস আল্টিমেট লিমিট। ক্লোজ টু শ্যাননস এখানে একটু দাব মারতেছে আমাদের আনসারে। ফর দ্য ম্যাক্সিমাম রেট দ্য ডেটা ক্যান বি ট্রান্সমিটেড রিলায়েবলি অ্যান্ড নাও প্লে এ কি রোল ইন দ্য মোবাইল ভিডিও ফোন রেভলিউশন। এখানে বলছে ক্লোজ টু শ্যানন আল্টিমেট লিমিট। ক্লোজ মানে খুব কাছাকাছি। তার মানে এখানে বোঝাচ্ছে বেশি। কাছাকাছি হলে তো আর এখানে বোঝাচ্ছে গিয়ে কি? বেশি বোঝাচ্ছে। কোথায়? এই যে আমরা একটু নিচে যাব। হ্যাঁ, কনভে মোর ইনফরমেশন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাছাকাছি মানে বেশি না, কাছাকাছি। তাহলে এখানে বলছে বেশি আর এখানে বলছে কাছাকাছি। তাহলে একটা আরেকটার অপোজিটই আছে। সো এইটা আমরা কি দিব? আনসার ফলস দিব। কি দিব? ফলস। তাহলে দেখা যায় ২ টা ট্রু পাইছি আর একটা ফলস পাইছি। এটা 40 নাম্বার কোয়েশ্চেন আনসার একদম কোন জায়গা থেকে আসছে? শেষ পজিশন থেকে আ ই নাম্বার থেকে আসছে। তাইলে এই জায়গা থেকে আমরা পাইছি। এই যে এখান থেকে শুরু হইছে ফর দ্য এখানে গিয়ে শেষ হইছে। তাইলে কথাটা আবার পড়ি আমরা। Which come very close to Shannon's ultimate limit
for the maximum rate that data can be transmitted reliably and now play a key role in the mobile video phone revolution. মানে মোবাইল ভিডিও ফোন রেভলিউশন নিয়ে কথা বলছে। তো এই জায়গা থেকে কত নম্বর কোয়েশ্চেন আসছে আমাদের? 40 নাম্বার কোয়েশ্চেন। তাহলে দ্যাট মিনস আমরা শেষ করলাম। এখন আমরা ম্যাজিক দেখব যে কোনটা আমাদের পড়া হয়ে গেছে। ১ নাম্বার তো একটা পড়ে আমরা আনসার দিয়ে দিছি। এ নাম্বারটা পড়ে। তো বি নাম্বারটা আমাদের ভালো করে পড়া হয় নাই। সি নাম্বারটা আমরা ভালো করে পড়ছি। ডি নাম্বারটাও আমরা ভালো করে পড়ছি। তাই না? ওই যে নয়েজ ট্যাঙ্ক নিয়েছিল, ব্যান্ডউইথ নিয়েছিল। তারপরে ই নাম্বারটাও আমরা ভালো করে পড়ছি। এই ৩ টা পড়ছি ভালো করে। আর একটা তো আমরা আনসার দিয়ে দিছি। আর শুধু পড়ি নাই কোনটা পড়ি নাই। বি নাম্বার পড়ি নাই। আর কোনটা পড়ি নাই আমরা? এফ নাম্বারও কি করি নাই আমরা? পড়ি নাই। এফ নাম্বারও কি করি নাই আমরা? পড়ি নাই। তাহলে দেখো যে এই যেগুলা পড়ছি সি, ডি কোনটা পড়ছি দেখো? সি পড়ছি, ডি পড়ছি, আর কোনটা পড়ছি? ই পড়ছি। তাই না? তাইলে আমরা পড়ছি সি, ডি, ই। তাই না? তাহলে আসো এখন আমরা একটু মিলাই। দেখো কোনটার সাথে যাচ্ছে কিনা। আ এটা পড়ি আমরা। An explanation of the factors affecting transmission of information. Transmission. তো যে ট্রান্সমিশন অফ ইনফরমেশন কোন জায়গা থেকে বলছে? ট্রান্সমিশন অফ ইনফরমেশন ফ্যাক্টরস অ্যাফেক্টিং। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্রান্সমিশন অফ ইনফরমেশন কোন জায়গা থেকে বলছে? যেটা আমরা পড়ছি ওইটা থেকে কি হইছে? দেখেন তো আপনারা। যেটা পড়ছিলাম ওইটা থেকে কি? এই যে ডি নাম্বারটা একটু পড়ুন তো সবাই। এখানে কোন জিনিস কথা বলা আছে? হ্যাঁ। দেখুন এখানে আমরা একটা কথা বলছিলাম এই যে ২৭ নাম্বারে। ইন পার্টিকুলার হ্যাঁ, Shannon showed that noise sets a limit on the rate at which information can pass along. এই যে can pass along communication channels while remaining error free. তাহলে can pass along communication equal to কি বোঝায় এখানে? বলতো ট্রান্সমিশন অফ ইনফরমেশন। মানে একটা জিনিসের প্রতি কি হবে? তারা পাস হবে। তাহলে 27 এর আনসার আমরা এই জায়গাতে কি দিতে পারি? ডি দিতে পারি। ওকে? তো এইটা আমরা কোন প্যাসেজ থেকে পাইছি? ওই যে যেটা পড়ছিলাম ডি থেকে সেই জায়গা থেকে কি করছি আমরা? দিয়ে দিছি। এখন 28 নাম্বারটা একটু পড়ো তো। দেখো যে আমাদের 28 নাম্বারটা এখান থেকে হয়ে যাচ্ছে কিনা? 28 দেখো আমরা an example of unnecessary information can be omitted. না, unnecessary information সম্বন্ধে কোন জিনিসই আমরা এখনো পাই নাই। তাহলে 29 নাম্বারটা দেখো যে a reference to Shannon's attitudes to fame. এইটাও আমরা পড়ি নাই। attitude fame হইছে, সে খুব বিখ্যাত হইছে। এরকম কোনো কিছু না। তাহলে আসো 30 নাম্বার আমরা একটু পড়ি। Details of a machine capable of interpreting incomplete information. কোন incomplete information কি আমরা পড়ছিলাম? incomplete মানে ইনফরমেশনটা কি থাকবে তার? incomplete থাকবে। ইনফরমেশনটা কি থাকবে? incomplete থাকবে। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু ইনকমপ্লিট কোনো প্যারাগ্রাফে আছে কিনা। আমরা আরেকটা প্যারাগ্রাফ আমরা পড়ছিলাম ওই যে লাস্টের দিকে এসে ওভার দ্য ইয়ার্স দেখেন যে এই প্যারাগ্রাফটা একটু পড়েন তো সবাই। ডিভাইসড মেনি সার্চ কোডিং মেথডস অ্যান্ড দে হ্যাভ প্রুভড ক্রুশিয়াল। ইনকমপ্লিট জিনিসটা কোনো আছে কিনা এখানে। One extra for every useful information. The result error few, 1 bit in 10,000, and stunning clear pictures of the planets. Other codes have become part of everyday life, such as the universal product code, a barcode, which is a simple error detecting that ensures supermarket checkout lasers can read price even on, say, a crumpled bag of crisps. দেখেন তো এখানে কোনো জিনিস পাচ্ছেন কিনা আপনারা? এই যে দেখেন যে an strongly clear picture of the plates other codes have become part of everyday lives. এই যে এই জায়গা থেকে such as the universal product code or barcode which is a simple error detecting system. Simple error detecting system এই যে simple error detecting কি system that ensures supermarket checkout lasers can read the prices even on, say, a crumped bag of crisps. একটা কথা বলছে এখানে খুবই কঠিন করে। A crumped bag of কি crisps. এটার মানেটা হচ্ছে ইনকমপ্লিট বোঝায়। A crumped bag মানে কি বোঝায়? ইনকমপ্লিট। তাহলে এটা কত নম্বর আনসারের সাথে মিলে যাচ্ছে? দেখো যে এটা কত নম্বরে এসে আমরা ইনকমপ্লিট ইনফরমেশন 30। তাহলে 30 এর আনসার আমরা কি দিতে পারি? ই দিতে পারি।
এই cramped মানে হচ্ছে গিয়ে কি? incomplete. তাইলে 30 এর অ্যান্সার আমরা কি পাইছি? ই পাইছি। হুম, হুম। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আমরা কি পাইছি? ই পাইছি। সরি এটা কত? 30 কত রে? 31 না 30 সরি। এটা হচ্ছে 30 দিব। আমি দিয়ে দিছি এইটা। এখানে কত হবে? 30 হবে। ওকে। এরপরে দেখেন যে আমরা তো আ ৩ টা জিনিস অলরেডি কয়টা আনসার হয়ে গেছে আমাদের? ৩ টা। ১ টা শেষ, ২ টা শেষ, ৩ টা শেষ। এখন আসো 32 নাম্বারটা একটু মিলাই। A reference to what Shannon initially intended to achieve his research. এটা কত? 32 তাহলে 32 তে আমরা কোন আনসার কি পাইছি? 31 তো হয়ে গেছে। 30 হয়ে গেছে। আর 32 দেখেন যে initially intended to achieve in his research. Initially intended মানে সে initially কি পাইছে? initially বুঝছে সে আরকি। সে আমরা দেখেন যে initially intended achieves in his research. আচ্ছা তাহলে দেখি এটা আমরা একটা জিনিস পড়ছিলাম। কোনটা পড়ছিলাম আমরা? ওই যে ১ম এ আইসা যেটা পড়ছিলাম সি নাম্বারটা একটু যদি দেখেন আপনারা। হুম, এই যে সি নাম্বারটা কি বলছে এখানে? ওই যে ট্রু এবং ফলস যেখানে পাইছিলাম না আমরা? এখানে সে একটা কথা বলছে, "হি সেট আউট।" সেট আউট মানে কি? ইনিশিয়ালি। সেট আউট অর্থটা কি বলতো? ইনিশিয়ালি। আর with an apparently simple aim to pin down the precise meaning of the concept of an information, the most basic from information Shannon argued is whether something is true or false. এরকম কথা বলছে না সে? আচ্ছা, কনসেপ্ট অফ ইনফরমেশন এইটার মানেটা কি? এই যে দেখেন যে হি সেট আউট আবার পড়ছি হি সেট আউট উইথ এন অ্যাপারেন্টলি সিম্পল এইম। এই যে এইম কথাটা আছে, এইম মানে কি? অ্যাচিভ করা। কি বুঝায় এটাকে? অ্যাচিভ। এই যে অ্যাচিভ বুঝায়। অ্যাচিভ। আই-ই হবে অ্যাচিভ। হ্যাঁ? তো আসেন যে এই অ্যাচিভ আর এইম তাহলে এটার সাথে কোনটা চলে যাচ্ছে? ইয়েস, ভেরি গুড। আমাদের 32 চলে এসেছে। তাহলে 32 এর আনসার আমরা কি দিতে পারি এখানে? সি। অ্যাচিভ মানে কি? এইম আরকি তার রিসার্চে। তাহলে সেই জন্য আমরা 32 এর আনসার এখান থেকে আমরা পাইছি। কোন জায়গা থেকে দেখো? কথাটা হচ্ছে গিয়ে সি থেকে আসছে। সি থেকে আমাদের কি বলছে? এই যে হি সেট আউট মানে ইনিশিয়ালি মানে প্রাথমিক পর্যায়ে উইথ এন অ্যাপারেন্টলি সিম্পল এইম মানে একটা অ্যাচিভ নিছে টু পিন ডাউন দ্য প্রিসাইজ মিনিং অফ দ্য কনসেপ্ট অফ ইনফরমেশন। সে যে রিসার্চ করছিল এই যে ট্রু হবে এবং ফলস হবে 1 এবং 0 এর মধ্যে সেই জিনিসটা। তাহলে সেজন্য আমাদের অ্যান্সারটা এখানে কি দিতে পারি আমরা? সি দিতে পারি। তাহলে আমাদের হাতে রয়েছে কোনটা, কোনটা রে? 28 এবং কোনটা? 29 তাই না? তো এই ২ টা আমরা পড়ি নাই। আমরা পড়ি নাই কোনটা, কোনটা এখনো পর্যন্ত বলো তো? কোনটা, কোনটা এখনো পড়ি নাই বলেন? উম বি পড়ি নাই। আর কোনটা পড়ি নাই? উম এফ পড়ি নাই। তাহলে বি অথবা এফ থেকে যেকোনো একটা আনসার আসতে পারে। 28 এবং 29 আমরা কি পড়ছি? এই যে 28 এবং 29 আমরা কি করি নাই? এখনো পড়ি নাই। তাহলে বি নাম্বারটা আগে আমরা পড়ি। ঠিক আছে? এই যে বি নাম্বারটা আমরা পড়ি নাই। তাহলে একটু পড়ে ফেলি। সবাই দেখো যে ইট ওয়াজ দ্যা লংগেস্ট ডিসট্যান্স একটু পড়েন তো সবাই। ইট ওয়াজ দ্যা লংগেস্ট ডিসট্যান্স পড়েন তো। হুম, পড়ছেন? হুম। দেখেন যে আমি পড়ি, "It was the longest distance repair job in history and a triumph" হ্যাঁ, "triumph for the NASA engineer" মানে জয় আরকি। "But it also highlight the astonishing power of the techniques developed by American communications engineer Claude Shannon, who had died just a year earlier, born in 1916." আ একটা ব্যাকগ্রাউন্ড বলছে এখানে। "Michigan Shannon showed an early talent for maths, for building gadgets" আচ্ছা, "and made breakthrough in the foundation of computer technology when still a student." তার মানে সে খুব ভালো স্টুডেন্ট ছিল। এটা আবিষ্কারও করে ফেলছে সাথে, সাথে। While at Bell Laboratories, Shannon developed information theory but shunned the resulting acclaim মানে যখন তার রেজাল্টটা acclaim হয়, প্রশংসিত হয়, in the 1940s, he single-handedly created an entire science of communication which has দেখেন যে since inbred its way into a host of application from DVDs to satellite communication to barcodes, an area in short where conveyed rapidly yet accurately. বলেন তো এখানে কোন জায়গা থেকে কি বুঝছেন আপনারা? হুম?
এখানে একটা জিনিস আমরা পড়ছিলাম মিডলের দিকে। এই যে মিডলের দিকে কি পড়ছিলাম বলেন তো? শ্যানন ডেভেলপড ইনফরমেশন থিওরি বাট শান দ্য রিজাল্টিং অ্যাক্লেইম। অ্যাক্লেইম মানেটা কি? তাকে কি করছে? তাকে বিখ্যাত বানিয়ে দিছে। খুব ইজি ছিল জিনিসটা। এই যে দেখো যে while at Bell Laboratories Shannon developed information theory but shunned তারিফ করা resulting acclaim মানে তাকে বিখ্যাত করে ফেলছে। ব্রাইট করছে প্লাস বিখ্যাত করছে। তাহলে এই জিনিসটা এখন আমরা মিলাবো। কোনটার সাথে যাচ্ছে দেখো? a reference to Shannon's attitudes to fame এর সাথে চলে যাচ্ছে। তাহলে 29 এর আনসার কি দিয়ে দিব আমরা? বি দিয়ে দিব শেষ। আর 28 এর আনসার বাকি রয়েছে কোনটা? এফ। তাহলে এটার আনসার কি দিব আমরা? এফ। unnecessary information can be omitted. ওকে? তো এটার আনসার আমরা ডাইরেক্টলি কি দিয়ে দিব? এফ দিয়ে দিব। আর বির আনসার এই জায়গা থেকে আসছে। এটা কত নম্বর আনসার আমরা পাইছি? 29 নম্বর আনসার এখান থেকে আমরা পাইছি 29 আর 28 দেখো যে 28 আমরা কোনটা? হুম, 29 কোথায়? এই যে 29 এর আনসার বি দিছি আর 28 এফ। এফ নাম্বার আনসার কেমনে আসে? এখানে 28 কি বলছে? An example of a unnecessary information can be omitted. এখন আসো unnecessary informationটা কিভাবে পাবেন আপনি? unnecessary information আমরা কোথায় বাকি রইছে? বি তো পড়ে ফেলছি। বাকি রইছে কোনটা? এফ। এই যে দেখেন যে Shannon also laid the foundation of more efficient ways of strong information by stripping out superfluous redundant এটার অর্থটা হচ্ছে redundant বা superfluous অর্থটা হচ্ছে unnecessary মানে অপ্রয়োজনীয় জিনিস। Bits from data which contribute little real information as mobile phone text messages like INSU show it's often possible to leave out। এই যে দেখো leave out মানেটা কি? leave out মানে ত্যাগ করা, বর্জন করা। তাইলে that means এখানে কি বুঝায়? omitted বুঝায়। তাহলে এই জায়গা থেকে আমাদের কত নম্বর কোয়েশ্চেন আছে? 28 নাম্বার কোয়েশ্চেন আসছে। তাহলে এইখান থেকে আমাদের কত নম্বর কোয়েশ্চেন আসছে? 28। সো ডিয়ার স্টুডেন্টস দেখলেন একটা ডিফিকাল্ট টাইপস আমরা কতভাবে শেষ করলাম। প্রথমে আমরা এগুলা শেষ করলাম এই যে এইটা নোট কমপ্লিশন। তারপর শেষ করলাম এইটা 38, 39, 40 এবং সবার শেষে আমরা শেষ করলাম কোনটা? এই যে প্যারাগ্রাফ কনটেন্টস। তো ক্লাসের শুরুতে আমি আপনাদের খুব সুন্দর সূত্র দিছিলাম। মনে আছে সবার? যে সূত্রগুলা দ্বারা আপনারা সবাই করবেন। হ্যাঁ, এখন তো দেখলেন আপনারা ফুল। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লাসে। আমি ১ টা মিনিটের জন্য আমি বিরতি নেই নাই। ইভেন আমার সামনে পানি রাখা ছিল, আমি পানিও খাই নাই। ঠিক আছে? আমি যেভাবে ছিলাম ওইভাবেই আছি লাস্ট পর্যন্তই আলহামদুলিল্লাহ। প্রায় ৩ ঘন্টা। ঠিক আছে? তো এগুলা করবেন মাত্র কিন্তু ১ ঘন্টায়। কিন্তু আমি আপনাকে এই যে কলম দিয়ে আমি যে লিখছি আমার হাতে ব্যথা হয়ে গেছে। ঠিক আছে? কারণ এটাতে লিখার কোনো যোগ্যতা নাই। এটা লিখলে ওইদিকে না ওইদিকে যায়, ওইদিকে যায়। ঠিক আছে? খুবই কষ্ট করে লিখছি শুধু আপনাদের জন্য। যাতে আপনারা ফুললি জিনিসটা বুঝতে পারেন এবং এভাবে বাসায় বসে যাতে প্র্যাকটিস করতে ভালো একটা রেজাল্ট আপনারা নিয়ে আসেন। ঠিক আছে? তো আসেন যে আপনারা রিডিং এ মাত্র ১৯ টা থেকে ২০ টা যদি কারেক্ট করার ট্রাই করবেন সবসময়। মাত্র ১৯ টা থেকে ২০ টা। আর বাকি দেখবেন ৪-৫ টা এমনি হয়ে যাবে। তাইলে খুব ইজিলি আপনি 6 পাবেন। আপনি যদি 7 পেতে চান তাহলে এট লিস্ট ২৩ টা কারেক্ট করার প্ল্যান দেখেন সবসময়। তো ২৩ টা কারেক্ট করলে দেখবেন যে বাকি ফার্স্ট ৬ টা অটোমেটিক কারেক্ট হয়ে যাবে আপনার। ঠিক আছে? তো রিডিং নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি তো এখন আমার কাছ থেকে অসংখ্য টিপস এবং টেকনিক শিখলেন। ঠিক আছে? তো এগুলো আপনি ব্যবহার করবেন আর বেশি প্র্যাকটিস করেন। এই যে কেমব্রিজ বইগুলো প্র্যাকটিস করেন। আমি অনেক বইগুলা প্র্যাকটিস করি। যেমন আমার এইখানে বা আমার অফিসে যদি তোমরা আসো যদি তাহলে আমার সামনে শুধু বই আর বই। আমি অসংখ্য বই পড়ি। আমার প্র্যাকটিস করতে ভালো লাগে। আর তোমাদের আমি যে টেকনিক গুলা শিখাইছি থ্রু আউট দ্যা কোর্সে এনাফ। আপনি YouTube এ যেকোনো লেসন দেখেন, দেখবেন যে স্যার এগুলো আগে আলোচনা করে ফেলছেন। এরকম লাগবে। কারণ এগুলো পড়তে একটা আমার এক্সপেরিয়েন্স হইছে। আর সেই এক্সপেরিয়েন্স গুলা তোমাদের আমি সবসময় দিয়ে দিছি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমার অনলাইন ব্যাচের যেসব স্টুডেন্ট ছিলেন, আমাদের অনলাইন ব্যাচের প্রায় 75 স্টুডেন্টস ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম মানে অনলাইনে যারা ভর্তি হইছেন, আমাদের নেক্সট অনলাইন প্রোগ্রাম ঈদের পরপরই আমরা শুরু করতে যাব। ঠিক আছে? তো যারা আমাদের এই কোর্সটা করতে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন। খুব সুন্দর করে আপনারা ইনশাআল্লাহ শিখবেন। সেটা আমরা যেভাবে অফলাইনেও পড়াই, অনলাইনেও সেম সবকিছু। বরঞ্চ আরো অনলাইনে আরো বেটার বুঝবেন। ঠিক আছে? যাই হোক অনলাইন, অফলাইন বোথ আর সেইম। অফলাইন হলে আপনি অসংখ্য জিনিস পাবেন। মানে ক্লাব ফ্রি পাবেন, পার্সিয়াল টেস্ট দিতে পারেন অসংখ্য। তবে সব জিনিসেরই সীমাবদ্ধতা আছে, তাই না? তো আই হোপ সবার জন্য শুভকামনা। আপনারা সুন্দর করে করবেন। আর ক্লাসটা কেমন হইছে আপনারা বলবেন অবশ্যই। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
যদি মনে করেন তাদের জন্য ভালো হবে আপনি শেয়ার, লাইক, কমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো যাই হোক ডিয়ার অল স্টুডেন্টস ভালো লাগলো আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে আবারও। চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ। টাটা, বাই, বাই।